শুরু হচ্ছে রবিবার রাতের আয়োজন যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও FM 89.2 আর জি কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রয়েছে আমার টিম মেম্বার আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। সত্যের আসন আলোকিত হয়েছে, কে আজকে এই আসনটি আলোকিত করেছেন তার সম্পর্কে আমরা প্রথমেই জেনে নেব আর জি সুমনের কাছ থেকে। যাহা বলিব সত্য বলিব। আজ সত্যের মঞ্চে বসে নিজের জীবনের কঠিন সত্য বলার চ্যালেঞ্জ নিয়েছেন মোহাম্মদ আলী। বর্তমানে তার বয়স 32 কি 33 হবে। ছোটবেলা থেকেই বেশ পরিশ্রমী একজন মানুষ, সব কাজই যথাসময়ে শেষ করতে ভালোবাসেন। অনেকের কাছেই বিপদের বন্ধু বলে পরিচিত আলী। এমন অনেক ঘটনা আছে যে দরিদ্র বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারছেন না টাকার অভাবে। তখন আলী নিজ উদ্যোগে তাদের সাহায্য করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে টাকা সংগ্রহ করে তাদের বিয়ে দিয়েছেন। লেখাপড়ার প্রতি আলীর অদ্ভুত রকমের আকর্ষণ রয়েছে, আর স্বপ্নটাও ছিল বেশ সরল, লেখাপড়া করে একটা ভালো চাকরি করা। আলীর স্বপ্নের মতোই তার জীবনটা সরল ছিল কিনা তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে। যাহা বলিব সত্য বলিব। অনেক অনেক ধন্যবাদ সুমন। আজকে আমাদের সঙ্গে রয়েছে আলী। আলী তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। লাখো মানুষের সামনে জীবনের এই অপ্রিয় সত্যগুলো সে আজকে স্বীকার করবে। এতে আলীর কি লাভ হবে আমরা জানি না, কিন্তু আমরা বিশ্বাস করি প্রিয় শ্রোতা যে আলীর মতো এই অপ্রিয় সত্যগুলোতে যারা জড়িয়ে যেতে পারতেন তাদের আজকে অনেক বড় লাভ হবে। কারণ আমরা বিলিভ করি অপরাধ যখন সামনে ঘটে যায় এবং অপরাধের পরিণতি যখন সামনে থেকে দেখার সুযোগ হয় তখন অপরাধীর জন্ম হওয়ার সম্ভাবনা কমে যায়। আমরা যাদেরকে যাহা বলিব সত্য বলিবতে হাজির করি তারা অপরাধ কিংবা ভুল কিংবা তাদের জীবনে যে অপ্রিয় সত্যগুলো সেগুলো হবার পেছনের কারণ এবং একই সাথে সেগুলো হওয়ার ফলে মানে অপরাধ এবং ভুল হবার পরে তাদের যে ভয়াবহ পরিণতি সেই পরিণতিগুলো তারা মানুষের সামনে তুলে ধরেন। একটি মাত্র উদ্দেশ্য নিজের বিবেকের তাড়না বোধ থেকে, সেটা হলো যে তার মতো করে আপনার জীবনে যেন ভুল না হয়। আজকেও ঠিক সেরকমই একটি ঘটনা ঘটতে যাচ্ছে প্রিয় শ্রোতা, এবং সেই ঘটনাতে যাবার আগে আপনাদেরকে বলতে চাই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটিতে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে SMS পোল। আমরা ঘটনার যে কোনো একটি পর্যায়ে আপনাদের কাছ থেকে SMS আহ্বান করব। আপনি ঘটনাটি বিলিভ করছেন নাকি কে, যে প্রশ্নটি সবাইকে করি সেটাই জিজ্ঞেস করছি যে আলী, যাহা বলিব সত্য বলিব বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো আমরা বলি এটাকে, কিন্তু আপনি এটা নিশ্চয়ই জানেন যে এই ধরনের অনুষ্ঠানে আসার ফলে যেটা হয় যে সমাজে বিভিন্ন রকমের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হয়। SMS এ অনেক বাজে বাজে কমেন্টস লেখেন শ্রোতারা, বুঝে হোক না বুঝে হোক। এই জিনিসগুলো জানার পরেও কেন আপনি যাহা বলিব সত্য বলিবতে আসলেন? আমার মন চাইছে আসতে সত্য বলিবতে। আমি অপরাধ যা করতাম সে অপরাধ তো আমি এখন করি না, ভালো হয়ে গেছি। তা আমি প্রিয় শ্রোতাকে যত আমি বুঝাতে চাই আমার মতো যেন কেউ অপরাধ না করে। প্রিয় শ্রোতা, তার ভেতরের যে বিবেকবোধ সেই বিবেকবোধের প্রতি আমাদের সম্মান আছে। তার বিবেকবোধটা যদি না জাগতো তাহলে সে এখনো অপরাধী হতো। সেই বিবেকবোধের প্রতি আমাদের শ্রদ্ধা। আপনি কখন এই উপলব্ধিটা করলেন যে আপনার মতো অপরাধ না করা উচিত কিংবা আপনার মতো অপরাধী যেন সমাজ জন্ম না নেয়? কখন এই উপলব্ধিটা করলেন? যখনই আমি বিয়ে করছি, ঠিক তখন থেকে। ওকে, আমরা স্যালুট জানাতে চাই যে মানুষটিকে আপনি বিয়ে করেছেন তাকে। আমরা ঠিক জানি না সে কতটা প্রভাব ফেলেছে। প্রিয় শ্রোতা, চলুন আমরা শুরু করছি আজকের যাহা বলিব সত্য বলিব। ওকে, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমার ছোটকাল থেকে। মানে আপনি কারণে থাকতে চান, ব্যাকগ্রাউন্ডে থাকতে চান? ওকে, চলুন শুরু করা যাক। আমার ছোটকালে মনে করেন আমি মিরপুর থেকে ছোট থেকে বড় হয়েছি। মিরপুর ঢাকা? জি, মিরপুর ঢাকা। আমার পড়ালেখার খুবই ইচ্ছে ছিল। আমার বাবার মায়ের টাকা পয়সা সেরকম ছিল না, তাই পড়তে পারিনি। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমি নিয়ে 5 ভাই 3 বোন। 5 ভাই 3 বোন। আমি বড়। আপনি সবার বড় ছিলেন? বাবা কি করতেন? বাবা আমার শাড়ির কাজ করতো, বেনারসি শাড়ি। মিরপুরে আপনি থাকতেন? জি, আমার দাদার কারখানায় কাজ করতো সে। আমাকে একটু বলবেন যে বেনারসি শাড়ি তো সাধারণত আমি যতদূর জানি যে এরা বিহারির যারা তারা মূলত কাজ করে। আপনার বাবা কি ওই রকম কেউ ছিলেন? জি না, বাঙালি ছিলেন। বাঙালি ছিলেন। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, তারপর? তাই কাজ করতো আমার বাবা দাদার কারখানা, যে দিন মজুর যে পায় তার টাকা সেই টাকাই দিত, বেশি টাকা দিত না। মিরপুর বেনারসি পল্লীতে? যে না, আমার দাদার কারখানা নিজেই ছিল। ওটা কোথায় ছিল? সে মিরপুর 12D ব্লকে ছিল। 12D ব্লকে ছিল, ওকে। তো আমার বাবা তো এত অর্থ সম্পদ ছিল না। আমি ছোটকাল থেকে নানির কাছ থেকে বড় হয়েছি। জি জি জি। বাবা মায়ের কাছে বড় হয়নি, তাই আদর ভালোবাসার কিছু অভাব ছিল। ওকে। কিন্তু পড়ালেখার খুবই ইচ্ছে ছিল আমার ভিতরে।
একভাবে দেখা যায় নানার পকেট থেকে চুরি করে টাকা আমি স্কুলে ভর্তি হই। আপনি নিজে চুরি করেন? নিজে চুরি করি। কখন আপনার মনে হলো যে চুরি করে হলেও আপনাকে লেখাপড়া করতে হবে? সে সময় আমার বয়স 8 বছর। 8 বছর। সে আমাকে কেউ স্কুলে ভর্তি করায়নি সে সময়। আমি চিন্তা করলাম যে আমাকে পড়তে হবে। পড়তে হলে আমি টাকা কেউ ভর্তি করছে না, কাকে বলবো? কেউ তো নানির ঘরে বড় হয়েছে, মামারা বিয়ে শাদী করছে, নিজেকে পরিবার নিয়ে ব্যস্ত, নানা চাকরি করে, সে নানিকে নিয়ে ব্যস্ত, খালারা আছে আরো, সে আমাকে কি লেখাপড়া করবে? সে বুড়া লোক চাকরি করে। জি। তা আমি কি করলাম, নানার পকেটের থেকে 80 টাকা চুরি করলাম। শহীদ জিয়া কলেজের ভিতরে একটা 9 লোকাল ফ্রি স্কুল আছে। আচ্ছা। সেই স্কুলে 70 টাকা দিয়ে ভর্তি হলাম। আমি মনে করলাম যে সবই ফ্রি, বইটা সবই ফ্রি দিবে, খালি ভর্তি ফিস। ভর্তি হওয়ার পরে 3 দিন পরে বলে যে বইয়ের টাকা লাগবে। সেখন আমি বইয়ের টাকা কোথায় পাবো? তখন আমার নামটা কেটে দেয়। চুরি করছে যেটা সেটাও বিফলে গেল। তার মানে আপনি বইয়ের টাকা ম্যানেজ করতে পারলেন না, যে কারণে আপনার স্কুলের ভর্তি হওয়াটা কোনো কাজে লাগলো না। ওকে। তাই এমনি এমনি করে দিন কাটতেছে, আমি বাসায় এইভাবে আবার নানা নানির কাছে বড় হইতেছি। এক সময় মনে হলো যে আমি কোনো কাজ নিজের থেকে যাই না কেন, তো পরে কারখানায় আমি গেলাম কাজ শিখতে, বেনারসি শাড়ির। জি। সে সময় আমি ছোট ছিলাম, হেল্পারে কাজ, আমি 10 টাকা সপ্তাহ দিত আমাকে। 10 টাকা সপ্তাহ দিত। কত সালে এটা? এইটা প্রায় আপনার 88 বন্যার আগে। 88 বন্যার আগে, তখন আপনার বয়স 8 থেকে 9 বছর। এবং ওই সময়টাতে আপনি 10 টাকা প্রতি সপ্তাহে পেতেন? জি। 10 টাকাতে কি হতো? মানে 10 টাকার কি কোনো দাম ছিল ওই সময়? মানে ভ্যালু ছিল? মানে পকেট খরচ, মানে নিজের খাওয়ার জন্য চলতো, পুরো সপ্তাহ চলতো 10 টাকা দিয়ে? চলতো, কিন্তু ব্যাপারটা হলো আমি একটা কাজ শিখতেছি। আচ্ছা, মানে শেখার জন্য আপনাকে এইভাবে এত কম দেওয়া হতো? ওকে। তারপরে কাজ করতাম, শিখতাম, আগ্রহ ছিল। তো দেখা গেল আমার মায়ের দিক দিয়ে একটু আত্মীয় সম্পর্ক, যাদের কাজ করতাম, তো দেখা গেল শুক্রবার বিল পেমেন্ট হয় এটার, শাড়ি কিছু বাকি থাকলে বৃহস্পতিবার নাইট চলে। জি। তাই নাইট চললে নানির কাছে, নানি বলতাম, মামা বলতাম। নানির কাছে গিয়ে বলতো, নানি বলতো নাইট করবি, তা 1 গ্লাস দুধ খাওয়াতো, ঠান্ডা লাগলে আবার আমার ওষুধ খাওয়াইতো, নানি আবার চুপ করে টাকা দিত, খুবই আদর করতো। আদর ভালোবাসাতে ওদের এখানে মায়ের খেয়েও থাকতাম, ভালো লাগতো। মারও যেমন আছে, পাশাপাশি আদরও আছে। কিন্তু তারা মারতো না, মারতো তো কারিগররা, যাদেরকে সাথে হেল্পারই করতাম। তো এই করতে করতে 10 টাকা সপ্তাহে কাজ করতে করতে মামাকে বললাম, মামা আমি কাজ করবো না, কাজ কিছুটা শিখছি, আমি অন্য জায়গায় কাজ করবো, আমার 10 টাকা সপ্তাহে কিছু হয় না, তো তুই টাকা লাগলে বলবি না আমাকে? তাই মামা বললো যে ঠিক আছে, তুই এলো 100 টাকা, তোর সপ্তাহে এখন থেকে 50 টাকা। 10 টাকা থেকে 50 টাকা হয়ে গেল? 50 টাকা হয়ে গেল, আর 100 টাকা এমনি দিল খেতে। 100 টাকা এমনি দিল খেতে, 50 টাকা সপ্তাহ। ঠিক আছে, করতেছি। এখন আরেক দিকে অফার দেয় যে তোকে 200 টাকা সপ্তাহ দিব, মানে 50 টাকা কম দিতেছে। আত্মীয় স্বজনের ব্যাপার, মনে মনে চিন্তা করলাম, আদরও করে উনি। মামাকে আবার কিছুদিন পরে বলবো বাড়াতে। মামাকে বললাম, মামা আমার তো সবাই তো একটা শাড়ি নামলে 100 টাকা দেয়, 2টা নামলে হেল্পারকে 200 টাকা দেয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি ততদিনে কি পরিমাণ কাজ শিখেছেন? শাড়ির কোন কাজটা করতেন আপনি? শাড়ির কাজটা করতাম, মানে হেল্পারে একটা বুটা করতে হতো। আচ্ছা। এই বুটা করতে, এরপর পায়ের 2 সাইড পার থাকে শাড়ির, এক সাইডে পার হেল্পার করে, এক সাইড কারিগর করে। কি দিয়ে কি করতেন ওগুলো আমাদের একটু বলবেন? মাকুর ভিতরে জড়ি লাগানো থাকতো, মানে মাকু মেশিনটা চাপ দিলে মাকুটা উঠতো, উঠলে এমনি করে মাকু ঢুকাইতো এক সাইডে, এরপর আবার মাকুটা হইলো এটা মনে করেন গরুর শিং দিয়ে বানানো মাকু, এটা দিয়ে মনে করেন শাড়ি বানায়। ওই ভেতর দিকে যে এটা যে ফালা, এরপরে টান দেয়, ওই টানার তো এটা হেল্পার লাগতো ওই শাড়িটাতে। প্রত্যেকটা শাড়ির ভিতরে হেল্পার লাগতো আগে যে শাড়িগুলো ছিল। শাড়ির নাম হলো আপনি কি অল ওভার, আপনি হলো ফেন্সি, হ্যাঁ শাড়ির নাম। তারপরে আপনার হইলো জানেবার, হ্যাঁ জানেবার। তারপরে জংলা, এগুলো শাড়ি আগে চলতো আর কি। ওই সময়টাতে আপনি এই কাজগুলো করছেন, তখন তো লেখাপড়া করার কোনো সুযোগ নেই? না, সুযোগ নেই। এখন লেখাপড়া মাথা থেকে বাদই দিয়ে দিচ্ছি। তারপর বাদ দিয়ে দিচ্ছি। এই মনে করুন মামা তারপরে আমাকে বলার পরে একটা শাড়ি নামলে 100 টাকা দিত, 2টা শাড়ি নামলো কারিগর থেকে, হেল্পারে 200 টাকা পাওয়া যেত। ওকে, ফাইন, ঠিক আছে। তারপর এর ভিতরে আমার বাবা আর আমার চাচারা দুজনের সাথে খুব দণ্ড ঝগড়া, কারণ আমার 2 চাচা 2 বোনকে বিয়ে করে, ভাইরা। তাই আমার বাবা তো একই বাসায় থাকে, দাদার বাসা। তা দেখা যায় আমার বাবাকে মারধর করে চাচারা মিলে, আমাকে মা পানি ভরতে গেলে চাচিরা মারধর করে। এই অবস্থা পুরা এলাকাবাসী জানে, প্রতিদিনই একই অবস্থা। আমি তো নানির বাসা থাকি, গিয়ে শুনি এই অবস্থা, মারধর করছে, আমার মায়ের এখান থেকে রক্ত পড়তেছে, বাবার এখান থেকে রক্ত পড়তেছে, এই অবস্থা। ওরা একদিন এলাকাবাসী করলো যেতে তোরা এই মায়ের খায় না থেকে তখন যা ভাগে হয় এলাকাবাসীর ভালো একটা করে লোক ধর, তোরা এখান থেকে নিয়ে বাইর হয়ে যায়, মারধর খেয়ে থাকোস কেন? আমার বাবা বললো যে ঠিক আছে, মানুষজন ধরে পরে চাচার সামনে বসাইলো যে আমার যা পাওনা দাও না আমার দিয়ে তুই একটা সাইড করে দে, আমি এখানে থাকবো না।
ঠিক আছে? তো সেই সময় আমার বাবাকে দিছিল আমার চাচা 50,000 টাকা, বাড়ি বিনিময় 50,000, মানে বাড়িটা তাকে লিখে দিতে হবে? হ্যাঁ, বাড়িটা মানে তার অংশীদার বাদ 50,000 টাকা দিয়ে দিল, মানে এটা আপনার চাচাকে দিয়ে দিতে হবে তার অংশটা, সেই জন্য আপনার বাবাকে 50,000 টাকা দেওয়া হলো। আর যে শিল্প তাঁত কারখানা এটা ভাগ পায় আপনি আমার বাবাকে দিছিল 6টা। জি, 6টা দিছিল বিহারি ক্যাম্পের ভিতরে জায়গা সহ 6টা তাঁত আমার বাবাকে দিছিল। আচ্ছা, আমার চাচা। ওকে। তা দেওয়ার পরে আমার বাবার কারখানা আমি চলে আসি, যে আমার বাবার কারখানা থাকতে আমি বাইরে কাজ করবো কেন? জি, আমার বাবার কাছে চলে আসি, আমি বাবার এখানে কাজ করি। সেই সময় আমি কিন্তু অর্ধেক কারিগর হয়ে গেছি, সেই সময় আমি ফুল কারিগরের মতো ক্ষমতা নিয়ে নিজেকে একলা কাজ করতেছি। জি, নষ্ট হলে আমার নিজের হবে, কাজ করতেছি। তাই কাজ করতে করতে এক পর্যায়ে গেল যে আমি নিজের তো এখন আড্ডাবাজি চালু করলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেছি। তা বাবা বলতেছে যে আড্ডাবাজি দেশ, নিজের কারখানা কাজ করবি, ভালোভাবে কাজ করবি, খাবি ভালো, কাজ করবি ভালো। তো আমি মনে করলাম বাবাই তো বলতেছে, গ্যারাজ্য কিছুই করি না, বন্ধু বান্ধবের সাথে ঘুরতেছি, ভালো বন্ধু বান্ধব সে ঘুরতেছি, তাদের সাথে আড্ডাবাজি করতেছে, আবার কাজও করি। এক সময় বাবা বলতেছে যে আমি তো মালমূল বেচতে পারি না, আমার এই ধরনের আইডিয়া না, তুই কাজ করছো, হেল্পারে করছ, কারিগরি করছ, যাই করছো, তো তুই মাল বেচা কিনা কর। তো চাচার যে আবার অনেক মেশিন, আমার চাচার 35টার মতো মেশিন হবে আমাদেরকে দেওয়ার পরেও। জি, তো চাচার অনেক ওয়ার্কার, চাচার মাল মনে করেন সপ্তাহে যদি 35টা থাকে, 35 দুগুনি কতটা হয়? 70টা মাল নামে সপ্তাহে শাড়ি। হ্যাঁ, চাচা। তো চাচার আবার জুয়া খেলার অভ্যাস, মদ খাওয়ার অভ্যাস, জুয়া এবং মদ। ওকে। তো আমার চাচা রাস্তা বসে জুয়া খেলতো, মদ খেত। তো চাচা একভাবে দেখলো যে আমি মাল বেচতেছি ভালো, মার্কেট পরিচয় আমার সাথে ভালো। চাচা আমাকে ডাইকে বললো যে আমার মালও তুই বেচিস। তা আমি চিন্তা করলাম মাল বেচবো। আচ্ছা চাচা, আপনার রেট কত? আপনি আমার পুরো মালের রেটটা ডিসিশন বুঝিয়ে দিন, এই মালের এত রেট আপনাকে আমি দিব। ঠিক আছে, এই মালের এত রেট আমি বেশি, তুই এত রেট বেচে দিস। তা আমি দেখা চাচার মাল নিয়ে গিয়ে পার পিছে আমার 300-200 পকেটে চলে আসে, 200 চলে আসে। এখন আমার তো নিশা লেগে গেছে, নিজের কারখানার তো বাপ চালায়, আমি তো না। ওখান থেকে চুরি করতেছি টাকা পকেটে, আবার এখান থেকে চাচার টাকা চুরি করতেছি। ছোটকাল, বয়স কম, টাকা এত দেখছি। কিন্তু কত বছর বয়স তখন? তখন আমার বয়স চলে আসে আপনি গিয়ে 12 থেকে 13 বছর। 12 থেকে 13 বছর। একটা শাড়ি বিক্রি করলে আপনার 200 টাকা করে পকেটে লাভ। 200 টাকা করে থাকে। কটা শাড়ি বিক্রি করতেন প্রতি সপ্তাহে? আপনি গিয়া 50টা 60টা। 50-60টা বেচলে তার মানে প্রতি সপ্তাহে আপনার পকেটে থাকতেছে প্রায় 10,000 টাকার মতো থাকে। হু, এত টাকা থাকে। তা আমার বাবা দেখলো যে ছেলেটা কাজকর্ম করে না, কিছু না, এত টাকা তার কাছে, সে ঘুরতেছে, এক সেট ক্রিম ব্যবহার করে, এক সেট শার্ট, এক সেট প্যান্ট, এক সেট জুতা আনে, কোত্থেকে আনে? না, বাবা বলতো দেখ রে, ব্যবসা কিন্তু পবিত্র জিনিস, এখান থেকে চুরি করলে কিন্তু ব্যবসা টিকবে না। আমার বাবা মনে করতেছে যে তারই চুরি করতেছে, এখানে কিন্তু চাচার অংশ চুরি আছে, কিন্তু আমার বাবারও আছে। ঠিক আছে, ব্যবসা কিন্তু টিকবে না। তাই বুঝলাম যে না, আমার বাবা বলতেছে, বাবা বলুক, আমার বাবাটা তো দিয়েই আমি যা করার করতেছি, কিন্তু চুরি তো করতেছে, এক ধরনের অপরাধ তো করতেছি। সেটা আমার মাথা নলেজ এখন আসছে যে আমি এক ধরনের অপরাধ তো করতেছি, চুরি করতেছি। তা আমি টাকাটা নিয়ে বন্ধু বান্ধবের সাথে, যেটা বন্ধু বান্ধব বলতেছে তাদের পিছিয়ে নষ্ট করতেছি টাকা, কিন্তু বাবার কোনো পাত্তাই দিতেছি না। এক পর্যায়ে বাবা বুঝাতে পারলো না, চাচার হাতে তুইলা দিল। এত টাকা নষ্ট করে এখন আমি ওরা বুঝাই পারি না, প্রত্যেকে টাকা চুরি করে কি করে, এটা বিচার তুই কর। চাচা এক ধরনের নিয়ে গিয়ে আমার রাস্তা বিশ্রী ভাবে মারধর করে। বাবা চাচার হাতে তুলে দিল, সন্দেহ করলো যে নিজের বিজনেস আপনি চুরি করছেন, চুরি করছেন, এবং আলটিমেটলি সেটা ছিল চাচা। এবং চাচা আচ্ছা মতো আপনাকে পেটাচ্ছে, ইচ্ছা মতো রাস্তায়। একবার মনে করেন আমার গায়ে কিচ্ছু রাখে না, পিটা ইচ্ছা মতো। সেই সময় আমার একটা মনে মনে রাগ হলো যে আমার বাবা আমাকে জন্ম দিচ্ছে, সে বাবা তো আমাকে মারতে পারতো, বাবা শাসন করার অধিকার আছে, সে আমার চাচার হাতে তুলে দিল কেন? আমার চাচা মারার কে আমাকে? আমার বাবা থাকা অবস্থায়, আমার বাবা না থাকতো তার চাচা শাসন করার অধিকার আছে। প্রিয় শ্রোতা, নোট অন দ্যাট পয়েন্ট, দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট। আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রয়েছি, যাহা বলিব সত্য বলিবর ব্যাকগ্রাউন্ড। আমরা একজন অপরাধী কিংবা একজন অপ্রিয় মানুষ যে সমাজে সৃষ্টি হয়, তার পেছনে যে বড় কারণগুলো থাকে, সেই কারণগুলোকে আমরা অনুষ্ঠানের প্রথম পর্যায়ে আবিষ্কার করি। আজকে এখানে আলী আছেন, এবং আলীর জীবনের যে অপ্রিয় সত্যগুলো, সেগুলোর মুখোমুখি আমরা এখনো হইনি। কিন্তু আলী যে অপ্রিয় সত্যের দিকে ধাবিত হচ্ছেন, তার পেছনের যে ব্যাকগ্রাউন্ড, সেগুলো কিন্তু খুবই 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 মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা একটা ব্যাকগ্রাউন্ড পেলাম যে বাবা থাকা অবস্থায় চাচা কেন আমার গায়ে হাত তুলবে, এবং 12 বছর বয়স, সেই সময়টি বয়ঃসন্ধিকালের বয়স, যে সময়টিতে ছেলে মেয়েদের পার্সোনালিটি গঠন হয়। ও কিন্তু একটু শার্ট কিনছে, জুতো কিনছে, একটু হাই ফ্যাশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সেই ছেলেটিকে ধরে রাস্তার মধ্যে চাচা বেদম প্রহার করলেন, এবং প্রহারটা এমন ছিল যে গায়ে কোনো কাপড় চোপড় ছিল না, এবং ওর ইগোতে প্রচন্ড আঘাত লাগলো। দেখা যাক তারপরে কি হয়। তারপরে আমার চাচা আমাকে ইচ্ছাভাবে মারার পরে গিয়ে বললাম, চাচার হাতে তুলে দিলা কেন আমাকে? আমার বাবা বলল যে তোর উচিত এটাই ছিল, তোর এটাই উচিত ছিল।
তারপরে আমার বাবা কিছুই বললো না, আমাকে বললো যে তোর উচিত যেটা ছিল সেটাই তুই পাইছিস। তাই সেই সময় আমার মনে একটা জিদ হলো যে আমি কোনোদিন যদি খারাপ হয় চাচার ছেলেকে আগে মারবো। চাচা যখন প্রশ্ন করে যে কেন তুই আমার ছেলেকে মারলে, তখন বলবো যে আপনি পরের ছেলেকে কেমনে করে মারলেন, পরের ছেলেকে আপনি কেমনে করে মারলেন। যাক, এভাবে করে আমি মনে করেন তারপরে ব্যবসা বাণিজ্য করতেছি, আবার ওই এরকমই করতেছি, যেরকম আমি করতেছি সেরকমই আবার করতেছি। কোনো চেঞ্জ নেই, মার্কেট পরে কোনো চেঞ্জ হলো না, না? কোনো চেঞ্জ হলো না। ওকে। কারণ এটা তো আমার মনে একটা রাগ, আমার বাবা শাসন করতো, আমি চেঞ্জ হলাম না, তার চাচাও মাল দিতেছে, তারপরে আবার আমার ব্যবসা আরো বেড়ে গেল। এমন করতে করতে দেখা গেল একসময় সপ্তাহের ভিতরে 12-15 হাজার টাকাও কামা, কিন্তু মাথা সেন্স নাই। আমার বাবা বুঝাতো যে আমাকে ভালোর জন্য, যে টাকা সবসময় ধরা দেয় না। আমি তো সেসব সেন্সটা নাই, আমার তো বয়সটা কম। ইচ্ছে মতো টাকা উড়াচ্ছেন? ইচ্ছা মতো টাকা উড়াইতেছি, খরচ করতেছি বন্ধু বান্ধবের পিছিয়ে। একদিন 100% মানুষ বিলিভ করতে পারছে না কম্পিউটারের কাছ থেকে এসএমএস পোলের রেজাল্ট। Yes, 93%. No, 5%. No comments, 2%. কম্পিউটার বলছে 93% ইয়েস, 5% হচ্ছে নো এবং 2% হচ্ছে নো কমেন্টস। অনেক অনেক ধন্যবাদ। 90-র উপরে পার্সেন্টেজ থাকা মানে হিউজ নাম্বার। অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা এভাবে সাপোর্ট করবার জন্য। আলী, আমরা আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনি বলছিলেন যে একদিনের পর থেকে শুরু করি, তারপর? একদিন আমি মাল বেচে চলে আসতেছি 11 নম্বর থেকে। আমার পকেটে, নিচে পকেটে 7,500 টাকার মতো, আর উপরে পকেটে 1700-1800 টাকা। তাই এক কমিশনারের ছেলে আমাকে বলতেছে সিগারেট খাওয়া। আমি বললাম ভাই আমি সিগারেট খাই। কমিশনারের ছেলে? জি। কি ধরনের কমিশনার? কমিশনার হলো ওয়ার্ড কমিশনার? ওয়ার্ড কমিশনার। আপনি কিভাবে তাকে বুঝলেন যে সে কমিশনার? চিনতাম, আগে থেকে আপনি চিনতাম? ওকে। চিনতাম যে এটা কমিশনারের ছেলে। পরিচয় ছিল কি, মানে কথোপকথন হতো? পরিচয় ছিল না, কিন্তু চিনতাম সে কমিশনার ছেলে, এলাকাতে যেতে থাকে। ওকে। সে আমাকে বললো যে সিগারেট খাওয়া। বললাম ভাই আমি সিগারেট খাইও না, আপনাকে সিগারেট খাওয়াবো কেন? সিগারেট তোকে খাওয়াতে বললাম না। বললাম যে না ভাই আমি সিগারেট খাওয়াতে পারবো না, আমি সিগারেট খাই না, দিদি আপনাকে খাওয়াবো না। সে আমাকে ধরে 3-4টা থাবড় লাগাতো সঙ্গে সঙ্গে। ওকে। তোকে না সিগারেট খাওয়াতে বললাম, তুই সিগারেট খাওয়াবি না কেন? আমি বললাম যে ভাই দেখেন ওর পকেটে টাকা কত দেখ। আর পকেটে যে উপরে পকেটে যে টাকা ছিল সেটা নিয়ে চলে গেল। তা বাবাকে বলার পরে বাবা এক ধরনের আমার সাথে গিয়ে তার বাসার সামনে গিয়ে গালাগালি করছে, আমি শুদ্ধা গালাগালি করছি। তো কমিশন মনে শুনছে, তারপরে নামে নাই, কোনো বিচার আচার কিছুই পাওয়া যায়। তা আমার মনে সেখান থেকে একটা জিদ জাগে যে সেখানে আমার এত কষ্ট, এত পরিশ্রমের টাকা, যেখানে আমি রিক্সা না গিয়ে আমার কান্দে করে মাল নিয়ে যায়, সেখানে আমার টাকাটা সিগারেট খাবো বলে আমি সিগারেট যে জিনিস খাই না তাকে খাওয়াবো কেন? সে আমার টাকাটা নিয়ে গেল। তা আমার চিন্তা ভাবনা জাগলো আমি খারাপ ছেলেদের সাথে ঘুরবো, মিশবো, তাকে আমি মারবো। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রিয় শ্রোতা, আপনি লক্ষ্য করবেন, যখনই ও আঘাতপ্রাপ্ত হচ্ছে ওর ভেতরের যে সত্তাটা আছে সেটা কিন্তু ফুসে উঠছে। যখন চাচার দ্বারা আঘাতপ্রাপ্ত হলেন তখন ওর ভেতরে এক ধরনের রিভেঞ্জ নেওয়ার জন্য একটা টেন্ডেন্সি গ্রো করলো যে যেভাবেই হোক না কেন চাচার উপরে প্রতিশোধ তুলবেন। এখানে কমিশনারের ছেলের হাত থেকে ও মার খেলো, ওর ভেতরে কিন্তু এক ধরনের প্রতিশোধ স্পৃহা জেগে উঠলো। এগুলোর রেজাল্ট কি সেটা কিন্তু আমরা অবশ্যই জানবো। এবং এই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। চলুন প্রথমে আমরা তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিই। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে আপনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের আজকে আলীর জীবনে যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো শুনবেন এবং শেষে গিয়ে আপনি আপনার মতামত জানিয়ে দেবেন। জি ইনশাআল্লাহ, আসি, আমি থাকবো। অনেক ধন্যবাদ। হ্যাঁ আলী, তারপর? তারপরে আমাকে মনে করেন আমি চিন্তা করলাম খারাপ ছেলেদের সাথে মিশবো। ছেলেদের সাথে মিশতে গেলে আগে তো ভালো ছেলেদেরকে টাকা খাওয়াইতাম পরিশ্রম করে, এবং খারাপ ছেলেদেরকে টাকা খাওয়াবো, তাদেরকে টাকা খাওয়া, তাদের সাথে মিশবো, মিশে তারপর প্রতিশোধটা নিব। তো খারাপ ছেলেদেরকে টাকা খাওয়াতাম, তারা কি করতো না করতো সবই দেখতাম। তারা একটা বাড়ি হইতেছে, গিয়ে কাজটা বন্ধ কর, চাঁদা নিয়ে আসতেছে, তারা দাবটে কিনতেছে, এটা দিয়ে হাবি যাবে বোমের মশলা কিনতেছে, এটা ওটা কিনতেছে। তা আমি তাদেরকে টাকা খাওয়াইতেছি, আমার পকেটের টাকা। আপনি একটু আমাকে বলবেন যে প্রথমত তাদেরকে খুঁজে পাওয়া তো মুশকিল, আপনি কিভাবে তাদেরকে খুঁজে পেলেন? আমাদের এলাকায় তারা ঘুরে, এলাকার স্থানীয় চিনতেন আপনারা? চিনতাম, হ্যাঁ। তাদের সাথে মিশতাম না। আমি একদম প্রথম দিনের অভিজ্ঞতাগুলো একদম ছোট ছোট করে জানতে চাই, যে কি দেখলেন, কিভাবে হলো, একদম ডিটেল। তাদেরকে দেখতাম যে গ্যাঞ্জাম হলে অনেক জায়গায় দাও বঠিলে দৌড়াইতেছে, এক জায়গায় বুম মারতেছে তারা, তাদেরকে দেখতাম। তো এইগুলো দেখে আমি ওই ছেলেদের সাথে তো মিশলে তাকে ইনজোর্ড করা যাবে, তাকে মারা যাবে। কমিশনারের ছেলে, তাকে তো আমরা এইভাবে শক্তি নেই আমাদের মারার, তাকে খারাপ ছেলেদের সাথে মিশলেই মারা যাবে। তাদের সাথে মিশতে হলে পকেটে টাকা খরচ করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদের সাথে মিশতে হবে, নাহলে এভাবে তো মিশা যাবে। কারণ আমি তো খারাপ না, আমাকে মিশাবে না তারা। পকেটের টাকা ভাঙ্গা খাওয়াতাম, তারা এটা ওটা করতো, দেখতাম, কিন্তু আমার সাহস কুলাতো না যে তাদের সাথে যাবো কোনো হানি, যদি গিয়ে ফেসে যাবে কোনোখানে মার খায় গিয়ে, এরকম ইচ্ছা। তারপরে আমার মনে একটা জিত, কমিশনার ছেলেকে মারবো, তাদেরকে খাওয়াইতেছি ইচ্ছা হবে টাকা। একদিন আমি বললাম যে টাকা পয়সা তোমরা উঠাও দোস্ত, এই টাকা পয়সা উঠাই কি খরচ করো?
আমাদের এই যে দেখো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়, এগুলা কিনা কাটা করি আমরা। তারপরে দেখো একটা পোলা ছেলে মার খালো কোনো জায়গায় গিয়া, এটা ফান্ডে এই টাকাটা জমা রাখি, অর্ধেক টাকার কোনো জিনিসপত্র কিনি, অর্ধেক টাকা ফান্ডে থাকে, কোনো ছেলে মায়ের খেলে এটা চিকিৎসা মুকিৎসা করায় এই টাকা দিয়ে। আচ্ছা, এই টাকা দিয়ে চিকিৎসা করা? হ্যাঁ। আমি কই যে আমি তো তোমাদের গ্রুপে আছে, আমার তাইলে এরকম হলে তোমারও চিকিৎসা এই টাকা দিয়ে হবে, সমস্যা নেই, এই টাকা দিয়ে হবে। তোমাদের আমাদের গ্রুপে, তুমি তো কিন্তু আমাদের সাথে কোনো গ্যাঞ্জাম রেটে যাওনি, তো তুমি আমাদের সাথে মিশো, ঠিক মতো মিশো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে মিশবো। এক পর্যায়ে আমাদের গ্যাঞ্জাম করতে নিয়ে যায়, ওদের সাথে দাও হাতে দিয়ে ওদের সাথে নিয়ে যায়। তা আমি সাহেব পিছিয়ে পিছিয়ে থাকি, সাহস শেষণ হয় না, এরকম পিছিয়ে পিছিয়ে থাকি। এক জায়গায় গিয়া পুরা যাদের ধরতে গেছে তাকে পাইনি, পুরো এলাকার দাও বটি দিয়ে যত গ্লাস আছে এলাকার সব ভাঙে ফেলাইছে, জানলা সব পিটায় মোটায়, হোটেল পাট কোপায় টোপায়, দোকান পাটের শাটার মোটে কোপায় দোপায় সব বোম টোম মেরে অন্ধকার করে চলে আসলো। কোন এলাকায় ছিল এটা? সেটা মিরপুর 12 নম্বর ডি ব্লক ঈদগাহ মাঠ। ওকে, ঈদগাহ। কত সালের কাহিনী এটা? আপনি হবে আজকের থেকে 10 বছর আগের কাহিনী। ওকে, ওই অপারেশনে আপনার জীবনে প্রথম আপনি যুক্ত হলেন ওদের সাথে? জি। আমি বললাম যে এইভাবে করছো, যাকে মারতে গেলে তাকে বেলানো, তো মানুষের ক্ষতি করার কি দরকার? নাইলে বুঝবো কেমনে যে আমরা আসি বা এরকম একটা দল আছে, তারা আমরা যে ওদেরকে মানুষের ক্ষতি করছি, মানুষ ওদেরকে চাপ দিবে তোরা এরকম করস কি, আমাদের ক্ষতি করে, তারা ওদেরকে নামের মামলা দিবে মানুষের। না, এইটা কেমন না, তোমাদের মারছে বা তোমাদের ক্ষতি করছে, যাকে পাবা তাকে চেনা মারবা, পুরো এলাকাবাসীর ক্ষতি করে কি লাভ? এই মামলা তো তোমার নাম আমার নাম হতে পারে, সাধারণ মানুষের ক্ষতি করে, সাধারণ মানুষের ক্ষতি করে কি লাভ? না, আমাদের পর্যায়ে এরকমই, আমাদের সাথে চললে সবকিছু বুঝতে পারবো। ওকে, ঠিক আছে। তখন আপনি পুরো ব্যাপারটা বোঝেন না? বুঝি না। ওকে, তাদের সাথে চলতেছি, বুঝতেছি না কিছুই। এরপর দেখি, আমি চিন্তা ভাবনা এক পর্যায়ে ভিতরে ঠিকভাবে মিশে তারপর আমার প্রতিশোধের কথাটা বলবো, ছেলে আমাকে মারছিল। ওকে, এর ভিতরে পুরাটা নাম ইশারা কালেতে ওই ছেলে, এক কমিশনার ছেলে আমাদের এলাকা চলে আসছে। ওদের এলাকা আলাদাটা কিন্তু এক ওয়ার্ডের আমাদের কমিশনার, কিন্তু আমাদের এলাকা কমিশনার ছেলে একলা। তো আমি যে গ্রুপের সাথে মিশছি, সেই গ্রুপের ছেলে একজন, আর আমার আপন ছোট ভাই, আমার পরে যেটা, তাকে বললাম যে ভাই আমার এই ছেলেটাই তো মারছিল, আর ওই ছেলেকে বললাম যে ভাই আমাকে এই ছেলেটাই তুই মারছিল, বুঝছোস, তাই আজকেই ফাইনাল করে দেওয়ার। আমি কিভাবে? তোরা ধর, আমি যা নেওয়ার নিয়ে যেতেছি। ওই ছেলেটা গিয়ে চাইনিজ করে নিয়ে আসলো, আমরা 3 জন মিলে মেরে, রক্ত মাথা মুথা কোপ লাগছে, হাতে কোপ লাগছে, তাকে মারলাম। মারার পরে তার বাবা বিচার ডাকলো, আমাদেরকে নিয়ে বিচার ডাকলো। পরে আমরা গেলাম বিচার, কে কে মারছিল এমন সবার নাম বলতে পারছি। আমরা গেলাম, হাজির হলাম, সাথে আর গ্রুপে যত পোলাবেন সবই হাজির হলো। এর ভিতরে নিরহ কিছু পিচ্ছি পোলাবেন আছে, গ্রুপের ছোট ভাই ব্রাদার, তাদেরকে ধরে মারলো। তো ছোট পোলাবেন যেটা না বলার সেইটা বইলা দিচ্ছে মাইর খেয়ে, যে জিনিসপাতি এখানে ওখানে থাকে। তো দেখা গেল যে জিনিস খবর দিছে, এখান থেকে 6টা দাও উদ্ধার করছে কমিশনার। এই দাগুলো কি ধরনের দাও ছিল আমাকে একটু বলবেন? রামদা ছিল। সাইজটা কিরকম হতে পারে? সাইজটা এক একটা মনে করেন আপনি আমার সমান একটা হবে, এত বড় রামদা। হ্যাঁ, আর 2-4টা মনে করেন আমার অর্ধেক হবে, আর 2-4টা মনে করেন 1 হাতের হবে। এগুলো কি মানুষকে ভয় দেখানোর জন্য, নাকি এগুলো দিয়ে এই ধরনের কাজ হতো? এই ধরনের কাজ করতো ওরা, কিন্তু আমি তাদের সাথে গিয়ে কোনো মানুষকে কোপ দিতে পারিনি, কিন্তু কমিশনার ছেলেকে মারছি খালি। তারপরে মনে করেন এগুলো হাজির হলো। তা হাজির হওয়ার পর কমিশনার বিচার ডাকছে, বিচার 7 দিন হয়ে যায়, বিকালে বিচার বসে, রাত 12টা বাজে যায়, শেষ হয় না। প্রতিদিন এরকম? প্রতিদিন পেঁচায় হয় কমিশনার, মানে কে কে আছে আর কোনখানে কি আছে পেঁচাতে থাকে। তা বিচার আর শেষ হয় না। আমার ছেলেকে মারছে 7 মাটির তলে থাকলে ভিতরে দিয়ে বাইর করবো টান দিয়ে। এক ব্যাপারে আমাদের এলাকার যে বন্ধু গ্রুপের সবচেয়ে বড়, তার নাম হলো ডন, তার ভাইয়ের নাম হলো তুহিন। সে তুহিন ভাইয়ের কাছে খবরটা যায়। তুহিন ভাই শুনে আসে কমিশনার অফিসে, কি হচ্ছে এখানে লাস্টের দিনকে 7 দিন যেদিন। তুহিন দেখোস না বিচার হচ্ছে, আমার ছেলেকে মারছে, একটা বিচার হচ্ছে, কি হয়েছে? তুহিন ভাই এক পর্যায়ে দেখা যাচ্ছে চেয়ার টেবিলটা বাড়ি দিয়ে, এই সবাই ওঠ যাবে, তুহিন কাজ ভালো হইতেছে না, তুই যা পারিস করিস। কমিশনারকে বলে তুই যা পারিস করিস। নিয়ে গেলাম, সবাই আইসা পর উঠাই নিয়ে আসে তুহিন ভাই। এই তুহিনের সাথে কি আপনার আগে কোনো পরিচয় ছিল? কোনো পরিচয় নাই, বন্ধুর ভাই হিসাবে। এটাই বন্ধুর ভাই হিসেবে। তা আপনাদের গ্রুপের সাথে কি তুহিনের কোনো সংশ্লিষ্টতা ছিল? না 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 না। তাহলে তুহিন কেন এই সাপোর্টটা করলো? এই যে ওর ভাই যে এই গ্রুপ চালাইতেছে, ওর ভাই আপনাদের গ্রুপটা চালাচ্ছে, যে কারণে তুহিন এই সাপোর্টটা করলো। ওকে। তো আবার একভাবে ওর ভাইকে বললো, কি ওই সাইটে মোটে বস্তি সাইটে রাজনীতি করস, ওইগুলার সাইটে রাজনীতি করে কি পাবি, কি লাভ পাবি, আমার মতো ভদ্র রাজনীতি কর। দেখো সমাজে কি দাম, কমিশনারের কাছ থেকে উঠাই নিয়ে আস, এগুলা বাদ দে। তার ভাইকে বল। আমি বললাম তোর ভাইয়ের তো ভালো পাওয়ার, এত বড় গ্যাঞ্জাম, এত 7 দিন ধরে পাই যাইতেছে, দাও বডি সবই বাইর হইলো। কমিশনার একজন করলে উনি কিছু করতে পারতো, তোর ভাই টেবিল বাড়ি দিয়ে উঠায় চ্যালেঞ্জ করে নিয়ে আসলো। তো তোর ভাইয়ের পাওয়ার মনে অনেক ভালো। আমি বললাম হ্যাঁ আমার ভাইয়ের পাওয়ার ভালোই। তো এক ধরনের উঠায় ওখান থেকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তা দেখা গেল আমি আবার ভালোভাবে ও পিস হালকা হালকা আবার ছাড়তেছে, আবার ছাড়তেও পারতেছি না। তাই দেখা গেল তারা গাবতলী হলে গিয়ে, খারাপ সিনেমা চলে,
তারা গিয়ে ওখানে ছবি দেখে, খারাপ বন্ধু বান্ধব কয়েকজন আইসা বলতেছে, সেই সময় আমার সাথে একজন বন্ধু, আমার নাম পাপ্পু, খুব ভদ্র ছেলে, আমিও ভদ্র, তো ওদের সাথে বলি না যে আমরা ছবি দেখবো, ওরা বলে ঠিকানা আমরা শুনি, আমরা গিয়ে ছবি দেখি হলে। দেখি যে ছবিটা খুব বিশ্রী ছবি। তারপরে আমগো নিশা হয়ে যায়, ছবি প্রতি সপ্তাহে একবার যায় ওই ছবি দেখার জন্য গাবতলী হলে যায় ছবি দেখার জন্য প্রতি সপ্তাহে। তো দেখতে দেখতে এক পর্যায়ে মনে করেন ছবি দেখার পরে আমগো শারীরিক অবস্থাটা খারাপ হয়ে গেছিল, আমরা বুঝতে পারি না, প্রথম হয়েছিল হলের ভিতরে, বুঝতে পারি নাই, তাই মনে করছি যে আমরা কি রক্তমুক্ত করতেছে নাকি আমাদের। এটা কি আপনাদের নাকি আমার আর বন্ধুর দুইজনের? ওকে, আপনারা জানতেন না বিষয়টা সম্পর্কে? বিষয়টা কিছুই জানতাম না আমরা, যে এরকম একটা প্রবলেম হয় বয়স হলে, এটা জানতাম না। ওকে, ছবিটা দেখিনি, চলে আসলাম ডাক্তার, ভয় পেয়ে চলে আসলাম, ভয় পেয়ে চলে আসলাম। ওকে, তার মানে এই জিনিসটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই ছিল না? কেউ কখনো আপনাদের কখনো কোনো কিছু বলেও না? ওকে, তারপর তাই এলাকার ডাক্তারকে গিয়ে বললাম যে এমন এমন ব্যাপার, আমাদেরকে এই হয়েছে, এখন কি করা যায়? তারা কই গিয়েছিলে, সত্য কথা বলবি তাহলে সত্য পরামর্শ দিব, আমরা অমুক অমুক জায়গায় গেছিলাম, আর কোনোদিন যাইস না, এটা বয়সকালে হয়। যে জিনিসটা নিয়ে আপনারা কনফিউজ ছিলেন, সেই জিনিসটা নাকি ডাক্তার আপনাদেরকে ভয় দেখিয়েছে? ভয় দেখায় নাই, ডাক্তার আমাকে বলছে যে বয়সকালে এটা হয়, সুতরাং এই খারাপ জায়গাগুলোতে যাওয়ার কোনো দরকার নেই। তো ওটা নিয়ে আপনারা কোনো ভয়ও পেলেন না? ভয় পেলাম। ওকে, ফাইন, ডাক্তার আপনাদেরকে গুড অ্যাডভাইস করেছে, সেজন্য ডাক্তারকে থ্যাঙ্কস। ওকে, তাই ভালো কথাই ডাক্তার বলেছে, আমরা যাই নাই ওখানে। আবার মাথা তারা গিয়ে টানবাজার আসলো, তারা বন্ধু বান্ধব টানবাজার এসে তা আমাদের সামনে গপ্প করতেছে খারাপ বন্ধু বান্ধব। তা আমরা ইচ্ছা আবার যে খারাপ যেখানে যাব, ভদ্র দুই বন্ধুই যাব, খারাপদের সাথে যাবো। আপনার বন্ধুটা, যে বন্ধুকে নিয়ে আপনি বলছেন, সেই বন্ধুটা আসলে কে ছিল? আপনার সাথে কি খুব ভালো রিলেশন ছিল? এটা কি আপনার ওই যে আপনি বললেন যে খারাপদের সাথে মিশবো, সেখানকার কোনো বন্ধু নাকি তার আগের বন্ধু? সে আগের বন্ধু। সে কি নাম ছিল তার? পাপ্পু। ওকে, তাই সে পাপ্পুকে বললাম দুইজন যে তারা অমুক অমুক যে জায়গায় গেছে, নারায়ণগঞ্জ নাকি টানবাজার আছে, তো বললো টানবাজার, দুইজন চল যাই, গিয়া দেখি। গিয়া ওখানে গিয়া দেখি যে কি অবস্থা, গিয়া দেখলে রিক্সাওয়ালাকে বলে তো চিনা দিবে, রিক্সাওয়ালাকে বললাম যে ভাই টানবাজার বলে এখানে কোনো জায়গা আছে নাকি? ওকে, আমি একটু জানতে চাই আপনার কাছে যে 7 দিন যে বিচার হলো আপনাদের, এই 7 দিনের বিচার তো আপনার পরিবারও জানতে পারলো? সবাই জানতে পারছে। জানার পর আপনার পরিবার থেকে আপনার প্রতি রিয়াকশনটা কেমন ছিল? হ্যাঁ, পরিবারে কিছু ছিল না, সেই সময় আমি খারাপ ছেলেদের সাথে মিলামেশা করে জানে যে কিছু বললে আর খারাপ হয়ে যাবে। তার মানে পরিবার তখন আপনাকে কিছু বলা ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছেড়ে দিয়েছে, কিছু বলে না। দিস ইজ অ্যানাদার গুড পয়েন্ট, প্রিয় শ্রোতা। যে পরিবার খারাপ আচরণ করলো, যে বন্ধুর দ্বারা বা যে প্রতিবেশীর দ্বারা খারাপ আচরণকে সেই কাজটা করলো, পরিবার তো বুঝে গেছে যে আরো যদি খারাপ আচরণ করে ছেলে আরো খারাপ কাজ করবে, কারণ এত মারের পরও যেহেতু সে সোজা লাইনে আসেনি, সুতরাং এর সাথে খারাপ আচরণ করা মানেই হচ্ছে একে আরো বিপদের দিকে ঠেলে দেয়া। ওকে, কিন্তু মুখেও কোনো কিছু বলতো না কখনো? কিছুই না, কিচ্ছু বলতো না। আপনার ছোট ভাই বোনও কিছু বলতো না? না, ছোট ভাই বোন কিছু বলতো না। ওকে, টানবাজারের কথা বলছিলেন আপনি, তারপর? টানবাজারে মনে করেন রিক্সা লাগিয়ে এক দালাল হাতে আমাদেরকে হালা দিল। আমাদের দালাল বললো যে ভাই টাকা কত লাগে জানেন? বললাম যে না, 1 ঘন্টা 300 টাকা লাগে। দুইজন 600 টাকা দিলাম। এরপর দালাল বলতেছে যে পকেটে টাকা আছে কত, ভিতরে গেলে কিন্তু টাকা সব রেখে দিবে। বললাম যে ভাই আমার পকেটে 700 টাকা আছে। বন্ধু বলতেছে আমার পকেটে 500 আছে। 600 দেওয়ার পরেও সব টাকা দেন, আপনি ভিতরে থেকে আসার পরে টাকা নিয়ে যান, নাহলে টাকা রেখে দেয় ওরা ভিতরে। বললাম যে দোস্ত ভালো কথাই তো বলতেছে, টাকাটা দিয়ে দিয়ে ভিতরে রেখে দিয়ে, যদি পরে ভাড়ার টাকা থাকবেন। তো ভিতরে থেকে আসলাম 1 ঘন্টা পরে, ওরে খুঁজার কোথায় পেলাম, ভাড়ার টাকা পর্যন্ত নাই। পরে নারায়ণগঞ্জ ফায়ার ঘাটে কিছু বন্ধু বান্ধব থাকতো, তো তারা ভাড়ার টাকা দেয় আমাদেরকে যাওয়ার জন্য। ওকে, তাদের টাকা দিয়ে আমরা আসি। আসার পরে এমন করতে করতে দেখা গেল, বললাম যে বন্ধু ওখানে তো কোনো মজাই নেই, সবই তো খারাপ, ওদের কাছে গিয়ে কি লাভ? তো কি করবি? আমি বলতে আর কিছু করা, তুই তো আর কিছু করা পারবি না। খারাপ বন্ধু বান্ধব যারা, তারা দেখতেছে যে আমাদের এলাকা বারিকের ট্যাগ বলে কিছু জায়গা আছে। কি নাম? বারিকের ট্যাগ। বারিকের ট্যাগ? জি, সেখানে মেয়েরা বিকালবেলা আসতো ঘুরতে, যারা তারাও সুযোগে থাকতো, সন্দেহ অন্ধকার হলে তারা কিছু করবে, এই সুযোগে আমাদের হাতে ধরা খেত। বারিকের ট্যাগটা কোথায়? এটা মিরপুর ডি ব্লক। এটা এখনো আছে? এখন নাই, এখন ভরে দিচ্ছে, এগুলা রাস্তা মাঠ করে দিচ্ছে। তখন কিরকম ছিল? একটা খাল বিল ছিল, ট্যাকের মতো ছিল, সেখানে বিকেলের সময় মেয়েরা ছেলেরা ঘুরতে যেত। ওকে, তাই মনে করেন এক পর্যায়ে ওখানে বন্ধু বান্ধব খারাপ সবাই আড্ডা মারতো, সন্ধ্যার পরে গিয়ে যাকে পেত ধরতো। তারপর সন্ধ্যার পরে আমরা ওখানে যেতাম, খারাপ বন্ধু বান্ধব 4-5 জন মিলে গিয়ে দেখতাম ছেলে মেয়ে বসে রয়েছে। বলতাম যে আপনি কোথায় থেকে আসছেন? বলতাম অমুক থেকে। দেখতাম যে এলাকার অনেক দূরে তারা। তাই অন্ধকারে আপনারা বসে কি করতেছেন? বলতেছে যে আমি অন্ধকারে বসে, আমরা তো ভাই বোন। কেমন ভাই বোন আপনার? খালাতো ভাই বোন। আচ্ছা ঠিক আছে, আপনার খালাতো ভাই বোন। আলাদা করে নাম জিজ্ঞাসা হতো। আপনি মেয়েকে বলতাম যে ছেলে বাবার নাম বলেন, বলতে পারতো না। আর ছেলেকে বলতাম মেয়ের বাবার নাম বলেন, বলতে পারতাম না। তখনই খারাপ বন্ধু বান্ধব যারা আমার, তারা ছেলেকে থাপড় দিত। ভাই বোন কেমন নাম বলতে পারস না? এখন বলে যে প্রেম করে। তখনই বলতো যে ঠিক আছে, ওর বড় ভাইয়ের কাছে নিয়ে যাবে এটাকে। বড় ভাই জিজ্ঞেস করবে প্রেম করে, কোথায় থাকে না থাকে, সব কতদিন ধরে ভালোবাসে। তার মানে হলো তারা নিয়ে গিয়ে ফিজিক্যাল রিলেশন করতো। ফিজিক্যাল রিলেশন মানে একজনের পর একজন আসতো, বলতো আমার কাছে শিকার যাচ্ছে না,
তুই গিয়ে জিজ্ঞেস কর। লাস্টে যে আসতো বলতো যে শিকার গেছে আমার কাছে, বড় ভাই বলছে যে ওরা ভালোবাসা ঠিকই, দুজন বিয়ে করে নিতে বলছে। তো মেয়েও শিকার যেত না যে আমার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে। এমন করতে করতে 15-20 জনের সাথে রিলেশন হয়েছে ওই জায়গায়। আপনি প্রথম এটার মধ্যে দেখলেন জি, এবং একটা মানুষের সাথে আপনারা 15-20 জন এভাবে অত্যাচার করছেন? জি, না 15-20 জন মেয়ের সাথে রিলেশন হয়েছে। 15-20 জন মেয়েটার সাথে আপনারা এইভাবে এই কাজগুলো করেছেন এবং জি, আপনি জি। নিজেও তার মধ্যে ইনভলভ। জি জি জি। তখন আপনার বয়স কত বলছিলেন? তখন আমার বয়স হবে আপনার 16 থেকে 15 বছর। পুরোপুরি বকে যাওয়া যেটাকে বলে, মানে একেবারে স্পয়েল বয় যেটাকে বলে। জি জি জি। হ্যাঁ, তারপরে মনে করেন এই ঘটনা চলতো তারপরে দেখলাম যে না, এটা তো খারাপ করছি আমি। তারা খারাপ, তাদের সাথে মিশে আমি এক জায়গায় খারাপ, ধাপে ধাপে খারাপের দিকে যাচ্ছি আমি। তারপরে এক পর্যায়ে দেখা গেল আমি তাদের কাছ থেকে সরে আসলে তারা দেখা যায় এক পর্যায়ে আমার কাছে বাসা পর্যন্ত চলে আসে আমাকে ডাকতে। আমি তাকে এড়ায় চলে যে না, আমার দোস্ত কাজ আছে, আমি যেতে পারবো না, হ্যান ত্যান। তারা আমার পিছ ছাড়ে না, আমি ছাড়তে যেতেছি, ওরা ছাড়ে না এখন আমাকে। হ্যাঁ, তারপর আমি কাজ করতাম কারখানা, কাজ করার পরে গিয়ে দেখি একটা মেয়ে খুব সুন্দর। আপনার কারখানাতে? কারখানা না, মাদ্রাসাতে। খুব সুন্দর একটা মেয়ে। মাদ্রাসা কোথায় ছিল? মাদ্রাসা কারখানা থেকে কিছুটা দূরে, একটু দূরে মাঠে দেখা যেত কারখানা বসে। খুব সুন্দর মেয়ে আমার চোখে পড়লো। তা আমি তাকে দেখতাম, এমনি করতে করতে 5-6 দিন দেখলাম তাকে। দেখলাম সে আমার দিকে তাকায়ও না। মানে কি, মানে মেয়েটা কি ওই মাদ্রাসার আশেপাশে যেত বা মাদ্রাসার স্টুডেন্ট ছিল? মাদ্রাসা আশেপাশে যেত, স্টুডেন্ট ছিল। ওই মাদ্রাসার স্টুডেন্ট ছিল। ওই মেয়েটাকে আপনি দেখলেন? দেখলাম কেন? মানে ফলো করলেন কেন? ফলো করলাম, তাকে আমার সুন্দর লাগলো, মানে খুব বেশি সুন্দর লাগলো। ওকে, সুন্দর লাগলো পরে তাকে আমি গিয়েছি, দাঁড়ায় থাকে, সে আমাকে তাকায়ও না, কোনো পাত্তাই দেয় না। আমার মনে জাগলো যে আমি একটা চিঠি তাকে দিই। চিঠি দিলে সে আমাকে হয়তো পরে উত্তরটা দিবে আর কি। ওকে। তো চিঠি আমার এক বন্ধু থেকে আমি লেখালাম। ওকে। লেখা তাকে আমি তার সামনে দেখা ভালালাম। কি চিঠি লিখেছিলেন আপনি, মনে আছে? চিঠি লিখছি যে তোমাকে দেখতে খুব ভালো লাগে, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তার উত্তর দিয়ে। ওটা লিখে আপনি মেয়েটার সামনে ফেলে দিয়েছেন? জি জি। আচ্ছা, তারপর? তুমি আমাকে উত্তরটা দিও। মেয়েটার নাম ছিল সালমা। জি। ওকে। তো সে কি করলো, চিঠিটা আমি বললাম যে সে আমার সামনে তুলে নেয় চিঠিটা আর কি। আমি বললাম যে এখানে রাখা আছে, থাক, যদি সে নিয়ে যায় আমার সামনে তো তুলবে না, তাহলে এসে পরে দেখবো যে সেখানে আছে কিনা জিনিসটা। দেখলাম যে গিয়ে নাই, তাহলে সে নিয়েছে। তো নেওয়ার পরে গিয়ে এক পর্যায়ে তার বড় ভাইয়ের হাতে দেয় চিঠিটা। আর আমার নামটা বললে ওর বড় ভাই আমাকে চিনে যে আমাকে সেই ছেলেটা চিঠি দিচ্ছে। তো এক পর্যায়ে তারা হুজুর পরিবারের, নোয়াখালী দেশের বাড়ি, থাকে মিরপুরে স্থানীয়। তার বাবা সরকারি চাকরি করতো। চাকরি করে আমি জানি না, সরকারি চাকরি করে। এনে জানি ম্যাক্রো নিয়ে আসতো, দিয়ে যেত আবার তার বাবাকে সরকারি। ওকে। তাই এক পর্যায়ে ওর ভাই ভোরের নামাজ পড়ে আমাদের গেট টকা দিতে আসছে বাসা, যে আলী আছে নাকি। আমার বাবা বললো যে আপনি কে? আমাদের পাশের লাইনে বাড়ি, আপনি চিনেন না? অমুকের ছেলে আমি। ওর বাবা বললো যে হ্যাঁ চিনছি। আলীকে কি দরকার, ঘুমাই রয়েছে তো? না, আমার একটা পার্সোনাল খুব দরকার ছিল, বাবাকে আর বলেন, তাকে আপনি পাঠান, আমি তার সাথে কিছু কথা বলবো। তাই বাবা আমাকে বলে যে পাশের রোডের এক লোক তোকে ডাকতে আসছে, তার নাম ইকবাল। তা আমার তো মনে সন্দেহ জাগছে যে তার ভাইয়ের নাম ইকবাল, আমি জানি আগের থেকে। তাই আসলাম, এসে সালাম দিলাম, আসসালাম আলাইকুম। কালি তোমার সাথে কথা আছে, তো একটু দূরে চলো, সেখানে আমি জানি না, যা আমি বলতে চাই না যে তো তোমার বাবা জানে, এখানে তোমাকে ফার্স্ট চান্স তো একটা দেওয়াই যায়। আচ্ছা ঠিক আছে চলেন, কি অপরাধ করছে, আপনি কি চান্স দেবেন? তুমি আমার বোনকে চিঠি দিছো কেন? আমি ডাইরেক্টলি অস্বীকার করি, আমি আপনার বোনকে চিঠি কোনো দিই নাই। তো দেখো, আমার বোন তো মিথ্যা কথা বলবে না, সে মাদ্রাসার ছাত্রী। দেখেন কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি জানি না, আমার নাম তো উল্লেখ করা নাই ওখানে। আছে বলেন? না, সেভাবে তো চালাকি করেই দিছো, তোমার নাম উল্লেখ করো নাই। ঠিক আছে, তো ঠিক আছে, চোর কিন্তু বেশি দিন থাকে না, ধরা খেয়ে যায়। তোমাকে আমি লাস্ট আর ফার্স্ট বুঝালাম, আর বোঝাবো না কিন্তু, তাইলে না আমরা অন্য ব্যবস্থা নিব। ওকে। তাই আমি বললাম যে আর চিঠি কিছুই দেবো না, মেয়েকে, মেয়ে যে পর্যন্ত আমার ফান্ডে না পড়ে তাকে কিছুই দেওয়া যাবে না, আগে হাতে আনি ঠিক মতো। এক পর্যায়ে মেয়েকে ডিস্টার্ব করতাম, হাসতাম দেখে, টাটা দেখাইতাম। এক পর্যায়ে দেখাতে দেখাতে মেয়ে লাইনে চলে আসলো, হ্যাঁ হাতে দেখাইতো আমাকে, সেও টাটা দেখাইতো, হাসতো। তো এক পর্যায়ে সে আগে চিঠি দিল। তারপরে চিঠিটা সে দিল? হ্যাঁ। কিভাবে দিল? সে দিল তার 6 মাস পরে। ওকে। 6 মাস পর, 6 মাস আপনি শুধু হাসাহাসি আর হাত নাড়িয়ে তাকে ইশারায় বুঝিয়েছেন? জি। ওকে। 6 মাস পর আমাকে একটা চিঠি দিল। সেটা চিঠিটা খুব বড় লাগলো যে আমি আপনাকে পছন্দ করি, আমার ভুল হয়েছে, আমার ভাইকে জানানো, আমি আপনাকে খুবই লাইক করি, খুবই ভালোবাসি আপনাকে। ঠিক আছে, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি যাই করছি অন্যায় করছি, এরকম অন্যায় আর আমার থেকে হবে না, আপনি বুঝে শুনে করেন, আমার ভাইরা যাতে না জানে। আপনার সাথে আমার সাথে সম্পর্ক রিলেশন হলো আর কি, তৈরি, এটা ভালোবাসার রিলেশন তৈরি হলো আপনার সাথে, কিন্তু আমার ভাইরা জানে না যাতে। ওকে। বললাম যে ঠিক আছে, তুমি যেভাবে বলো ঠিক এইভাবে মানায় চলবো। তো এক পর্যায়ে দেখা গেল মাঠে মেয়েটা আবার তার ভাইয়ের স্কুটার ছিল, স্কুটার চালাতে শিখতে আসতো বিকালবেলা। সেই সময় আমি দাঁড়ায় তাকায় থাকতাম, তার ভাই শিখাতো তাকে। এক পর্যায়ে দেখা গেল শিখে গেছে, স্কুটার মাঠেই চালাতো মেয়েটা। সেই সময় আরো ভালো লাগতো আমাকে। তো এক পর্যায়ে যেতে যেতে এরকম মেয়েটা ওই মাদ্রাসাতে পড়া ছাড়া মিরপুর মুসলিম বাজার হাফিজিয়া মাদ্রাসা, সেখানে মেয়েটা একটু বড় হয়ে যায়, সেখানে ভর্তি করে তাকে। ভর্তি করার পরে দেখা গেল আমি সকালে কাজকর্ম ছেড়ে সবকিছু কাজ করি না, নাস্তা খাই না, সকালে ব্রাশ নিয়ে মেয়ের পিছিয়ে 8টা বাজে যায়।
12টা বাজে ছুটি হয়, এই সময় মুখ ধুয়ে আসে বাসা, মুখ ধুয়ে নাস্তাটা খায়। মানে 4 ঘন্টা শুধু ব্রাশ করেন দাঁত? ব্রাশ করে, ব্রাশ তো শুকায় যায়, নিয়ে খাড়া থাকি মেয়েটা বাইরে হবে কবে বাইরে হবে, তার পিছে পিছে যাবো আর কি বাসা। ওকে, তাকে দেখলেই ভালো লাগে। বাবা বলতো যে একটা নতুন চাকরি পাইছে, আর সেই সময় আর মনে করেন পোস্ট বাইরে গেল যে শার্ট আয়রন ছাড়া পেনবো না, আয়রনে ভাজ। মা বলতো যে আয়রনে ভাজ পড়লে তো আবার মেয়েরা পছন্দ করবে না তাকে, ঠিক আছে। সেই সময় স্টাইল আরো বেড়ে গেল যে একটা মেয়ের সাথে দেখা করতে যাব, একটা ভালো ড্রেস পিনতে যাব, ভালো ভালো চেহারাতে একটা গ্লেজ থাকবে, এরকম একটা ভালো ক্রিম মাখতাম সেগুলা। তো এরকম করে সকালে চুরির ব্যাপারটা কি তখনও আছে? মানে আপনি যে চুরিটা করছিলেন শাড়ি বিক্রি করে, হ্যাঁ, ওটা কি তখনও আছে? সেটাও আছে এখন, সেটাও আছে। ওকে, সেটা চলতেছে, এই সময় চলতেছে আমার। তো মেয়েটা কি জানতো যে আপনি লেখাপড়া করেন না? ও তো লেখাপড়া করছে। মেয়েটা জানে না আমি লেখাপড়া করি, তখনও জানে না? জানে না। তাই সে নাস্তা খাইতাম, এমন এক পর্যায়ে দেখতে যেতাম আমার চেহারা চুরা শুকায় যায়। সকালে নাস্তা খাই না, রাত্রে একবার ভাত খেয়ে 12টা বাজে খাই, সেই চেহারাটা শুকাবে। মেয়েটা এক পর্যায়ে দেখতাম আসতো যাইতো, রাস্তা মেসের খাপের ভিতরে চিঠিটা ফালা দিত মেয়ে, আমি উঠাতাম, আমি আবার মেসের খাপের ভিতরে ভরে ফালা দিতাম। মেসটা ফেলতেন? হ্যাঁ, মেসটা ফেলতাম। হ্যাঁ, খাপের ভিতরে চিঠি থাকতো ভিতরে। ওকে, ভিতরে সে মেয়েটা তুলে নিত আর আমারটা আমি তুলে নিতাম, অদল বদল নিয়ে যেত। কিন্তু তার ভাই আগে আগে থাকতো, মেয়ে পিছিয়ে পিছিয়ে থাকতো, এর ভিতরে পিছের থেকে অদল বদল হয়ে যেত। ওকে, অদল বদল। তার ভাই লক্ষ্য করতো না যে পিছে পিছে কি আছে, আমি লুকিয়ে থাকতাম। যখন আমার ভাই আগে চলে যেত, পিছিয়ে থাকতো, চিঠি অদল বদল হয়ে যেত এর ভিতরে। এক পর্যায়ে একদিন তার ভাই মাদ্রাসা নিয়ে যেতে চায়, আমাদের কথাবার্তা চিঠির মাধ্যমে হয়ে গেছে, তোমাকে আজকে পিছের থেকে আমি নিয়ে যাবো। এই সেই সময় বেবি ট্যাক্সি ছিল ঢাকা শহরে, বেবি ট্যাক্সি আমি ঠিক করে রাখছি, তোমাকে আজকে মিরপুর গার্ডেনে নিয়ে যাবো, বোটানিক্যাল গার্ডেন। বোটানিক্যাল গার্ডেনে? ওকে, তো তোমাকে কেমনে, আমার ভাই থাকে, পিছের থেকে তুমি উদাও হয়ে যাবা। তারপরে কোন এক বান্ধবীর TNT নাম্বার, তোমাদের বাসা TNT আছে, তার কোন বান্ধবীর বাসা TNT ফোনে বলে দিবা, ফোন করে যে আমাদের বাসা আছে, তোমার বান্ধবী বলে দিবে, তারপরে আসতে দেরি হবে। এইভাবে যে চলে আসাটা, সেটা কি আমার ভাই মেনে নেবে? আমাকে সেটা তুমি বুঝাবে, কিভাবে বুঝাব, কিন্তু আজকে আমার সাথে যেতেই হবে, এটা আমি জানি না, আমার সাথে যেতেই হবে। তো বেবি ঠিক করে রাখছে। এক পর্যায়ে আবার ভাই আগে আগে, তারা আবার 3 বোন যেত, আসমা, শিরিন, সালমা, একসাথে যেত। তো সবার পিছিয়ে এই থাকতো যাতে কোনো কারোর চোখে না পড়ে, চিঠি অদল বদল করতো। তা এক পর্যায়ে 2 বোন কেউ দেখে না, ভাইও দেখে না, বোনও দেখে না, পিছের থেকে বেবি ট্যাক্সি উঠাই নিয়েছে, বেবি ছেড়ে নিয়ে গেছে বোটানিক্যাল গার্ডেন। এখন তো যার বান্ধবী যারা যারা আছে সবাই TNT যার যার বাসা আছে, সবার বাসায় ফোন করে, কেউ বলে না যে আমার কাছে আসছে। আর এর তো চালাকি সবই ধরা খেয়ে গেছে, যে সে না বলে কোথায় চলে গেছে। এখন বাসা সে কি উত্তরটা দিবে, আমি জানি না তুমি কি উত্তর দিবে। এক পর্যায়ে যাকে ভালোবাসি তার শরীরে কোনোদিন স্পষ্ট করি না, কোনদিন তার শরীরে স্পষ্ট করি না ভালোবাসাটা কি জিনিসটা, সেটা বুঝতাম ঠিকই যে খুবই ভালো আনন্দ জিনিস, এক নজর দেখলে পেটে খিদা মজে যায়, খুবই মজার জিনিস। কিন্তু The way he explained is very important here. দেখুন, প্রত্যেকটা মানুষ নিজের জায়গাটা থেকে ভালোবাসাটাকে বুঝতে পারে নিজের মতো করে, এক্সপ্লেইনটাও করে নিজের মতো করে। ওর যে এডুকেশন লেভেল, ওর যে সার্কামস্ট্যান্সেস, ওর যে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে ও মনে করছে ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস যেখানে ওই মানুষটাকে দেখলে পেটের খিদা মরে যায়। অদ্ভুত সুন্দর এক্সপ্লানেশন। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, তারপরে মনে করেন আমি তাকে মনে করেন খুবই লাইক করি, খুবই ভালোবাসি। তাই আমি গার্ডেনে তার সাথে সময় কাটালাম 2 ঘন্টা গার্ডেনে সময় কাটালাম, হাবিজাবি খেলাম। এক পর্যায়ে দেখা যায় গার্ডেনে চটপটি খেলাম, দাম জিজ্ঞেস করিনি আমি যে এটার দাম কত। দেখা যায় 40 টাকা চটপটি, আমাকে বলতেছে 200 টাকা, দাম জিজ্ঞানি, খেয়ে নিচ্ছি। এখন তাই দিতে হবে, নাইলে অপমান করবে মেয়ের সাথে। তো গার্ডেনে এই পর্যায়ে গেছে, আইসক্রিম খাইছে, কোন আইসক্রিম যদি দাম হচ্ছে, সে সময় দাম ছিল মানে 25 টাকা আইসক্রিম, সে চাইতেছে 150 টাকা সেই সময়। তাই দিতে হবে, না হলে অপমান করবে, বেঁধে রাখবে আমাদের। তখন টাকা তো আমার ভরা, তাই দিছি টাকা দিয়ে মেয়েটাকে নিয়ে আসছে। আমার মেয়ে বলতেছে যে এখন বাসায় কি বলবো, তোমাকে আগেও বলছি, সেই উত্তরটা তুমি দিবা, আমি তোমার সাথে তো কোনো খারাপ কিছু করি না। তোমাকে দেখলে আমার মনটা মনে হয় আমি জেলখানা বন্দি থাকি, না দেখলে তোমাকে দেখলে মনে আমার জেলখানা থেকে আমি ছাড়া পাই, এই অবস্থা। তোমাকে দেখলে আমার প্রাণটা ভরে যায়, তোমার সাথে তো আমি এমন কোনো কিছুই করি নাই না। তা আমার এই ভালোবাসাটা খুবই পবিত্র, আমি তোমাকে এইভাবে ভালোবাসি, তো অন্যদিন তোমার শরীরে আমি টাচও করবো না। তো আমি এটা এক পর্যায়ে ঠিক আছে, এইভাবে চলতেছে এই পর্যায়ে চলতে 350 চিঠি জমা হয়ে গেল মেয়ের আমার কাছে। ও আপনাকে 350 চিঠি দিল, আর 350, তাহলে আমিও 350 দিছি। তারপরে এর ভিতরে আমাকে যে চিঠি লিখে দিত, তো সে এক পর্যায়ে ওই মেয়ের সাথে যখন চিঠি পড়তে তার মনে ওই মেয়ের সাথে ভালোবাসা জেগে যায়। ওকে, লেটস ক্যারি অন। তারপর তার সাথে ভালোবাসা জেগে যায়। তো এক পর্যায়ে আমার সাথে আর এক শিক্ষিত বন্ধু যায় তার কাছে, তার হাতে দেখে সেলুনে কলপ দিয়া ওই মেয়ের নাম লেখা, ওই বন্ধুর হাতে সালমা। তাহলে তোর তুই যাদের সাথে রিলেশন, তার সাথে ভালোবাসা, সেই মেয়ের নাম কি রে? সালমা। তো ওর হাতে সালমা লেখা কি বলিস, ওর হাতে সালমা লেখা? আমার তখন ওই বন্ধুকে অবিশ্বাস হচ্ছে না, ওই বলতেছে একজন, তারপর অবিশ্বাস হচ্ছে না যে বন্ধুটা মিথ্যা বল, তুই মিথ্যা বলতেছিস।
হয়তো তুই ভুল দেখছিস। আলী কিন্তু লেখাপড়া জানে না এবং সেই যে ছোটবেলাতে 80 টাকা চুরি করে নানার পকেট থেকে সে 70 টাকা খরচ করে স্কুলে ভর্তি হয়েছিল এবং স্কুলে যে বই লাগে সেই বইয়ের টাকা তার কাছে ছিল না এবং সে ম্যানেজ করতে পারেনি, যে কারণে তার স্কুলে পড়া হয়নি। প্রথমেই কিন্তু সে পরিষ্কার করে নিয়েছে। সে এক বন্ধুর সহায়তায় 350 চিঠি দিয়েছে সালমাকে, সালমাও চিঠিগুলো দিয়েছে, কিন্তু যে বন্ধুটি চিঠি লিখত সে সালমার প্রেমে পড়ে গিয়েছে আলীর ভাষ্য অনুযায়ী। আমরা খুবই ক্রুশিয়াল একটি জায়গাতে রয়েছে প্রিয় শ্রোতা। তারপর সে বন্ধু বললো, তা আমি বললাম যে তুই আরেকবার তাকে লক্ষ্য করে গিয়ে তার হাতটা, যে নাম সালমা লেখা কিনা, আবার লক্ষ্য করলো যে সালমা লেখা। তো এক পর্যায়ে এক বড় আমাদের মিরপুরে বড় গুন্ডাই, এক পর্যায়ে তার নাম ভালো নামি দামি ক্যাটারি, তাকে কাকা ডাকতাম। ওকে, তো কাকাকে বললাম যে কাকা আমি একটা মেয়েকে খুবই লাইক করি, তো ওই চিঠির মধ্যে লিখে দিত, এখন ওই ছেলে ওই মেয়ের হাতে নাম লিখে রাখছে, ওই ছেলেটা পাবো কোথায় এখন? আমি অমুক জায়গায় গেলে পাবেন তাকে। যে সে এক পর্যায়ে 2টা লোক পাঠায়, যায় ওই দেখা দিব, তো ধরে নিয়ে আসি ছেলেকে। আমি কিছুই করি না। তো চাচাটা এক পর্যায়ে কি মাইয়া লাভ ম্যানেজ করস, মেয়ের হাতে নাম লেখছস, আর এক ধরনের দেখা যায় মা থাপড় থুপড় দেয়, ছ্যাপ ফালায়া জমিতে ছ্যাপ চাটায়। এরকম অপরাধ আর কখনো করবি? ওই ছেলে ছ্যাপ চাটায় জমিতে ফালায়। মানে যে আপনাকে চিঠি লিখে দিল তাকে আপনি এই অবস্থায় করলেন? আমি করি নাই, চাচাকে বলছি, চাচা করছে, এলাকাবাসী চাচা। কিন্তু ও তো বুঝে গেছে যেটা আপনি করেছি। হ্যাঁ, ফেস টু ফেস আমি ছিলাম, বুঝে গেছে যে আমি করাইছি এটা। তারপরে এটা করছি কেন, তাকে আমি ওই সালমা হাতে নাম লেখা দেখাতে তাকে আমি বললাম যে আমার যত চিঠি দোষ হয়েছে তার কাছে জমা, এক পর্যায়ে চিঠিটা আমাকে দিয়ে দেওয়া। ওই চিঠিগুলো কি আপনাকে ওই পড়ে শোনাতো? পরে শোনাতো, তা আমার ঘরে যত না জানে আমি তার কাছে জমাও রাখতাম। ওহো, তার কাছে জমাও রাখতাম যে তুই জমা রাখ, আমার ঘরে কার কাছে পড়লে তো আবার আমার খবর আছে। তারপরে বলতাম যে তুই আমার চিঠিটা যত জমা হয়েছে দোষ দিয়ে দে আমাকে, কারণ এখানে মনে করে এখন আমার চিঠিটা লাগবে। ওই মেয়েটা বলতেছে যে আমাকে যত চিঠি দিছে সে নাকি তাকে দরকার, ওর ভিতরে কোন চিঠিটা দরকার আমাকে তো বলতে পারতেছে না, ওর ভিতরে 2টা চিঠি খুব ইম্পর্টেন্ট, তাকে দরকার। তো বলতেছে আমাদের তো ঘর বাড়ি নাই, ভাড়া থাকি, তোমার মা ঘর ছাড়ছে, অদল বদল করছে, তো চিঠিগুলো সব কই ঝাইরা ফুরা হালা দিস। ওহো, সে আমাকে এই উত্তর দিতেছে। আমি দেখ বন্ধু, তুই কিন্তু চিঠি পইরাই কিন্তু তার উত্তরটা লিখছস, চিঠি হারানোর কোনো প্রশ্ন যায়, 2 দিন আগে একটা চিঠি লেখছিস, উত্তর না পড়ে তো লেখছিস না, আর এর ভিতরে তো 6 মাসের ভিতরে তোকে ঘর চেঞ্জ হয়নি, তুই উত্তরটা পেলি কোথায় বল? সালমার সাথে কি ও কখনো কথা বলতো? কখনো কথা বলেনি, কিন্তু আমার সাথে এলাকা যখন যেতাম সালমাকে দেখতে, সে আমার সাথে যেত। ওকে ওকে, সালমার সাথে কোনোদিন তার রিলেশনও হয় নাই, সালমা ওকে কোনোদিন ভালোবাসে না। সালমা জানতো আমি শিক্ষিত ছেলে। ওকে, সালমা জানতো চিঠিগুলো আপনি নিজের হাতে লিখে? ওকে। এক পর্যায়ে এমন গেল, তা চিঠিটা ওই মায়ের খাওয়ার পরও দিল না আমাকে, তা আমি ওর সাথে বন্ধুতা একবারে কাটছিট, পরে আরেকজনের থেকে চিঠি লেখাতাম, লেখাতে এক পর্যায়ে গেল যে না, এখন এই মেয়েটাকে নিয়ে আরেকদিন ঘুরবো, চটপটি খাবো, একটা ছবি তুলবো। এই স্বপ্নটা আপনার মধ্যে কাজ করলো, দুজন একসাথে ছবি তুলবো, এই স্বপ্ন দেখছি। প্রিয় শ্রোতা, আরেকটি SMS পোলের মুখোমুখি করছি আপনাদেরকে আমরা এই পর্যায়ে। এখন পর্যন্ত যতটুকু আপনারা শুনেছেন আলীকে, আপনাদের বিলিভের পর্যায়টা আমরা একটু জাজ করতে চাই। যারা ওকে বিলিভ করছেন, মানে বিশ্বাস করছেন, তারা লিখবেন ইয়েস, যারা বিলিভ করছেন না তারা সভাপতি নো লিখবেন। লেখার নিয়মটি হচ্ছে আপনারা প্রথমে লিখবেন ABC, যেটা আমাদের স্টেশনের নাম, তারপর লিখবেন ইয়েস অথবা নো, লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। SMS পোল খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শো রান করবার জন্য। আপনারা যদি বিলিভ না করেন তাহলে অনুষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হয়, এবং সেই জায়গাটা থেকে আমরা আমাদের অনুষ্ঠানটিকে সামনের দিকে আরো বেশি করে প্রশ্ন বিদ্ধ করি, আরো বেশি করে প্রশ্ন করি আমাদের গেস্টকে, যাতে সত্যটা বেরিয়ে আসে। আপনাদের বিলিভের পর্যায়টি কোন পর্যায়ে রয়েছে আমরা একটু জাজ করতে চাই। একটু পরে আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেব SMS পোলের রেজাল্ট। তারপর তা আরেকজনের থেকে চিঠি আরম্ভ করলাম লেখাতে, তাই এর ভিতরে বেশি না, 4-5টা চিঠি অদল বদল হয়েছে। তারপর আমার মনে স্বপ্ন জাগলো যে সে মেয়েকে নিয়ে আমি চটপটি খাবো আর ছবি তুলবো। তো এই পর্যায়ে দেখা গেল আমি মাল তো ঠিকই বেচতাম, সেই সপ্তাহে আমি মন মেজাজ খারাপ হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে বন্ধু নিয়ে। হ্যাঁ, এই ঝগড়াঝাটির পর্যায়ে আমি আসি, তবে তার আগে একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, যে আপনি কি ওই যে মেয়েটিকে আপনি বোটানিক্যাল গার্ডেনে নিয়ে গেলেন, তারপরে ফ্যামিলি সে ট্যাকল দিয়েছিল কিভাবে? আপনি তো বললেন যে ফ্যামিলি তুমি ট্যাকল দিবা। হ্যাঁ, ট্যাকল দিল ফ্যামিলি, যে আমি এক বান্ধবীর বাসায় গেছিলাম, তারা বিশ্বাস করলেন, সব বান্ধবীর বাসায় সে খবর নিয়েছে তার ভাইরা মারধর করছে, বাসার থেকে বাইর হতে পারবি না, মাদ্রাসাও যাওয়া কতদিন লেগে বন্ধ, ওকে, ঘরের থেকে বাইর হতে পারে না, আমার সাথে দেখা সাক্ষাৎ, চিঠি অদল বদল সব বন্ধ। আমি যখন যেতাম এলাকার কাছ থেকে গেটে মেয়ের কাছে ওর ভাই দাঁড়া থাকতো গেটে। এক পর্যায়ে এইভাবে গেল। তো একটা চিঠি লিখে রাখছিলাম যে তুমি দেখা করো, খুবই ইম্পর্টেন্ট, তোমার সাথে দরকার, এই যে ছবি তুলবো আর চটপটি খাবো। এই চিঠি দিতে পারিনি, সাথে রাখছি। ওকে, তো এক পর্যায়ে কোনোভাবে দেখা হলে চিঠিটা ফালাই দেয়, চিঠিটা পায়া সে উত্তর দেয় ঠিক আছে আমি তোমার সাথে শুক্রবার দিন দেখা করবো। শুক্রবার দিন সে আসে, আমরা এলাকাতে ওই সময় তো ছেলে বয়সী ক্রিকেট খেলতেছি এলাকার ভিতরে, ইট দিয়ে বন্ধু বান্ধব পাপ্পু আর আমি দুইজনই ক্লোজ বন্ধু, ভালো বন্ধু দুইজনই। তো এক পর্যায়ে আমি লুঙ্গি পিঁধেছিলাম, আমার বন্ধু প্যান্ট পিঁধেছিল। আমাদের এখানে একটা ঈদগাহ মাঠ আছে, ঈদগাহ মাঠ মিরপুর ডি ব্লক ঈদগাহ মাঠ,
তার ওই সাইডে উপর সাইডে এমসিসি পুষ্কুনি ছিল, এখন ভাড়া হয়ে গেছে জি বাড়িঘর। তো সেখানে আমি বন্ধুকে বললাম যে এমসিসি পুষ্কুনি ঘাটের কাছে লয়ে গিয়ে মেয়েকে দাঁড়ায় থাক, আমি পিস থেকে প্যান্ট শার্ট পিঁধে বাবার থেকে কিছু টাকা নিয়ে আসি। আমি এই গ্যাঞ্জামের পরে তো আমি ধান্দা ব্যবসা বাণিজ্য করি নাই, একটা টাকাও পকেটে নেই। বাবার থেকে কিছু টাকা পাই আর প্যান্ট শার্ট ভালো পিঁধে আমি আসি, চটপুরি মুটপুরি খাম ছবি তুলুন। বন্ধুকে বলছে এমসিসি কাছে থাকতে, বন্ধু গিয়ে ঈদগাহ মাঠের মাঝখানে দাঁড়া থাকছে, চারমুখের রাস্তা, যে এখান থেকে দূরে কোনো মানুষই দেখবে যে একটা মেয়ে একটা ছেলে দাঁড়া রয়েছে ঈদগাহ মাঠের মাঝখানে। হ্যাঁ। তো বন্ধু এখানে দাঁড়া রয়েছে, তা আমি এক পর্যায়ে জিন্সের প্যান্ট, ফুলাতা গেঞ্জি, কেস পিঁধে বাপের থেকে ঝগড়াঝাটি করে 350 টাকা নিচ্ছে। তো বাবা 350 টাকা দিল। তাই মাকে বললো যে মনে টাকা নিবে, কোন ঝামেলা না কোন বিপদ আসে ঘরে, টাকা এইভাবে করে নিতেছে, কই যাইবো না যাইবো, কোন বিপদ আবার ঘরে আসে, কোন বিচার আসে। বাবাই কথা বললো, কিন্তু এর আগে বাবার আমি কিছুই বলিনি যে আমি কেন বিপদে যাইতেছে বা কারণে বেড়াইতে যাচ্ছি, কিচ্ছু বলিনি। কিন্তু বাবা বললো যে টাকা এইভাবে নিতেছে, কোন বিপদটাই না আমি জানি। টাকা নিয়ে এক পর্যায়ে আমার মনে খুবই আনন্দ খুশি যে আমি যাচ্ছি আমার লাভারকে দেখবো। তাই আমি টাকা নিয়ে হাঁটা ধরলাম, পিছে তাকাচ্ছি না। পিছে ওর ভাই ফ্লো করে আমার পিছে হাঁটা ধরলো, মেয়ের ভাই পিছে, আবার তার হাতে দাও একটা, তার ভাইয়ের হাতে একটা দাও। তা আমার বন্ধু মনে করেন কিছুটা গ্যাপে গ্যাপে, তো আমার বন্ধু আমাকে বলতেছে কি ব্যাপার দোস্ত, তুমি আমাকে ফাঁসাতে তার ভাইকে নিয়ে আসতে। ওর ভাই মানে পিছে ঘুরে দেখেন তার ভাই হাতে দাও আসতেছে দৌড়ে দৌড়ে। আমি দৌড়ে তাদের কাছে গেলাম, বন্ধুর কাছে। তাই মেয়েটা বলতেছে আপনি ডাকছেন, আমি আসছি, আমার তো আজকে কোনো বাচন নেই, মানে আপনি করেন কি করার, যা করার আপনি করবেন, কি করবেন আপনি বুঝবেন না। তো সেসব বোরখা পিন্ধে ছিল, বাটাম সিস্টেম বোরখা। তো মেয়েকে বললাম ঠিক আছে, তোমার বোরখার নিচ সাইড দিয়ে 2টা বাটাম খুলো, তাড়াতাড়ি খুলছে। বন্ধুকে বললাম তুই এক হাত ধর, এক হাত আমি ধরি, 3জন মিলে দৌড়া আরম্ভ করছে। তার ভাই দৌড়াইতেছে আমার দাও নিয়ে, তো দৌড়াইতেছে। এক পর্যায়ে বাটামটা খুলে তো দৌড়ের সুবিধা হয়। আচ্ছা। তো আমি বললাম যে এক পর্যায়ে যে আমরা দৌড়াই, যদি ধরার আল্লাহর হাতে, ওদের হাতে যদি ধরা পড়ি, মেরে যদি ফেলবে, কিন্তু আমরা তো বাঁচার চেষ্টা করবোই, দৌড়াই, যা হওয়ার হয়। মেয়ে তো আমাদের উপরে পুরো দোষটা হালাইছে, আমরা ডাকছি, এখন তো বাঁচন। তো যাক, বেঁচে যদি পারি বাঁচবো, যদি মার যদি কপালে থাকে খাবো। তো চল এক পর্যায়ে বাঁচার চেষ্টা করি। 3জন মিলে দৌড়া আরম্ভ করছে। এক পর্যায়ে বিকাল টাইম ছিল, বিকাল টাইম, প্রত্যেকটা বাসার লোক, এলাকাবাসী দাঁড়ায় দেখতেছে আমরা দৌড়াচ্ছি, কেউ বলছে না। মানে দুটো ছেলে মাঝখানে একটা মেয়েকে হাতে ধরে দৌড়াচ্ছে আর পেছনে একজন হাতে দৌড়াচ্ছে। ক্যান ইউ ইভেন ইমাজিন দ্য সিচুয়েশন, প্রিয় শ্রোতা? ওকে, তারপর এক পর্যায়ে গিয়ে ওর ভাইকে ফাঁকি দিয়ে আমরা এক চিপাতে ঢুকে ওর ভাই হারায় গেছে আমাদেরকে। এক পর্যায়ে গিয়ে দেখি খারাপ ছেলে পেলে ডেক সেট গান বাজাচ্ছে, কিন্তু আমরা চিনি যে ওই এলাকার সন্ত্রাস, এরা নতুন সন্ত্রাস, খুবই খারাপ এরা। আমরা ওখানে বললাম যে দোস্ত এখানে খারাপ ছেলে পেলে, এখান থেকে আমরা আস্তে করে হেঁটে এদেরকে ওভারটেক করে তারপরে দৌড়াবো, ওদের সামনে দৌড়ালে তো আমাদেরকে আটকাবে। রাইট। তা আমরা ওখানে গিয়ে আস্তে হাঁটলাম, ওখানে গিয়ে ওভারটেক করলাম, দৌড়ালাম। তো দৌড়ায় গিয়ে এক পর্যায়ে একটা পুকুর পরে আমি পারি না সাঁতার। মেয়েটাও কি কোনো ভয় পাচ্ছে না? কারণ মেয়েটা তো বাড়ি গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মেয়ে ভয় পাচ্ছে না, মেয়ে বাসায় আর যাবে না। মেয়ের চিন্তা ভাবনা এটা যে আমি ওর নিয়ে আসছি, আমার সাথে আর বাসা যাবে না, ওর বাসায় যাবে না। বয়স তখন কত আপনার? আমার বয়স এখন আপনার গিয়ে 15-16 হবে। 15-16। আর মেয়েটার বয়স? মেয়ের বয়স আপনার 13-14। এই বয়সেই বোধহয় এই ধরনের ভুল মানায়। ওকে, তারপর? তাই এই পর্যায়ে মনে করেন পানির কাছে গিয়ে আমি সাঁতার পারি না, পানির কাছে গিয়ে পড়ছি। তখন ওর ভাইও আসেনি, খারাপ ছেলে পেলেও আসেনি, কেউ আসেনি। তো মেয়ে বলতেছে কি চিন্তা করতেছে, আশেপাশে তার কোনো রাস্তা নেই, পানির কাছে এসে ঠেকছো তুমি, পানি ঝাঁপ দাও। আমি সাঁতার পারি না। তুমি না পারলে কিছু, আমার পিঠে হাত দিবে, আমি সাঁতারে পারি নিয়ে যাবো। মেয়ে আপনাকে সাঁতারে নিয়ে যাবে? জি। ওকে। তাই আমি বলতেছি যে দেখো এই পাগলামি করা ঠিক হবে না। কেন? আমি 350 টাকা দিয়ে কয়দিন চলা যায়, আমার পকেটে 350 টাকা আছে, তোমার কাছে কিছু আছে? কয় না। এই পাগলামি করার মানেটা কি? উপরে মায়ের খাইয়াও তো তোমার ভাইয়ের দাওয়ার বডি কোপ খাইয়াও তো বাইচে থাকবো, পানি তো ঝাঁপ দিলে তো আমি আগেই মরে যাবো, আমি সাঁতার পারি না। তোমাকে আমি বাঁচাই নেবো, তুমি বলছি না ভালোবাসলে এগুলো চিন্তা করে নাকি মানুষ? আমি এই চিন্তা তো বড় না, চিন্তা হলো আমি যাবো কোথায় 350 টাকা নিয়ে, ঝাঁপ না হলে দিলামই, তারপরে কই ঠাই ঠিকানা কে দিবে? আমার বোন থাকে উত্তরা, তোমাকে এই বাসা নিয়ে যাবো, তোমার ভাই তো, তোমার বোন তোমার ভাইকে ফোন করে ধরা দিবে, লাভ তো হবে কি? তুমিও ধরা খাবো, আমিও ধরা খাবো। পাপ্পু কি করছে? পাপ্পু তো সেদিন আমার সাথে কিছু বলতেছে না, আমাদের দুজনের কথা শুনতেছে পাপ্পু। এর পর্যায়ে এই কথা তক্কাতক্কি হচ্ছে, মেয়ের সাথে পানি ঝাঁপ দিলাম, তার ভাই দাও নিয়ে হাজির। সন্ত্রাসী পোলাবাহিনীকে জিজ্ঞেস করছে এখান থেকে 2টা ছেলে একটা মেয়ে গেছে, হাইটা গেছে, তাদের তো খুঁজতেছে কোন দিকে গেছে, এদিকে গেছে। পোলা ছেলে আমার বোনকে নিয়ে ভাগছে, সন্ত্রাসী ছেলেবেলের সাথে ওর ভাই হাজির ওখানে গিয়ে পানি খান, কারণ অপর কোনো রাস্তা নেই, ব্যাগকে আসতে হবে, আর আমরা তো গিয়ে পানিতে ঠিকছি। তাই ওর ভাই গিয়ে এক পর্যায়ে গিয়ে আমাকে দাও দিয়ে কোপ দিবে। তো সন্ত্রাস ছেলেবেলে বলে যে ছেলেকে যদি একটা কোপ বা একটা টাচ করেন আপনার বোনকে যেতে দিব না। আপনার বোন আপনি পাইছেন? হ্যাঁ পাইছি, আপনার বোনকে নিয়ে যান, ওর সাথে আমার বোঝাপড়া আছে। আমাকে ছেলেপেলেগুলোকে আপনাকে চিনতো না, 2-3 জন চিনতো আমাকে, পাপ্পুকেও, বাকিগুলো চিনতো না, কিন্তু তারা ছিল 15-20 জন, 2-3 জন সাপোর্ট করতেছে। তা আমাদেরকে ধরে একটা প্রাইমারি স্কুলে আনলো ছেলেরা, প্রাইমারি স্কুলে আনার পরে হকি স্টিক আনলো,
হকি স্টিক আনার পরে বলছে যে আমাদেরকে ফেন্সিডেল খাওয়ার টাকা দিতে হবে। সেই সময় ফেন্সিডেল পাওয়া যায় 70 টাকা। আমি বললাম যে 350 টাকা বাবার থেকে অনেক ঝগড়া করে আনছি, অনেক পরিশ্রমের টাকা, আমার পরিশ্রমের টাকা, আমার বাবারও পরিশ্রমের টাকা। আমার জীবনে যদি জান থাকে টাকা যেতে দেবো না, যদি আমার মাকে মেরে ফেলে দেন তাহলে টাকা নিয়ে যেতে পারেন, এর আগে আমি টাকা দিব না আপনাকে। তো একজন বলতেছে যে ওরা মেরেই টাকা নেই, আর দুজন বলতেছে এলাকার ছেলে পেলে ছেড়ে দে বেটা, এরকম ভুল তো আমরাও করছি, এলাকার ছেলে পেলে ছেড়ে দে। এক পর্যায়ে পাপ্পু অনেক ভয় পেয়ে গেছে। পাপ্পু বলতেছে ভাইয়া, বললো যে কি হলো, আমাকে পেশাব ধরছে। পাপ্পুকে বললো যে ওখানে পেশাব কর গিয়ে। তো পেশাবের ভাঙ নিয়ে পাপ্পু দিল দূর। পাপ্পুর পিছনে দুইজন ছুটলো, পাপ্পুকে ধরতে পারলো না, রয়ে গেলাম আমি একা। তো এখন দুজন অনেক সাপোর্ট করতেছে এলাকার ছেলে পেলে। তো দুজন সাপোর্ট করাতে আমাকে বললো আচ্ছা ঠিক আছে তুই যা, বাসা যা, যদি মেয়ের ভাই আবার তোর বাসা আসে ডিস্টার্ব করে তাহলে আমাদেরকে খবর দিস, আমরা এখানে আছি। যাক, গুড পয়েন্ট পেলাম, একটা সাহস পেলাম যারা আছে আমার সাথে। বাসা আসলাম, বাসা তো আগে বিচার দিয়ে গেছে, তার ভাই তার বোনকে নিয়ে আমার বাসা বিচার দিয়ে গেছে। আমার বাবা আসার পরে তো ঘরে ঢুকতে দেয় না, গালাগালি আরম্ভ, বাইরে থাকা অবশ্যই গালাগালি আরম্ভ, ঘরে ঢুকতে দিবে না। তো সেই সময় আমার একটা হিট গান খুব হিন্দি চলতেছিল, সে সন্ত্রাসীরাও শুনতেছিল, সে আমার মনে মাথা ঢুকে গেছে এই গানটা। আমি বললাম যে ঠিক আছে যাই, আমি একটা ক্যাসেট কিনে আনি। সেই সময় তার ভাই আবার সন্ত্রাস ভাড়া করছে আমাকে মারার জন্য, আমি জানি না। আমি যাচ্ছি অডিও ক্যাসেট কিনতে অডিও দোকান, আমার সোনি ডেস্কসেট ছিল, বাজাবো, মনটা খারাপ, যেভাবে হোক বাপ তো রাত্রে ঘরে ঢুকতে দিবে। তখন বসে বসে গানটা শুনবো। কোন গান মনে আছে? हम जानते हैं तुम हमें नाशाद करोगे, ना दर्द की जंजीर से आजाद करोगे, फिर भी तुम्हें देते हैं क्या याद करोगे। क्या बात है। ওকে, তারপর তাই ক্যাসেটটা আনতে গিয়ে তাই ছেলেবেলা মনে করেন আমাকে দৌড়ানি দিল, তাদের হাতে দাও হকি স্টিক। তা আমি আবার বিহারি কলোনি ক্যাম্পের দিকে আমাকে সবাই চিনত, আমাদের কারখানা। আমি দৌড় দিলাম ওই সাইডে, মহিলারা সবাই কি হলো রে আলী, আমি দেখেন না আমাকে কতটা পোলাবেন, দাবুটিলে দৌড় করালো। মহিলারা ছুইটা মুইটা দৌড় করাইছে, দাবুটি থুয়ে দৌড় দিচ্ছে, হকি স্টিক মিষ্টি থুয়ে সব মহিলারা এখানে নিচ্ছে। আমি চিন্তা করলাম আমার তো মারবো, বাবু সব তো কাইরা নিচ্ছে, তো একলা বাইলে মারবে। তারপরে আমি ওই ক্যাসেটটা কিনে আনবো, যদি নাও আনি কারো থেকে আনাবো। আমার গানটা ব্রেনে ঢুকে গেছে, আমি যে কষ্ট পাইছি মেয়ে দিয়ে, ওই গানটা আমাকে শুনতেই হবে। আমি ক্যাসেটটা একজন থেকে কিনে আনালাম, যে আমি তো আর যেতে পারবো না, যদি দেখে মারবে। এখন রাত্রে বাবা ঢুকাইলো আমাকে, অনেক রিকোয়েস্ট, মায়ের রিকোয়েস্ট শোনার পরে, জায়গা ছেলেই তো, এই বয়সে তো মানুষ ভুল করে, মায়ের রিকোয়েস্টে বাবা ঢুকাইলো ঘরে, আর পরবর্তী এরকম ভুল যেন না হয়, আর কোনো বিচার আচার ঘরে না আসে। রাইট, ঠিক আছে, আসবে না। কিন্তু আমার তো মন থেকে মেয়ের নাম মুছতেছে না, পলকে পলকে মনে পড়তেছে মেয়েটাকে, আমার তো ভালো লাগতেছে না, খাওয়া দাওয়া কিচ্ছু না, মনে জেলখানা বন্দি। জি, একবার তার কথা যদি স্মরণ পড়ে আমাকে কিচ্ছু ভালো লাগতেছে না, খাওয়া দাওয়া কিচ্ছু না, খালি বারবার গান শুনতেছে। আর কইতেছে এই তোর ঘুম আসতেছে না, এত রাতে সবাই ঘুমাতেছে, গান শুনতেছে, আস্তে করে হলে শুনতেছি গান। তারপরে মনে করেন আমি গান শুনছি, বাবা আমাকে অনেক বকাবাজি করলে, গানটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে আমি চিন্তা করতেছি মেয়ের সাথে কিভাবে দেখা করা যায়, কিভাবে দেখা করা যায়। ইন টোটালি তো বন্ধ, ঘরের থেকে বাইর হওয়া মেয়েকে। আমি এলাকা খালি ঘুরফির করি, সব এলাকাবাসী পুরাই জানে ওই মেয়ের জন্য আমি পাগল, মেয়ে আমার জন্য পাগল। ওই এলাকায় ঢুকলে, লাইনে ঢুকলে এসে পড়ছে আশিকি, হ্যাঁ, ওকে, এসে পড়ছে আশিকি এসে পড়ছে, কিন্তু নায়িকা তো বাইর হয়নি, নায়িকার ভাই দাঁড়িয়ে রয়েছে, মহিলারা বলতো। তো যাক, আমি কিছু মনে করতাম না, আমি মনে করতাম যে আরো আমাকে সে ভালো বলতেছে সবাই, এরকম ভালোবাসা, ওটা ভালো লাগতো। জি, মানুষ ভালো বলতেছে, এরকম ভালোবাসা কয়জনই বাসে, আমার মনে এটা লাগতো, মানুষ যখন বলতো এটা। যাক, আমি এরকম পাগলামি করতাম। এক পর্যায়ে দেখা গেল তার তো হুজুর পরিবারে তার ভাই মাগরিব নামাজ সময় দেখা হতো, আর বাইরে নামাজ পড়তে যেত, মেয়েটির দরজা আসতো। ওই সময় তার ভাই একটা অন্য ধরনের পলিটিক্স খাটায়, নামাজ না পড়ে অন্য জায়গায় লুকিয়ে থাকে আপনাকে ধরার জন্য, আমাকে ধরার জন্য। ভাই কি সন্ত্রাসী ছিল ওর ভাই? না না না, তারা ভদ্র পরিবারের সন্তান। ওকে, তো এক পর্যায়ে দেখা যায় তার ভাই লুকানো, কিন্তু মেয়েও জানে না যে আমার ভাই লুকানো। মেয়েও ফলো করতো, আমার ভাই গেলে কিন্তু আমি বাইর হবো, ওর সাথে দেখা করবো, মেয়ের মনে ছটফট করতেছে। তো এক পর্যায়ে মেয়ে বাইর হয়েছে, দরজা ওর বাড়িতে লুকিয়ে রয়েছে, মেয়েও জানে না, আমিও জানি। এক পর্যায়ে মেয়ের কাছে আমি গেলাম, দরজার কথা হইতে, কি ব্যাপার তুমি বাইর হো না? প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা ঠিক জানি না এই পর্যায়ে কি ঘটতে যাচ্ছে। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি, এবং তারপরে ফিরে আসবো ঠিক এই জায়গাটি থেকেই। এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই SMS পোলের রেজাল্ট। চলুন আমরা কম্পিউটারের কাছ থেকে জেনে নেই কত শতাংশ মানুষ এই ঘটনাটিকে বিশ্বাস করছে এবং কত শতাংশ বিলিভ করছে না। Yes, 94%. No, 2%. No comments, 4%. প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 94% ইয়েস, 2% নো এবং
4% নো কমেন্টস। অনেক অনেক ধন্যবাদ। যাহা বলিব সত্য বলিব এমন একটি মঞ্চ যেখানে এসে আপনি আপনার জীবনের ভুল অপরাধবোধ অকুণ্ঠ চিত্তে স্বীকার করতে পারেন, চাইলে ছদ্মনামেও। আমরা আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনি আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আসার জন্য নিয়মটি হচ্ছে, আপনি সেলফোনে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, আমরা 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, এরপরে আবারও ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যাচ্ছি আলীর কাছে। আলী, আপনারা ঠিক ওই সময়টাতে, সন্ধ্যের ওই সময়টাতে দেখা করলেন এবং আপনি গিয়ে প্রশ্ন করছিলেন কেন দেখা করো না। তারপর এক পর্যায়ে দেখা করলাম যে তুমি কেন দেখা করো না, কেন বাসা থেকে বের হো না, আমার তো ভালো লাগে না। আমারও তো ভালো লাগে না, আমি তো তোমাকে দেখতে চাই, কিন্তু ভাই বাবা মায়ের এরকম বাধা সৃষ্টি, আমি বের হতে পারি না, খুব চাপের ভিতরে রয়েছি আমি, তুমি বোঝো নাকি। তা একভাবে এই ধরনের কথাবার্তা চলতেছিল, তার ভাই আমার পিছন থেকে এসে কালারটা ধরে ঘরে ঢুক। ঘরে মানে তাদের ঘরে? তাদের ঘরে, হ্যাঁ। ওকে। বাসা ঢুকে নিল। তার বোন কোন রুমে রাখছে না রাখছে জানি না, আমাকে 1 লাখ রুম বন্ধ করে দিল। বন্ধ করে নাকি আমি পরে জানতে পারি আমার বাবার কাছে গেছে যে আপনার ছেলেকে আটকাইছে, এখন কি করবেন বিচার করে নিয়ে আসেন। আমার বাবা বলে যে আমার ছেলে না, যা ইচ্ছে তাই করো। আমার বাবা কোনো পাত্তা দিল না, আমার বাবা আসেনি। ওদের বাসা থেকে আপনাদের বাসার দূরত্ব কতখানি ছিল বলেন তো? একটা লাইন, একটা লাইন জাস্ট। ওকে। 10 আর 11, 10 নম্বর রুট, 11 নম্বর। ওকে ওকে, একটা রুট গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু খুব কাছাকাছি। হ্যাঁ। তাই চাচার কানে খবর যায়। কোন চাচা বলেন তো, যে চাচা আপনাকে মেরেছিল? ওকে। তো চাচা খবর পেয়ে এক ধরনের আসলো, আসার পরে আমাকে গালিগালাজ করলো, 3-4টা থাপড় দিল, উঠায় আমার নিয়ে গেল। তো তার ভাই বললো যে রাখেন, কিসের উঠায় নিয়ে যান, এলাকার কমিশনার আছে, এলাকার নামি দামি ব্যক্তি আছে, তাদেরকে ডাকায় বিচার করবো। আপনি কি বিচার করলেন? আমি মারলাম, বকা দিলাম, আপনি কি বিচার করতে চান? আমার ছেলে সন্তানকে আমি বিচার করছি, আর বাবা আসলেন, আমি তো চাচা হিসেবে আসছি, আমি বিচার করে নিয়ে যেতেছি। আপনি কি বিচার বিয়ে করাবেন? আপনি এখানে বিয়ে করাতে না, আমরা বিয়ে করতে চাই না। ন্যায্য যে বিচার পরবর্তী যাতে ডিস্টার্ব না করে, বহুতই ডিস্টার্ব করতেছে। এই দিয়ে আমরা বিয়ে দিতে পারবো না, পলাইলেও জানাজানি হইলো এলাকা, এক পর এক অপরাধ করতেছে। তাতে কি আপনার বোনের দোষ না? আপনি বোন দাঁড়ায় কথা বলতেছিল না, সে একলা এখানে দাঁড়ালে আপনি তাকে কেন ধরলেন? সেখানে আপনার বোন নিশ্চয় ছিল, চাচা পয়েন্টটা ধরলো। নিশ্চয় আপনার বোন এখানে ছিল, বিদায় তার সাথে কথা বলতেছিল, বিদায় ওকে ধরে ঘরে ঢুকালেন আপনি। চাচা জাস্ট ক্লাস পয়েন্টটা ধরলো, তাকে বললো, এখন সে অফ, কিছু বলতেছে না, সে এখানে চুপ হয়ে গেল। চাচা বললো বিচার আমি করে দিলাম, পরবর্তী কেউ হবে না হবে সে বিচার পরবর্তী দেখা যাবে, এখন বিচার করে দিলাম। আমাকে চাচা নিয়ে আসার পরে সে এক ছেলে বাইরের থেকে আসে, সামনে চুল লালমুল করে, টাকা পয়সা কিছু কামে আসে, রং টং করে চুল ঘুরে ফিরে। তো ভালো মন্দ কিছু যাচাই করলো না, সেই ছেলের কাছে ওই মেয়েকে বিয়ে দিল। চুপে যাবে। দাঁড়ান, একটা রীতিমতো আমরা ভয়াবহ একটা ধাক্কা খেয়েছি। এতক্ষণ ধরে আমরা যে গতিটাতে ছিলাম, সেখানে গিয়ে একটা শাট করে একটা যেরকম হয় না যে হার্ট ব্রেক করে, আমাদের গল্পটা ঠিক এরকম একটা হার্ট ব্রেক করে ফেললো। ওকে, থ্যাঙ্কস ফর দ্য সাউন্ড এডিটর মঞ্জু। হ্যাঁ, আমরা একটু জানতে চাই আপনার কাছে যে আপনি যেটা বলছিলেন যে চুল কালার করা একটা ছেলে আসলো এবং আপনি জানলেন যে তার সাথে ধরে বিয়ে দিয়ে দিল, মানে গোপনে পরিবার নিয়ে বিয়ে দিয়েছে। আপনার চুলটাকে আপনি ভাবে কেন ব্যাখ্যা করলেন? মানে চুল কালার করা মানে অন্য কিছু তো বলতে পারতেন। জি না, তাকে ওই চুলটা দিয়ে তো তাকে ভালো লাগতেছে, সুন্দর ছেলে তো, সামনে দিয়ে লাল করছে, তার জন্য ছেলেকে ভালো লাগতেছে। আমি মনে করলাম যে মেয়ে তার প্রেমে পড়ছে নাকি। ওকে, এবং সে কারণে আপনি চুলটাকে এমফাসাইজ করেছেন। হ্যাঁ, তারপর তাই মেয়ে তো প্রেমে পড়ে না, তারা চুপে চাপে বিয়ে দিয়ে দিল যে পরবর্তী আমার সাথে যদি আরো ঝামেলাকে বিয়ে করবে না। ছেলে বিদেশ থেকে আসছে, ছেলে কিছু তো জানে না মেয়ের সম্বন্ধ। এর সাথে যে আমার হাতে বিয়েটা যে হয়েছে তখন আপনি জানেন না? আমি জানি, চুপে চাপে কাবিন হয়েছে, কেউ জানে না, এলাকাবাসী কেউ জানে না, চুপে চাপে। এর ভিতরে সাদা কাগজ একটা ক্যাসেট দিয়েছিল মেয়েটা আমাকে, সুপ্রদেবের সাদা কাগজ ক্যাসেটটা দিয়েছিল আমাকে, হিন্দি গান বাংলা গান মিশানো ছিল সাদা কাগজ ক্যাসেটে। তার ভিতরে একটা গান কেটে মেয়েদের সব কথা উঠানে রাখ, ভালোবাসার কথা ছিল। এটা আমার কাছে গিফট প্রমাণ হিসাবে একটা ছিল মেয়ের। আর চিঠি তো 350 বাদী, আমার তো এটা নাই, আমার কাছে কোনো ডকুমেন্ট। ওই ক্যাসেটের মাঝখানে সে কিছু কথা রেকর্ড করে দিয়েছিল আপনাকে? লাস্টে গানটা কেটে একটা গান কেটে রেকর্ড করে দিয়েছিল কথাগুলো। আচ্ছা, ওই রেকর্ডটা কি আপনার কাছে আছে? ওই ক্যাসেটটা এখন আর নেই। আমি তাকে তার জামাইকে দিয়ে দিছি সেটা, যে তুই বিয়ে করছিস তাকে নিয়ে তুই সুখী থাক। সে কারণে আমাকে প্রশ্ন করছিল, তার জন্য দিয়ে দিস। সে আমার বাসার সামনে এসে বলতেছে যে ভাই আমি মুখ ধুতেছি সকালবেলা, দাঁত ব্রাশ করতেছে, ভাই মোহাম্মদ আলী কার নাম, অথচ সে চিনে না মোহাম্মদ আলীকে। ওকে, বললাম যে ভাই মোহাম্মদ আলীকে আপনি চিনেন? বললো যে হ্যাঁ চিনি। মোহাম্মদ আলীকে যদি আপনি চিনেন তাহলে মোহাম্মদ আলীকে কোথায় খুঁজতেছেন? এইখানে তার বাসা। আমি তাহলে আপনি তাকে চিনেন না? যেটা সত্য সেটাই বলেন, তাহলে বুঝতে পারবেন। বললো যে না ভাই আমি চিনি না। বললাম আমি মোহাম্মদ আলী, আপনি কি প্রশ্ন করবেন বলেন, আপনি চিনেন না বাট বললেন কেন যে আমি চিনি? তো বললো যে ঠিক আছে আপনাকে কিছু প্রশ্ন করবো ভাইয়া, সত্যটা বলবেন। আমি যাকে বিয়ে করছি তার সাথে আপনার রিলেশন ছিল? বললেন দেখেন সেটা আপনি বিয়ে করছেন, এখন এটা আপনার বলাও ঠিক হবে না,
আর আপনি জিজ্ঞানোটা ঠিক হবে না, কারণ আপনি বিয়ে করছেন, আপনি না জেনে শুনে করলেন কেন বিয়ে? একটা মেয়ের ব্যাপারে জানাশোনার অনেক কিছু দরকার আছে। একটা ছেলে বিয়ে করলে আপনার সাথে কারোর সাথে রিলেশন আছে, ভালোবাসা আছে, আপনি কাউকে ভালো লাগে নাকি, এটা আগে জেনে নিতে হয়, তারপরে মানুষ বিয়ে করে। তা আপনি জিজ্ঞেস করেন না, বাট এটা আপনার ভুল, মেয়ের ভুল না। একটা বাবা মাই চাই, একটা ভাই বোন চাই যে আমার বোনের খারাপ জায়গায় কারোর সাথে সম্পর্ক আছে, ভাই ছেলেকে ভালো চোখে দেখছে না, ভালো জায়গায় বিয়ে দেবো, তারা তার কর্তব্য পালন করছে, কিন্তু আপনি আপনার কর্তব্য পালন করেন না। তা আপনাকে আমার বলাটা ঠিক হবে না। কোনো কিছু ছিল না ছিল এটা আল্লাহ জানে, কারণ আমি মানুষের মুখে শুনি, সবাই বলে একটা ছেলের সাথে ভালোবাসা ছিল, আপনার নাম সবাই বলে। তো মেয়েও বিয়ে করে দেখি যে উদাস থাকে, বুঝছেন? আমি শান্তি পাচ্ছি না কিছুই। আমি শান্তি না পেলে ভাই শান্তি খুঁজে নেন। আমি তো শান্তি করতে পারবো না, আপনার সংসারে আমি শান্তি করতে পারবো? বিধা আপনার বললে আর অশান্তি লাগবে, এগুলা দরকার কি এগুলা বলার? এক পর্যায়ে সে আমার সাথে বন্ধুতার রিলেশন করে ছেলেটা। তাই আমি বললাম যে আমার কাছে কি আছে জানতে চান আপনি? আমার কাছে কিছুই নাই, আপনার পরবর্তী কোনো ক্ষতি করবো না। একটা ক্যাসেট আছে, জানতেই পারছেন রিলেশন আছে, সব আছে, এই ক্যাসেটে কথা উঠানো আছে, আপনি শুনে নিয়ে যান। ক্যাসেট দিয়ে দিছি তার হাতে, যে আমার কাছে কোনো ডকুমেন্ট যাতে না থাকে, থাকলে মনে পড়বে মেয়েটাকে, ওকে, থাকলে বারবার শুনবো, মেয়েটাকে মনে পড়বো, আমার কষ্টে বাড়বে, আমি কোন নিশাতে জড়াবো, আমার মনে ধারণা এটা। আমি দিয়ে দিলাম যে এটা থাকবে না, মনে থাকে কিছুই পড়বে না, তো দিয়ে দিলাম। এক পর্যায়ে নিয়ে গেল। তারপরে তার একটা মেয়ে হলো। মেয়ে হওয়ার আগে সে ছেলেটা সে চাঁদাবাজি মামলাতে ধরা খেয়ে যায়। এক গার্মেন্টসে চাঁদা চেতে যায়, বিদেশ থেকে আসছে ছেলেটা, চাঁদা চেতে যায়। বিয়ে করার পরে চাঁদা চেতে যায়, চাঁদা চেয়ে সে বললো যে ঠিক আছে মালিক আসতেছে, আপনি বসেন। পরে এক ধরনের পুলিশ এনে তাকে রিকভারি অ্যারেস্ট 1 বছর থাকে ভিতরে। এর ভিতরে বউ গর্ভবতী, তার একটা মেয়ে হয়। এই সময়টাতে আপনার তার সাথে কোনো যোগাযোগ ছিল? কোনো যোগাযোগ, দেখা সাক্ষাৎ হইতেছে, কোনো সেও কথা বলে না, আমি কথা বলি না, তাহলে দেখা দেখি হয়। এই পর্যায়ে অনেকদিন গেল এইভাবে। তো এক পর্যায়ে দেখা গেল আমাদের কারখানা যেটা, এই সময় আমি আবার এই বিয়ে হয়ে যাওয়ার পর আবার বাদ দিলাম, এটি আবার গেলাম ভালো কাজের লাইনে। নিজের যে কারখানা থেকে আপনি টাকা পয়সা মারতেন সেই কারখানায় আবার এটা আবার একটা জিনিস আমরা দেখতে পেলাম যে ওর যে বদভ্যাসটা ছিল সেই বদভ্যাস ত্যাগ করে ও লাভের কারণে, ভালোবাসার কারণে একটা অন্য জগতে চলে গিয়েছিল। যে সময়টাতে ওর পকেটে টাকা পয়সা খুব কম থাকতো, বাবার কাছ থেকে হয়তো নিতে হতো, কিন্তু ওই খারাপ জায়গাটাতে যেত না। কিন্তু যখন এই জায়গাটা থেকে ও মাইনাস হয়ে গেল, ঠিক সে আবার কারখানায় ফিরে গেল। তারপর কারখানায় গেলাম, সেই সময় আমার বোনের পুরান ঢাকা নাজিমুদ্দিন রোড, বোনের বিয়ে ঠিক হয়েছিল, অনেক বড় লোক তার, তাকে মৌলভীবাজার আবার হোলসেল সিগারেটের 4-5টা দোকান আছে নিজস্ব। আমার বাবার কাছে তো ক্যাশ কোনো ক্যাপিটাল টাকা পয়সা নেই। তার ভিতরে আমার ছোট ভাই, আমার পরে যেটা, সে একটা অপরাধ জড়া যায়, সে মনে করেন ধরা খেয়া যায়। তো সেখানে ভাই 7 মাস ভিতরে থাকে জেলে। কোন ভাই এটা? আমার মেজোটা। মেজো কি করতো? সে করতো কিছু না, সে ভালোই ছিল। এক পর্যায়ে নির্বাচনে আসে সে সময় পুরান ঢাকা, বন্ধু বান্ধব পাল্লা পরে আবার চল নির্বাচনে যাচ্ছি, ওখানে গেলে অনেক কিছু দেখতে পারবে। বন্ধু বান্ধব, পুরান বন্ধু বান্ধব বলছে তাদের রিকোয়েস্ট রাখতে হয়, গেলাম। গিয়ে অথচ আমি যেদিন গেছি সেদিন চলে আসছি, তারা আসেন। আমি ভালো লাগতেছে না, এখানে কষ্ট করে বাসা ছাড়ে থাকবো কেন, ক্লাবে ঘুমাবো কেন, আমার কথা হলো এটা, আমি চলে আসছি। তারা থেকে গেছে। আইসা শুনতেছি যে আমার ভাই নাই, আরো তাদের বেশে বন্ধু বান্ধব 7 জনই না। তারা কোন জায়গায় গেছে কে জানে, জড়াইয়া দিছে, তাদেরকে দাওয়ান বঠি নিয়ে ধরাইয়া দিছে পুলিশ। তো এটা মিরপুর থানা। একটু জানি যে আপনারা মূলত নির্বাচন ওখানে গিয়ে কি ধরনের কাজ হতো আপনাদের? না, আমাদের এখানে কিছু, ওখানে নির্বাচনে গিয়ে আমাদের মিছিল মিটিং করাইছে, এটাই। মিছিল মিটিং করাতো? আমি একদিনই ছিলাম, তাই আমি করছি, তারপর চলে আসছি। কোন ধরনের খারাপ কাজ করাতো? আমি তা জানি না, আমি একদিন ছিলাম, একদিন থেকে সকালে গেছি, রাতে চলে আসছি। ওকে, তারপর? আমি কোন খারাপ কাজ দেখি না, মিছিলই করছি, খালি চলে আসতে। এর ভিতরে কোনো পার্টির ভিতরে ছিলাম না, পার্টির ভিতরে কোনো পার্টি করতাম না, খালি জানতাম যে বড় ভাই বলছে করতে হবে, এটি। তাই এক পর্যায়ে আমি রাতে চলে আসি। তাই মা বলতেছে যে কি রে, ভাই আসলো না, সবাই খোঁজাখুঁজি, 7 জনের পরিবারই। এক পর্যায়ে খবর আসলো এক মহিলা নিয়ে পরদিন সকালে, যে আপনার ভাইয়ের নাম কি অমুক। বললাম যে জি। আপনাদের বাসা কি এটা? জি। তা আপনার ভাই তো ধরা খাইছে পুলিশে। ধরা খাইছে কেন? আপনি গিয়ে খবর নেন, গিয়ে থানা গিয়ে মিরপুর 2 নম্বর থানায় গিয়ে দেখি এই অবস্থা, যে আমার ভাই এই অবস্থা। কেমনে কি আসা হয়েছে, দিল চালান করে 7 মাস। এখন যদি জেলখানা দৌড়ায়, কোর্ট কাছের দৌড়ায়, একটা পরিবার এমনিতে ফকির হয়ে যায়। জি। তা আমাদের তো এমনি কেস ক্যাপিটাল কিছু টাকা পয়সা ছিল না। এর ভিতরে বোনের বিয়ে ঠিক হয়ে রয়েছে, এদিকে ভাই ভিতরে ডেট সামনে চলে আসছে। আমার মাথা কাজ করতেছে না, আমি তো এখানে ফালতু টাকা অনেক লুটাইলাম, এখন প্রয়োজন ভিতরে টাকা বের করতে পারতেছি না। আমার মাথা কিছুই কাজ করতেছে না, মাথা পুরো নষ্ট। বাবার মাথা নষ্ট। বাবা কি করলো, মেশিন সহ তার বেঁচে দিল, জায়গা সুদ্ধা। এখন বোনের বিয়েও দিতে হবে, ভাইকে ছুটাতে হবে। আর ভাইরে আর শ্বশুর বাড়ি, নতুন শ্বশুর বাড়ি যদি জানে ভাই অবস্থা ধরা খাইছে, তাহলে তো এখানে বোনের বিয়েও ভেঙে যেতে পারে। জি। তাই অতি ফার্স্টে আমার বাবার পজিশন হলো যে ওরা যেন জানতে না পারে, আর ভাইকে ছুটাতে হবে আগে। আমার ভাই যেদিন আমার বোনের বিয়া, সেদিন ছুটে আসে, ওকে, বিয়েটা খেতে পারে আসে। তা আমার বাবা তাঁত সহ জমি সদ্যা বেঁচে দেয়। বিয়েতে খরচ 3.5 লাখ টাকা, আমার ভাইকে ছুটাতে খরচ 1.5 লাখ টাকা। অথচ কিছুই ছিল না, ক্যাশ ক্যাপিটাল তাঁত বিক্রি করে, তাঁত জায়গা জমি সব বেচে দিল। তাদের সাথে সাথে যে জমিটা ছিল সবই বেচে দিল। বেচে দিয়ে এখন তো মনে করেন পরে কাজ করতে হবে।
তো আমার বাবা চিন্তা করলো যে কি করবো এখন, আমাকে বিয়ে করালো মুন্সিগঞ্জ। কেন বিয়ে করালো? বিয়ে করালে যৌতুক নিব তার আশা। এর আগে আমি প্রেম আর একটা করছি, বাবাকে পাঠালাম এক মেয়ের কাছে যে বাবা তারা চাচা থাকতো নাজিমউদ্দিন রোড, মেয়ে থাকতো মিরপুর। ওকে। তো বললো যে আমার বাবা তো মারা গেছে। মেয়ে বললো আমার বাবা মারা গেছে, তো আমার চাচা গার্জেন। মেয়ের মা বললো চাচা গার্জেন ঠিকানা দিয়ে তো তোমার বাবা মাকে ওখানে পাঠাও, কথা বলতো। তো চাচার সাথে ফোনে আলাপ করলাম, ফোন সে সময় ফোনের যুগ ছিল। আবার চাচাকে বললাম যে চাচা আমার বাবা মাকে পাঠাবো ঠিকানা দিয়ে। বললো না, প্রথমে তুমি আসো, তোমাকে আমি দেখি না, তোমার সাথে কিছু কথাবার্তা বলি, তারপরে ভালো লাগলে তোমার বাবা মাকে তুমি পাঠাও। গেলাম চাচার কাছে, চাচি খুবই ভালো ছিল, আমার সাথে খুবই ভালো ব্যবহার করলো, খাওয়ালো দাওয়ালো আমাকে। বললো যে ঠিক আছে। চাচা বললো দেখো বাবা, যৌতুক মতুক আমরা গরিব মানুষ দিতে পারবো না, আর ব্যাপারটা হলো আমরা যা দিব একটা মেয়ে কমও দিব না, ঠিক আছে, কিন্তু চেয়ে নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি তো ভালোবাসছি, আর আমি টাকা পয়সা চাবো কেন? আমার বাবা মা কি বলে না বলে এটা আমার বাবা মায়ের কথা, আমি বিয়ে তো নিজের ইচ্ছা করতে পারবো না, ঘরের বড় ছেলে। তো বাবা মাকে বললাম যে এই ঠিকানা, তো চাচা থাকে যে হলো নাম্বার, তার ফোন নাম্বার, ফোন দিয়ে যান আপনারা, দেখেন কি বলে। তো এক পর্যায়ে বাবারা যৌতুক চায়, তাদের পরিবার থেকে শুনি বাবারা যৌতুক চায়, তারা যৌতুক দিতে রাজি না। তা আমাকে এসে বললো যে তারা বললো রিক্সাওয়ালার কাছে বিয়ে দিবে, তোর কাছে বিয়ে দিবে না। তা মনে একটা জিদ জাগলো, তো এই কথা বললো। তা আমি মেয়ে মাকে টর্চারিং করি যে আপনার দেওয়ারের কথা বললো কেন, আমাকে তো বললো অন্যটা, আমার মাকে না তোমার মারা যৌতুক চাইছে। আমি চিন্তায় পড়ে গেলাম যে কাকে সত্য বিশ্বাস করবো, কাকে মিথ্যা বিশ্বাস করবো। তো একভাবে বলে দিলাম বাবাকে, তো আপনি যেখানে বিয়ে করেন সেখানে করবো। তো আমি দেখি যে জিনিসটা কি, যৌতুকের জিনিসটা কি সামনে আসে নাকি। তো এক পর্যায়ে দেখলাম যে মুন্সিগঞ্জে আমার বাবার বিয়ে ঠিক করে, সেখানে যৌতুকের প্রশ্ন চলে আসে। কত টাকা? 70,000 টাকা। এটা কি আপনার ফ্যামিলি থেকে চাওয়া হয়? ওকে। 70,000 টাকা দেওয়া হয়, ওরা 70,000 টাকা বিবরী স্বর্ণ। রাজি হয়? রাজি হয়। মেয়েটাকে আপনি দেখেছিলেন? না, মেয়েটাকে আমার বাবা দেখেছিল। ওকে, তো আপনি রাজি হয়ে গেলেন? বাবা বিয়ে করাবে, ভালো মন্দ কি করে বাবাই তো করাবে, আমার পরিবারে কেউ দেখে না, আমার মাও দেখে না, আমার ভাইরাও দেখেন। এবং আপনি জানতেন যৌতুক নেওয়া হচ্ছে? হ্যাঁ জানতাম। আপনি সেটা এগ্রি করেছেন? চিন্তা করলাম যে আমার ঘরেতে এখন পরিস্থিতি খারাপ, জায়গা জমি সব কারখানা তাঁত বিক্রি হয়ে গেছে, আমি ভালো হয়ে যাব, বিয়ে শাদী করে আমি তাঁত বসাবো, আবার নতুন করে ভাড়া নিয়ে জমি। এটা তো একটা ইকুয়েশন আছে, কিন্তু ইকুয়েশনের বাইরে আপনাকে যে প্রশ্নটা করবো, আমি বিলিভ করি যে আপনি আজকে সত্য স্বীকার করতে এসেছেন, আপনি সব স্বীকার করবেন। সেটা হচ্ছে যে যদি অবস্থা নাও থাকতো আপনার, এবং আপনার বাবা যদি যৌতুক নিয়ে আপনাকে বিয়ে করাতো, যেহেতু মেয়েটি অ্যারেঞ্জ ম্যারেজ যাচ্ছে, আপনি জানেন না মেয়েটাকে লাভ করেন না, কিছু করেন না, সেক্ষেত্রে আপনি কি রাজি হতেন এই যৌতুক নিয়ে বিয়ে করার ক্ষেত্রে? না না, রাজি হতাম না। কেন হতেন না? কোনো হতাম না, যে যৌতুক নিয়ে বিয়ে করার পছন্দ মতো বিয়ে হয় না। যৌতুকে কোনো মেয়ের দোষ, অঞ্চল কোনো দোষ থেকেই যায়, মেয়ে কালো বা মেয়ের কোনো একটা হয়তো মুরক্ষ বা কোনো একটা দোষ থেকেই যায়। এটা আপনার বিলিভ? আমার বিলিভ। ওকে, তারপর? তাই আমার বাবা রাজি হলো। তা আমি দেখলাম যে আমি ঘরে বড় ছেলে, মেয়ের সাথে লাভ করছি, পলায় বিয়ে করতে পারি না, সব ছোট ভাই বোন একই লাইনে যাবে, যে বড় ভাই তো পলায় বিয়ে করছে, আমরা করলে অপরাধ কি? আমার মাথায় এইগুলো চিন্তা কাজ করতেছে, যাক বাবা যেখানে ভালো মনে করে সেখানে করাক। তো এক পর্যায়ে বিয়ে হয়ে গেল। বিয়ের দিনকে গিয়ে দেখে আমার মারা, আমার ভাইরা মেয়েকে দেখলে তো তারা রাজি হয় না, যে এই মেয়ের সাথে আমার বাবা কি দেখে বিয়ে করে দিচ্ছে। তারপরে আমি কি করবো, বিয়ের দিনকে কারো অনুষ্ঠান থেকে কারো ঘরেতে উঠা যায় নাকি, ভাগ্যে যা ছিল তাই হবে, এই চিন্তা করে আমি এখানেই বিয়ে করবো। আমি বললাম বিয়ে এখানে হলো। বিয়ে হলো? বলে বিয়ে হলো। আচ্ছা, যে কারণে আপনার মা বা অন্য ওরা উঠে দিতে চাচ্ছিল মেয়েটাকে দেখে, কারণটা আসলে কি ছিল? কারণটা মেয়ে কালো, উনি অনেক বেশি কালো। আর মেয়েটা আমাকে বলা হয়েছে যে ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করে, কিন্তু সে মূর্খ। সে হচ্ছে মূর্খ? জি। ওকে, তারপর? তো 2 ভরি স্বর্ণ যে দিল, টাকা দিল 70,000। তা আমার বাপে বিয়ে শাদীর ভিতরে আমার খরচ করলো টাকা প্রায় 40,000 মতো খরচ করে ফেলাইছে, থাকলো 30,000 টাকা। তা আমার বাবা বললো 30,000 টাকা নিয়ে নতুন করে জীবন তুই আরম্ভ কর। আমি তো নতুন কিছু জীবন আরম্ভ করবো, এখানে ছিলাম খারাপ, মানুষদের তো কম বেশি তো ক্ষতি করছি, তো এখানে নতুন জীবন কিভাবে শুরু করবো? তো কিভাবে শুরু করতে চাস তুই? আমি গাজীপুর চলে যাব, গাজীপুর গিয়ে কোনো শত্রু থাকবে না, কোনো কেউ থাকবে না, নতুন জীবন আরম্ভ করবো, এখানে তাঁত কারো জমি ভাড়া নিয়ে তাঁত বসাবো, সুন্দরভাবে মাল আসবো, নিজে চলবো। তো এখানে গিয়ে গাজীপুর গিয়ে এক মানুষের সাথে যোগাযোগ করি, গাজীপুর লালমাটি আছে জায়গা ওদিকে, তো লালমাটির ভিতরে গিয়ে এক লোকের সাথে আমার ঘর যেমন খুঁজে তেমন খুঁজতেছে, যে ভাই দেখলাম বড় উঠান এই জায়গায়, এবার আমাকে এখানে এত বড় ঘর বানায় আমাকে ভাড়া দিবেন, আমার 3টা মেশিন বসাবো বেনারসি তাঁত। তো সেই লোকটা বললো যে শব্দ কিরকম মেশিনের? সেলাই মেশিনের যেমন শব্দ, সেলাই মেশিন ঠিক এমনই শব্দ, এর বেশি কোনো শব্দ নেই। ঠিক আছে, আমার জমি ভাড়া নিতে পারেন। আমি কত দিতে হবে আপনাকে? মাসে ভাড়া 3টা বাল্ব জ্বলবে খালি, আর কোনো কারেন্ট কিছুই লাগবে না, খালি আলোর কাজই, কারেন্ট দিয়ে চলে না কিছু, সব পায়ে হাতে চলে মেশিনটা। জি, কারেন্ট খালি লাইটের আলো লাগে, সেটা বললো। ঠিক আছে তাইলে আমার এখানে বসান। সেসব বললো আমি ঘর বাড়ি বানা দিই, আমাকে মাসে মাসে 1500 টাকা ভাড়া দিই। ঠিক আছে 1500 দিব আপনি। তো তাঁত বসাইতে লাগছে আপনি 1 মাস, বাপে ছেলে মিলে পরিশ্রম করে বসালাম। আমার মা কাঁচামাটি গর্ত খুঁজতে হয়, জি, তো পরিশ্রম করে বসালাম। বসানোর পরে যেদিন মিলাদ পরে কাজটা চালু করলাম, পিছন থেকে একজন
খুব খারাপ ভাষা বকা দিল, এই যে কিসের শব্দরে বন্ধ কর, কিন্তু কেমন শব্দ না সেলাই মেশিন শব্দ। আমার বাবা বললো কেটা জানি বকা দিল, গাইলটা বন্ধ করতে গেছে। তো বাবা চালাইতেছে, পরে আইসা গুলো যে এই বন্ধ না করতে গেলাম। আমি আপনি কে? আপনার কথা যেটা বন্ধ হবে, আপনি কে? আপনি পরিচয়টা দেন। আমি যে এর থেকে একটা ভাড়া নিচ্ছি, এখানে আমি তো পেট ধান্দা নিয়ে বসছি, আমি তো এখানে কোনো চুরি বাটপাড়ি নিয়ে বসি না। আপনার কথা বন্ধ হয়ে যাবে কেন? এটা দিয়ে তো আমার পরিবার চলে, এটা তো এখন নতুন বসাইছি আর আমি ভাড়া নিয়ে বসাইছি। যদি কোনো অবজেকশন থাকে তো বাড়িওয়ালার সাথে আলাপ করেন। তো বাড়িওয়ালার সাথে আলাপ করলো, বাড়িওয়ালা নিয়ে আসলাম আমাকে, যে পরিচয় করালো যে উনি একজন অ্যাডভোকেট। মানে যে আপনাকে বন্ধ করতে বললো সে অ্যাডভোকেট, গাজীপুর কোর্টের অ্যাডভোকেট। তো আমি বললাম যে ঠিক আছে, আপনি অ্যাডভোকেট যদি হন, তা আপনার মনে হয় আপনার ওকালতি পড়তে ডিস্টার্ব হয়, এতটুকু শব্দ একটা সেলাই মেশিন শব্দ আপনি ঘরে পর্যন্ত মনে ঠিক মতো যায়ও না। আপনি হয়তো ঘরের থেকে বাইরে হয়েছেন, এই শব্দটা পাইছেন আপনি, কিন্তু তেমন একটা শব্দ হয় না। আপনি মনে হয়, যাই হোক, আপনার সাথে যদি কোনো রাগ ব্যবহার করে থাকি আমি, আপনি আমার বাপের বয়সে, আপনি আমাকে ক্ষমা চোখে দেখেন, কিন্তু এটা দিয়ে এমন কোনো শব্দ নেই। কারণ আপনাকে বন্ধ করতে পারছে, এটা বসাতে হলে পৌরসভার অনুমতি লাগে। আপনি পৌরসভার অনুমতি নিছেন? বললেন দেখেন স্যার, আমার তো ঠিক জানা নাই, অনুমতি লাগে, আর আমি এই এলাকা আসছি, উনার থেকে জায়গা ভাড়া নিচ্ছি, উনি আমাকে বলেন যে পৌরসভার অনুমতি লাগে। তা আমি এগুলা জানি না, বিদায় আমি বসাইছি, আর আমার এটা দিয়ে আমার পুরো পরিবার চলবে, যাকে আমাকে করতে দেন কাজটা, আমি অনেক কষ্টে আছি। বললো যে না, সে গিয়ে পৌরসভার মহিলা কমিশনার ছিল, পৌরসভায় গিয়ে নালিশ জানায়, আমার কাছে নোটিশ আসে পৌরসভাতে, আমাকে হাজির হতে বলে। সেই সময় আমি আবার বউকে নিয়ে বেড়াতে আসি মুন্সিগঞ্জ, বাপের বাড়ি বউ মুন্সিগঞ্জ। তা আমার বাবা আমাকে ফোন দেয় যে পৌরসভাতে নোটিশ আসছে, তো নাকি হাজির হতে বলছে। আমি আপনি নোটিশ ব্যাপারে কিছু বোঝেন না, আপনি কিছু বোঝেন না, আপনি কাজ করে যান। 3টা নোটিশ আসবে, তারপরে যদি হাজির না হন তারা তালা মারে দেবে। একটা নোটিশে কিছু আসা যায় না, আমি কাজ করেন। তো বাবাকে বললাম, বাবা কাজ চালাইলো। 3টা যখন নোটিশ আসলো, তখন আমি পৌরসভা হাজির হলাম। মহিলা কমিশনার আমাকে বললো যে আপনি যে এখানে শিল্প কারখানা বসাইছেন, পৌরসভা অনুমতি নিছেন? জি ম্যাডাম, আমি জানতাম না, ওনার থেকে আমি জমি ভাড়া নিছি, সেও আমাকে বলে নাই যে এখানে পৌরসভা অনুমতি লাগে। আমি জানি না ম্যাডাম, আমি এখানে বসাইছি। তো বললো যে না, আপনি উকিল সাহেবের সাথে যদি পরামর্শ করে যদি আপনি কারখানাটা চালাতে পারেন আপনি, তাহলে চালান, না হলে আপনি উঠাই দিতে হবে। উকিল সাহেবের সাথে পরামর্শ করতে বললো পৌরসভা থেকে। ওকে, দিস ইজ আ ভেরি গ্রেট পয়েন্ট। কথা হচ্ছে পৌরসভা যদি নোটিশ করে থাকে, তাহলে সেখানে উকিল সাহেবের সাথে কেন পরামর্শ করতে হবে? পৌরসভা তখন সিদ্ধান্ত নেবে এলাকার স্বার্থে, কেন উকিল সাহেবের ব্যাপারটা এখানে জড়িত? ওকে, তারপর তাই উকিল সাহেবের সাথে যদি পরামর্শ করে যদি আপনি চালাতে পারেন তাহলে চালান, না হলে আপনাকে এখান থেকে কলকারখানা উঠায় নিয়ে যেতে হবে। ঠিক আছে ম্যাডাম। উকিল সাহেবকে বললাম, উকিল সাহেব কোনো মতে রাজি না, না আপনাকে উঠায় নিয়ে যেতে হবে, এখানে কোনো কলকারখানা চলবে না। এক পর্যায়ে বললাম যে বাবারে যে কি করবো, তার বেশি ফেলাম, চালাইতেই পারতাছি না, আমার তো আবার নতুন করে বসানোর মতো অ্যাবিলিটি নাই, কার থেকে টাকা চাম, কে দিবে? তা এক হিসাবে শ্রীপুর বর্মি এখানে তাঁত ছিল কিছু গ্রাম অঞ্চলে, একজনের মিরপুর 11 নম্বর এক লোকের সেই সুদে টাকা চালাতো, নাম ছিল সাবির। তার বাসা গেলাম, জাঙ্কেল আমি তো এখানে 3টা তাঁত বসাইছিলাম, তো আমার তাঁত যদি কিনেন তাই আমি বেচতে চাই। তা আমাকে বললো যে তোর তাঁত বসাইতে খরচ হয়েছে তো মনে করে 40-50 হাজার টাকা, তাই না? আমি জি। দেখ 25,000 টাকা পাবি 3টে তাঁত, এর বেশি আমি দিতে পারবো না, কারণ এখান থেকে কাইটা করে নিলে 10 টাকা খরচ আছে। আমি বললাম যে দেখেন, চিন্তা ভাবনা আরো বাড়ায় দেন, 5,000-30,000 টাকা দিয়ে। বললো না, তাও তোকে সময় দিয়ে গেলাম, আজকে রাত্রে যদি বলিস তাহলে তাঁত নিবো, কালকে দিনে বললে আর তাঁত নিবো না। আমার আরো নষ্ট করে দিল। আমি চিন্তা করলাম, সেই আমার নাম্বার দিয়ে দিয়েছে, গিয়ে ফোন দিব। একটা পর্যন্ত রাত অপেক্ষা দেখলাম, সে আসলো না, সে ফোনও দিল না। এই গাজীপুর যোদ্ধপুর বাজারতে শ্রীপুর বন্যা হাইটা গেছি, 1টা বাজে রাত্রে মেলা হয়েছে, আর বাসায় যাইতে আমার 3:30 বাজছে। আপনি কি আপনার পরিণতিটা বুঝতে পারছেন? যেই মানুষ আপনি সপ্তাহে 8 থেকে 10,000 টাকা আপনার পকেটে থাকতো, আপনি নষ্ট করতেন, সেই মানুষ 30,000 টাকার জন্য আপনি এখন রাস্তায় হাঁটছেন আপনার বিয়ের পরে। জি জি জি, রাত 1টার সময়। জি ওকে, 3:30 বাজে তার বাসা পৌঁছায়, সে বিশ্বাস করতে পারে না আমি সেই লোক। তুমি মানুষ নাকি আর কিছু? আর সকাল হলে, আমি তো এমনি বলছি তোমাকে, সকাল হলে কি না নিতাম? তুমি এত রাতে চলে আসলা। আমি হাইটে আসছি আপনার কাছে, যে আপনি তো যে কথা বলে আসছেন যে কালকে হলে কিছু কিছু সুদ, মানুষ যদি সুদও খায় তাদের ধর্মী ঠিক থাকে। আমি আপনার কোন কিরকম ধর্মী আমি জানি না, কিন্তু আপনি যে বলছেন আমি এটা বিশ্বাস করে নিছি। আমার এখন দূর সময়ের ভিতরে দূর সময় আসতেই থাকে মানুষের, এই চিন্তা করে আমি হাইটে চলে আসছি আপনার কাছে। ঠিক আছে যাও, সকালে আমি আসতেছি, সকালে টাকা দিয়ে কাইটা কুটে নিয়ে আসবো। এক পর্যায়ে দিয়ে দিলাম, সকালে টাকা দিল, কাইটা কুটে নিয়ে গেল। ওখান থেকে বাসা ভাড়া পুরো দিয়ে কিনেল, আবার আগের স্থান মিরপুর চলে আসলাম ভাড়া। বা দাদার জমিতে 50,000 টাকাতে বাইরেই করে দিল। ভাড়ার জীবন এখন কিছুই না, পরের কাজ করি, সব ভাই মিলে বাবা মিলে কাজ করি, এতে সংসার চলে, নাহলে সংসার চলে না। এই করতে করতে দেখা গেল এখানে থাকলে তো ভালো হতে পারবো না, খারাপ ছেলেবেলে ডিস্টার্ব করবো, মানুষের ক্ষতি কম বেশি তো করছি। বউকে নিয়ে চলে যায় নরসিংদী। কেন গেলেন? ওখানে তাঁত আছে, গিয়ে সাইডে থাকবো, সাইডে কাজ করবো, খারাপের সাথে জড়াবো না, খারাপ কাজ করবো না, ঘর ভাড়া নিয়ে চুপে যাবে, কাজ করবো, খাবো। আমার চিন্তা ভাবনা, আমার পরিবার তো সবাই ভালোই আছে, কারণ আমি তো দুর্নাম, কোনো রিপোর্ট নেই, কারোর সাথে জড়াই, কোনো ঝামেলাতে জড়াই নেই কেউ, তাদের তো কোনো অসুবিধা নেই। অসুবিধা তো আমার, আর আমি জড়াইলে আমার বউর আবার পরবর্তী অসুবিধা হতে পারে। আমি কোনো মামলা জড়াই গেলে আমার বউ তো ভালো পরিবারে আমি বিয়ে করছি, তারা কি ভাববে?
টাকা পয়সা নষ্ট হয়েছে এটা মানান যাবে, টাকা পয়সা আজ আছে মানুষের কাছে কাল থাকে না, ওকে, সেটা মানান যাবে। কিন্তু আমি যদি একটা মামলাতে ভাই কোনো আমার আজ পর্যন্ত কোনো ব্যাড রেকর্ড তারা জানে না। আজকে বলতেছে হয়তো অনুষ্ঠান শুনলে বুঝতে পারে, কিন্তু আমার ব্যাড রেকর্ড আজ পর্যন্ত কোনো জানে না তারা। আমি খারাপ ছিলাম একভাবে, কি আসে বিষয় তারা কিছুই জানে না। আজ পর্যন্ত আমি ওভাবে করে চলছি, তাদেরকে কিছু জানতে দিইনি। আমি একটা ভালো পরিবারে বিয়ে করছি, সবসময় নলেজ এইটাই ছিল যে কালকে আমার বাচ্চা কাচ্চা হবে বা তাদের আমি যদি কোনো কিছুতে জড়া যায় তাদের জীবন কি হবে, বা একটা মেয়ের জীবন কি হবে, আমার তো কালকে একটা বোন আছে। প্রিয় শ্রোতা, এই জায়গায় ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমরা। বিরতির ঘন্টা বেজে গেছে এবং মেসেজটি দেখুন। একজন মানুষ জীবনের একটি পর্যায়ে ঠিক যখন বয়ঃসন্ধিকালে ছিল, সে চরম অপরাধ করেছে, ভুল করেছে, চুরি করেছে পরিবারের কাছ থেকে, মেয়েদের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেছে, ট্র্যাপে ফেলেছে, মাস্তানি করেছে, চাঁদাবাজি করেছে এবং তারপরে সেই মানুষটি পারিবারিকভাবে বিয়ে করলো। সেখানেও একটা অপরাধ দেখতে পারলাম আমরা, যে যৌতুক। কিন্তু খুবই ক্রুশিয়াল একটি মোমেন্টে আমাদের সঙ্গে রয়েছে আলী। আলী তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আজকে আমাদের মুখোমুখি হয়েছে লাখো শ্রোতার। যারা আলীর মতো আপনাদের জীবনের ভুলগুলো, অপরাধগুলো নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান, লাখো মানুষকে সামনে রেখে কনফেস করতে চান, তারা আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই মঞ্চে। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা চলে যেতে চাই আলীর কাছে। আলী, যেখানটায় আমরা ছিলাম, যে আপনি চলে গেলেন নরসিংদীতে এবং সেখানে গিয়ে আপনি দাঁতে কাজ করার চেষ্টা করছিলেন, তারপর? তখন আমি 5,000 টাকা পকেটে নিয়ে যাই নরসিংদী যাওয়ার পরে। 5,000 টাকা নিয়ে যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে নতুন একটা দেশে আসছি, একটু ঘুরবো ফিরবো, তারপরে কাজে বসবো। মালিকের সাথে কাজে আলাপ করে নিয়েছি যে আমি একদম কয়েকদিন পরে ঘুরবো ফিরবো, তারপর কাজ করবো। তাই এই টাকা পয়সা নিয়ে আসছি। আবার চিন্তা করতেছি যে মালিকের কারিগর করতে শুনতেছি মালিক খুব রাব ব্যবহার করে, কারিগরের সাথে গালি গালাজ করে, তারপরে সময় মতো মারতেও চলে যায়। তা আবার মাঝখানে টাকা পয়সা যদি লাগে তাও দেয় না, সপ্তাহের আগে কোনো টাকা দেয় না। আর পার পিসে 100-200 টাকা তার হাতে রেখে দেয়, যাতে কোনো কারিগর, ওখানে তো গ্রাম অঞ্চল কারিগর পাওয়া যায় না, যাতে কোনো কারিগর ছেড়ে না চলে যায়, কাজ বন্ধ না থাকে। তো যাক, এই পর্যায়ে দেখা গেল এক পর্যায়ে আমার মায়ে গেল বৃহস্পতিবার দিন। তা আমি যে কাজে বসছি, আমি একটা সিনিয়র কারিগর, বেনারসি সিনিয়র কারিগর। দেখা যায় মেশিনটা খুব প্রবলেম, এই মেশিনে আমি কাজ করতে পারি, আর অন্য কোনো কারিগর করতে পারে না। আর সেটা আমাকে বসাইছে, দেখতে যায় সে করতেও পারতেছে। দেখা যায় আমি যদি মাঝখানে টাকা চাই আমাকে দেয় কেন, যে একটা খারাপ মেশিনে কাজ করতেছে, কেউ পারে না করতে। এটা যদি নতুন করে তাহলে সবাই পারবে করতে। একটা লক্কর চক্কর জিনিস আমি কাজ করতেছি, আমার মাঝখানে টাকা চাইলেও দেয়। তা এখানে সবাই বলছে আমাকে যে এখানে এই মেশিনে কেউ কাজ করতে পারে না, তুই করতেছিস। তো তাই এইটা আমি বুঝছি দুর্বল পয়েন্টটা মালিকের পাইছি। তো মালিকের সাথে আমি উল্টাই তারামি করি, যে আমি তো এখানে না করলে কেউ করবে না, আমি তারামি করলে আমার রাখবো মশাই। ও যদি এক কথা কইতো মালিক, আমি 2 কথা শোনা দিতাম, কিন্তু সাইদা না, তারামি করতাম না। যদি সে তারামি করতো তাইলে করতাম। ওকে। তাই দেখা গেল এক পর্যায়ে আমার মা গেল বৃহস্পতিবার দিন। আমি বললাম যে ভাই, আমার তো কাজ হয়েছে, আপনি কি 1200 টাকার, তো আপনি আমাকে 500 টাকা দিলে বৃহস্পতিবার দিন ভালো হইব। বৃহস্পতিবার বিকেলের দিক চাইছি টাকা, তা শুক্রবার আপনি বিল তো দিতে নি, ওই সময় দিয়েন না, কম দিন বিল, সমস্যা কি? বললো যে না, এখন টাকা দেওয়া যাবে। যদি টাকা না দেওয়া যায় আপনার কাজ বন্ধ এখন থেকে, কালকে বিল পেমেন্ট করবেন, আমি চলে যাবো, কাজ করবো না। তা নরসিংদী মাধবদীর একটা পার্টি বসেছিল তার সাথে। সে পার্টি বলতেছে কি যে ভাইয়া শুনে দিকে আমরা একটু কথা বলতেছি, তুমি আধা ঘন্টা পর টাকা আমার থেকে না। আমি বললাম যে না, বাট আপনার থেকে টাকা নেবো কেন, আপনার কাজ তো আমি করি না। কাজ করে উনি যদি টাকা আমাকে দেয় সেই টাকা আমি পাইবো, আপনার আমি কাজ করি না। আপনি একটা মালিকের মালিক হিসাবে আপনাকে একটা সম্মান করা যায়, আপনার তো টাকা তো চাওয়া যায় না, নেওয়া যায় না। তো আমাকে মালিকে বললো যে ঠিক আছে, আমার ছোট ভাই কাউসার আছে, তার থেকে আমি টাকা পাঠাতে চাই, আমার কাছে টাকা নেই। অথচ মালিক টাকা গুনতেছে বান্ডেল। ঠিক আছে, আপনি পাঠাবেন তো, এটাই তো কথা, ঠিক আছে পাঠায়। তো তার ভাই থেকে 200 টাকা পাঠাইছে আমার কাছে, 200 টাকা পাঠাইছে। তাই আমি বললাম একটা মানুষ আসছে আমার ঘরে, মেহমান, তাকে 200 টাকা দিয়ে কি সম্মান করা যায়? বললো কালকে তো বিল পাবেন, ভাইয়ের কাছে টাকা নেই, দিল। কিন্তু আমার মনে খুবই রাগ। ঠিক আছে, রাগ করলে ভাই কি করবো, বিনদেশি একটা, কিছুই করার নাই। 200 টাকা পর বাড়িয়ালির থেকে গিয়ে টাকা চাইলাম, খেলা 200 টাকা দেন তো, পর বাজার হাট করলো 400 টাকা। সে টাকা পয়সা লাগলে চাইলে দিত, আমার খুব আদর করতো, ছেলে করে জান দিত। এক পর্যায়ে এলাকার ছোট ভাই ব্রাদার কিছু ফোন দিল, আগে খারাপ ছেলেদের সাথে চলতাম। ছোট ভাই ব্রাদার যদি আপনি ভালো হয়ে যান, ছোট ভাই ব্রাদার খারাপ থাকলে তাদেরকে মানুষ চাই যে ভালো লাইনে আনতে। যদি আপন ভাই নাও থাকে, ক্লোজ ভাই ব্রাদারকে চায় মানুষ যে ওরা খারাপ, আমি তো ভালো হয়েছি, তাদেরকে ভালো লাইনে আন। তারা বললো যে ভাই আপনি তো কই আছেন না আছেন, আমরা তো কাজ ছাড়ির পারি, তো এলাকার ভিতরে ভাই খুব পুলিশ জ্বালা যন্ত্রণা করতেছে, আমার নামে মামলা আছে ভাই, কোন জায়গায় একটা শেল্টারটা দেন ভাই কাজ করার মতো, এখানে 2টা ভাত খেতে পারি। চিন্তা করতেছে যে কাজ পারে, তা আমার কি ক্ষতি, নিজের কাজ করবে, খাবে। বললাম যে ঠিক আছে নরসিংদী চলে আয়। মালিকের সাথে আলাপ করলাম, 2টা ছেলে আসতে চায়, কত মেশিন তো একটা খালি, 2টা আসলে কি হবে, এক মেশিন 2জন করবে, প্রোডাকশন বেশি হবে। আপনি সমস্যা কি, তারা যদি থাকতে পারে করতে পারে, প্রোডাকশন বেশি হবে আপনি তো সমস্যা না। বলে ঠিক আছে আনা। এক পর্যায়ে আনালাম, 2 সপ্তাহ ভালো ছিল, এরা কাজকর্ম করলো। তো ব্রাহ্মণবাড়ির এক ছেলে আমাকে বলতেছে যে আলী ভাই আপনি কি আমার সিজার নিছেন, সিজার লাগে আমার শাড়ির কাছে, সুতা মুতা বাইরে গেলে কাটতে সিজার লাগে।
আমি বললাম যে না ভাই, আমি তোমার সিজারটা তো নিয়ে নিই ভাই। আমি ভালোভাবে ব্যবহারটা করছি। তো ওই যে ছোট ভাইগুলা যে তারা আবার রাব ব্যবহার করলো, তাকে বকাবাজি করলো যে তার সিজার, তুই আর সিজারের কথা জিজ্ঞেস করে তোর কথা বকা দিয়া বললো। তো ছেলের মাথা নষ্ট হয়েছে যে আমি আলীকে প্রশ্ন করলাম, সে আমাকে ভাই ভাই করে বললাম, সে ভাই করে বললো। তাই এর মাথা নষ্ট হয়ে বকা দিয়ে দিল ফাট করে। সে আলীর ছোট ভাই ব্রাদার, আর আলী হলো আমাদের সমানই বয়সী। সে গাল দিল, তার মাইন্ডে লেগে গেল। তো এক পর্যায়ে দুজনের ভিতরে হাতাবাই মারামারি পজিশন। আমি গেলাম মাঝখান থেকে ছোটাতে গেলাম যে দেখি কেউ মারামারি গ্যাঞ্জাম না করে, না তো আমরা তো বিন্দেশির লোক এখানে, তারাও বিন্দেশি, সব বিন্দেশি এখানে, বাইরে মানুষ কি বলবে, এলাকাবাসী কি বলবে। ছুটাতে গেলাম, আমার পিছিয়ে দেয় না কি রড দিয়ে বাড়ি দিয়ে দিল আপনার মাথায় এসে দাগ দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, ছোটাতে গিয়ে মাথা কেটে জানি রড দিয়ে বাড়ি দিয়ে দিল। এসে আমার মাথা নষ্ট। তারপরে আমি কাউকে মারতেছেন, তারপরে ছুটে গেছে। আবার ওরা আমার মাথার রক্ত দেখছে, যারা যারা গেন্দাম করতেছে। তারা দুইটা কি করছে, বোতল ভাঙ্গা, পেপসির বোতল ছিল সামনে, ভাঙ্গা একজনকে ঢুকাইতে গেছে পেটে, সে ঘুরে গেছে, হাতে রাইগে হাতের রক কেটে গেছে। আর একটা কি করছে, সিজারটা নিয়ে এনে কেসি ঢুকাইছে একজনের, এনে টান দিতে পুরো গালে চামড়া নেমে। এখান থেকে আবার কি করলো, সে একজনের এখানে নসিন্দি হয়নি, যার গালে ছিলি তার নসিন্দি হয়েছে, তার একজনকে পঙ্গু পাঠাইছে ঢাকা, পঙ্গুতে আসছে। আমি চিন্তা করলাম গ্যাঞ্জাম তো এদেরকে নিয়ে লাগছে, আমার তো মেল ঘটনা আমার নিয়ে তো কিছু লাগে না, কিন্তু আমি তো এখানে পরিবার নিয়ে আসছি। তারা যদি দুইজন পলায় যায় ফাইসা যাবো পুরো আমি। একজন ভাগছে, একজনকে আটকে রাখছে, যারা নিয়ে মেল ঘটনাটা তাকে আটকে রাখছে। এখন আটকে রাখছে, পরে সে বাইর হয়, আমার লগে বাইর হয়, ওর ভয় যে আমার মারবো ওরা। খাইতে গেলে আমার সাথে, হইতে গেলে আমার সাথে, সবসময় আমি নিয়ে বাইর হই। মালিক একটা বিচার মীমাংসা যত করুক, তারপরে একটা জরিমানা হলে জরিমানা দিব, হ্যাঁ কাজ করে শোধ করবো, বা ঘরে তাই না দিব, যাই দিব। এক পর্যায়ে আমি ছাড়তেছি না, ছাড়লে তো আমি ভাইসা যাবো। এক পর্যায়ে কি করলাম, আমি শুক্রবার দিন নামাজ পড়তে গেলাম, ছেলেকে পাইছে একলা পাওয়ার পরে ছেলেকে ইচ্ছা মতো পায়ের রক কেটে দিল ওরা, মিরপুরের ছেলেকে রক কেটে দিল, পায়ের হাতে রক কেটে দিল। এটা কারা করছে, মানে আপনারা যারা একসাথে কাজ করতেন তার একসাথে? হ্যাঁ, একটা ছেলে হলো ব্রাহ্মণবাড়িয়া, একটা ছেলে হলো সিলেটের সুনামগঞ্জের। মানে আপনার গ্রুপে যে ছিল সেই তো মারটা খেলো, হাত পা কাটলো? জি, তার হাত পা হাতে রক কেটে দিল, পায়ের রক কেটে দিল। ওকে, এখন মনে করেন সে আমার বউ গেছে ওয়াইফ দৌড়ায় মসজিদের কাছে, তারা মাইরা ফেলাইলো, সে রক্ত হয়ে গেল। আমি মসজিদে নামাজ পড়ে বাইর হইতেছি মনে হয়, আমি দৌড়ে আসলাম, কোথায় দিয়ে রাস্তা ফালানো, বিশ্রী ভাবে রক্ত পড়তেছে, মনে হয় বাঁচবে না, আমার মনে করতেছে মরে যাবে। চিন্তা করলাম যে নির্বাচন করছিলাম এখানে, আমি চিন্তা করছিলাম যে এখানে মালিকের রিপোর্ট খারাপ, যদি কোনো অত্যাচার করে তো এখানে একটা শেল্টারের দরকার, আগে এখানে যেত থাকবো। নির্বাচন করছি মোটামুটি, লুকমান ভাই লোক ভালো, বিন্দেশি লোকের আরো বিচার ভালো জানে, কোন ন্যায্য বিচার করে, লোকটা ভালো, এই শুনছি না। তো তার কাছে ওই ছেলেকে রিক্সা করে তুলে আমি উঠায় লুকমান ভাইয়ের বাসা ডাইরেক্ট, যে ভাই এই অবস্থা। কে করছে? মালিক আলম নাম, এই যে শাড়ির কারখানা, সেই অবস্থা করছে। সে দাঁড়া রয়েছে, মিথ্যা কথা বললাম, সে দাঁড়ার হাইকা লোকজনকে মাইর খাওয়াইছে। মিথ্যা কথা কেন বললেন? যে সে তো বাঁচবে না, নাইলে সে চিকিৎসার টাকা কে দিবে? আমার কাছে তো এই টাকা নাই। মানে এটা আপনি মালিকের নামে চালিয়ে দিলেন যে টাকা যাতে পান আপনি? হ্যাঁ, যাতে ওর চিকিৎসা হয়, না তো কারণ চিকিৎসা তো হবে না, তো মরে যাবে। আমার কাছে তো সেই ক্ষমতা নেই যে আমি তার চিকিৎসা করাবো। মিথ্যা কথা বলে যে সে বাঁচক, চিকিৎসা হোক, তারপর সত্য মিথ্যা সামনে আসবে। আমি বললাম যে মালিক সামনে থেকে মালিকটা খাওয়ালো, যে তোরা মার, আমি আসি। আমার নিজের চোখকে সামনে, আমি লাস্টে দৌড়ে পলাই গেছিলাম, পরে ওর সাইরা গেছে, ওর উঠে আনলাম আপনি করেন। কি করবেন স্যার আপনি করেন। পরে অ্যাম্বুলেন্স ফোন দিলে, অ্যাম্বুলেন্স ডাইরেক্ট ঢাকা নিয়ে পঙ্গু, আর ভর্তি করে ট্রিটমেন্ট কি লাগে সব দিয়ে এই অ্যাম্বুলেন্সে ব্যাক করবা তুমি আলী। ব্যাক করার পর ওর জমি পর্যন্ত বেচা চিকিৎসা করাবো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিলাম এটা। ওকে, আমার মনটা একটু বড় হলো। একটা ছেলে নাহলে তো মিথ্যা কথার সাহায্যতে নিলে একটু বাঁচলো না, তুমি তো বাঁচবো না। সে অপরাধ করছে, সে তার তো জীবনে বাঁচা, যদি বাঁচতে পারে বাঁচবে সে। আমি নাহলে একটা মিথ্যেই বললাম, সেখানে সত্য সামনে চলেই আসবে পরে। তো যাক, নিয়ে এখন ভর্তি করে চলে আসলাম। আমার লোকমান ভাই আমাকে বলতেছে যে তার তো গরু আছে বান্ধা, কালকে হাট আছে, গরুটা আমি নিয়ে যে ঘরে এসে বান্ধে রাখি, কালকে হাটে বেচে, আর টাকা তো লাগবে, টাকা নিয়ে যাও। আমি স্যার এটা না করে আপনি এক কাজ করতে পারেন, তাকে মালিকের কন্ট্যাক্ট নাম্বারে, তার কারখানার সাইনবোর্ডে আসছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে তাকে আনাতে পারেন। আপনি ফোন দিলে সে আসতে বাধ্য, তো সেটা করা যেত। তুই নাম্বার নিয়ে আসি, আইনা দিলাম কন্ট্যাক্ট নাম্বারটা, ফোন দিল, তুই কোথায় আসিস, কালকে সকাল 10টার ভিতরে আমার ঘরে হাজির হবি। ঠিক আছে, হাজির হয়েছে দুই ভাই। তুই অন্তর অন্যায় আছে না আছে এটার বিচার পরে হইব। একটা ছেলে তোর কারখানায় কাজ করতো, সেইভাবে ইনজোর্ড হয়েছে, তার চিকিৎসা চালা যায়, সুস্থ হওয়া পর্যন্ত তার তাঁত ফ্যাক্টরি সব বন্ধ থাকবে, সুস্থ না হওয়া পর্যন্ত কোনো বিচার আচার নাই। পরে বিচার কার দোষ আছে না আছে পরে বিচার হবে। আগে তুই চিকিৎসা চালা যায়, সুস্থ হইলে পর তোর কারখানা চালু হবে, নাহলে তোর কারখানা বন্ধ পর্যন্ত। তো যে মালিক মনে করেন গালি গালাজ করতো আমাকে বা অন্য কারিগর আমাকে, আমি বলছিলাম যে দেখেন আলম ভাই, এখানে ছোটখাটো একটা গ্যাঞ্জাম হয়েছে, যাই হয়েছে না হয়েছে, যারি জরিমানা হোক বিচারটা করে দেন। সে বললো যে না, তোরা এইভাবে করে মারছো দুইটা ছেলেকে, তোর বিচার করে কি আমি মার খাবো নাকি? আমি বলি ভাই দেখেন, আমার তো মাথা পাড়ছে, আমি তো মারি না ছুটাইতে গিয়ে, ওরা মারামারি করছে, আমি তো একজন আটকে রাখছি যাতে বিচার সুস্থভাবে হয়ে যাক, নাহলে আমি পয়সা যাবো।
না তোর বিচার করে আমি মার খাবো নাকি, এই এলাকায় আমি তারপরে আমি মার খাবো, আমার ভয় লাগে তোর বিচার করতে, তোর বিচার লুকমান ভাই করবে। আমাকে লুকমান ভাই যদি বিচার করতো লুকমান ভাই তাই করান, সমস্যা কি? সে 1 সপ্তাহ সময় নিল, তা তো সেই সুযোগ দিল মারামারি করার। 1 সপ্তাহ সুযোগ না নিয়ে যদি সে 2 দিনে বা 1 দিনে পরের দিন বিচার করে দিত, সেই গ্যাঞ্জামটা হতো না। যে কোনো ক্ষেত্রে একটা জরিমানা হইতো, সেই গ্যাঞ্জামটা হতো না। সেই সুযোগ করে দিলে 1 সপ্তাহ পর বিচার হবে। এই সুযোগে এরা ছিল যে পাইলে মারবো, এই সুযোগটা সে কাজে লাগা দিল তারা। তো লুকমান ভাই কি করলো, তাদেরকে ডাকালো, আমাকে বলতেছে যে আলী পরিচালনা তুমি করবা, যে ঢাকা মেডিকেলে আসবে, কত টাকা পয়সা কি লাগে কি আছে, পঙ্গু হাসপাতাল আসবা যাবা, কত টাকা লাগে কি আছে বিষয়। আমি বললাম যে না স্যার, তার বাবা মা আছে, তাদেরকে খবর দেওয়া নাই, কি লাগে না লাগে, এক ক্ষেত্রে চোর হয়ে যেতে হবে পরে, এত লাগছে এত আলী খেয়ে নিস, সে দরকার নেই। বললো না, এখন বর্তমান তার বাবা মা না আসা পর্যন্ত তুমি করো। এক হিসাবে সেই কথাই চলে আসছে, যার বাবা মাকে ডাকাইছে সে গোপনে বলছে যে স্যার আলীর হাতে কোনো টাকা দিবেন না, আমার মনে এত টাকা খরচ হয় আলী খায় না। তা আবার কমিস না আমাকে বলে দিল, মানে যাকে আপনি ভর্তি করালেন সেই বলে দিল তার বাবা মা বলে দিল কমিশনারের কাছে, বড় স্যার কমিশনার লুকমান ভাইকে। তাই বললো যে এই ব্যাপার, তার কাছে আলীর কাছে টাকা দেন না, মানে আলীর টাকা খেয়ে না। এমনি তো হতে পারে আপনি অভাবের কারণে হয়তো বা কিছু খেয়েছেন কি? না আমি খাবো কেন, তা আমার তো টাকা যে মালিক দিতেছে বাজার হাট করে, মালিক সকালে এসে কইতেছে যে এখানে যদি আমি কই যে ছেলেরা সুস্থ, লোকমান ভাই তো আর দেখতেছেন তার কারখানা খুলবে, আর মালিক তো এসে প্রতিদিন জিজ্ঞাসা আলী বাজার আছে ভাই, ব্যাগ নিয়ে বাজার, আপনাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। জি জি ওকে, জি আমার তো এখানে মালিক টাকা চাইতেছে, আর আমার পাওনা টাকাও আছে, বিল বাইজার হয়েছে, আমাদের বিল বাইজার হয়েছে, আমার বিল পাই মালিকের 2,500 টাকা। ওকে, এখন মালিক আপনাকে সাজছে, তারপর তা আমি যে হিসাব করে নিতেছি টাকা, আমি যতটুকু পাবো, তার বেশি মালিকের সাহায্য নিতেছেন, যদি মালিকে ফাঁসা দেয় আমাকে যতটুকু চালানো। তো এর ভিতরে মনে করেন টাকা পয়সা নিয়ে 2-3 বার গিয়ে হাসপাতালে খরচ করছি, 4বার গিয়ে হাজির করলাম তার বাবা মাকে কমিশনারের কাছে। তার বাবার বক্তব্য হলো তার আলীর কাছে টাকা দিয়ে না। কমিশনার আমাকে ডাকে বললো যে আলী তোর কথা তো সত্য হলো, তুই যে কথা বললি যে তার বাবা মাকে হ্যান্ড ওভার করে দিতেছি, নাহলে একসময় আমার দোষ পড়বে। কারণ তার বাবাই বলতেছে যে আলীর হাতে টাকা দিলে আলী খেয়ে না। তো তোর কথাতে দেখা যায় যে এটা তুই বললি সেটাই হলো সত্য। আমি ভাই ছোট থাকলে কি হবে, দুনিয়া তো উষ্টা খাইতে খেতে কিছুটা বুঝ হয়েছে আমার, তো যাক তাকে টাকা তাকেই দেন আপনি, সমস্যা কি? এক পর্যায়ে মালিক আমাকে ব্ল্যাকমেল করে যে তোর কি লাভ হলো, লাস্টে চোর সাজলি তুই, তাই তুই যদি আমার কারখানা খুলে দিতে তো তুই পারস, তুই লোকমান ভাইকে বল সুস্থ কারখানা খুলে যাবে। আমি বলি না, যে ভাই যে বিচার করা করবে সেখানে আমার বলার কিছুই নেই। তো লোকমান ভাই ছেলেটা সুস্থ হইলো, আমি বললাম যে ভাই সুস্থ আর কারখানাটা চলতে দেন আপনি। লোকমান ভাই বললো তোমার কোনো লেনদেন আছে আলমের সাথে? বলো ভাই কিছু টাকা বিল বাকি আছে আমার, আমি এটা আলমরে বলে দিতেছি, তোমার বিল ক্লিয়ার করবো। আর তোমার আমি ছোট ভাই হিসাবে একটা কথা বলি, এই এলাকায় যে গেঞ্জামটা করছো, তুমি বিনদেশি লোক, আমি তোমার ন্যায্য বিচার করছি। তুমি এক কথায় যে এই দেশের লোক খারাপ, ও আজকে 5,000 টাকা কাউকে দিয়ে তোমার লাইফটা নষ্ট করে দিতে পারে। তুমি যে ক্ষতিটা ওর করছো, ওর 30-40 হাজার টাকা লস গেছে, এতদিন ফ্যাক্টরি কলকারখানা বন্ধ ছিল তার। 5,000 টাকা দিয়ে যদি তোমাকে মায়ের খাওয়া দেয় কারো থেকে, কে মারছে কে মাইরা গেল তোমার ফালায়, আমি বিচার করতে পারবো তুমি লোক না দেখা দিলে? কিন্তু ভাই আপনি সত্য কথাই বলতেছেন, তো তুমি এক কাজ করো, আমার লোক সাপোর্ট দেবো, তোমার বাসার মালপত্র নিয়ে একটা পিক আপ নিয়ে তুমি চলে যাও এখান থেকে। ভালো বুদ্ধি দিস। চলে আসি শ্বশুর বাড়ি, মুন্সিগঞ্জ। শ্বশুর বাড়ি চলে আসার পরে এইগুলা বিস্তারিত কাহিনী বলি, সেই সময় মাথা তো ব্যান্ডেজ করে, শ্বশুর বাড়ি বলি এগুলা কাহিনী। শ্বশুর বাড়ি বলার পরে শ্বশুর বাড়ি থাকি কিছুদিন, কারণ এখানে একটা চাকরির ব্যবস্থা করি, শ্বশুর বাড়ি আসছে, চাকরি না ব্যবস্থা করা পর্যন্ত কোথায় যাব? তো গিয়ে এক পর্যায়ে একটা আলুর কোল্ড স্টোরে চাকরি হয়ে যায়, 2700 টাকা বেতন মাসে, 2700 টাকা বেতন, হাজিরা বোনাস আছে, অ্যাবসেন্ট না করলে সরকারি ছুটির টাকা আছে, মোটমাট মিলা 4,000 টাকা হবে। তাই ওখানে একটা চাকরি জয়েন করলাম। জয়েন করার পরে চাকরি করতেছি, ডিউটি আবার খুব কষ্টের ডিউটি, সেখানে গরমের দিন গরম লাগে, শীতের দিনও গরমই লাগে, গরম খুব। কোল্ড স্টোর মেশিন রুমে খুব গরম। টুঙ্গিবাড়ি গিয়ে চাকরি করতাম সুমান কোল্ড স্টোরে, তাই সেখানে চাকরি করতে করতে ডিউটি সকাল 8টা জয়েন করতাম, দুপুর 2টা বাজে ছেড়ে দিতাম, আবার রাত্র 8টা বাজে জয়েন করতাম, রাত 2টা বাজে ছাড়তে হতো, আবার সকাল 8টা বাজে, এরকম ডিউটি। না ঘুমাতে পারতাম শান্তি মতো, না শান্তি মতো কোনো রিলেশন, 6 ঘন্টা ডিউটি 6 ঘন্টা রেস্ট, এভাবে করে ডিউটি করতাম। তো ঘর একটা ভাড়া নিলাম, চলতেছি ভালোভাবে। চলতে চলতে দেখা যায় কোল্ড স্টোরে এক ইমাম সাহেব, সে ইমাম মতি করে, সে আবার কুফরি কালাম করে, সেটা আমি জানি না। তার সাথে মিশলাম ভালো মনে করে, নামাজ টামাজ করে ভালো মানুষ, তার সাথে একটা ভালো পরামর্শ নিবো, তার সাথে আলাপ সালাপ করলে মানুষ খারাপ জানবে নাকি? কিন্তু খারাপ জানবে। তা সে আবার কোম্পানি একটা মাদ্রাসা ছিল একটু দূরে, সে বললো যে ঠিক আছে আলী ভাই আপনি আইসেন অবসর সময়, যদি কেউ তো আপনি নাই, নতুন মানুষ এখানে, আড্ডা মুড্ডা কথাবার্তা বললে মনটা ভালো লাগবে। যেতাম মাদ্রাসা গিয়ে দেখতাম হুজুরের কাছে অনেক ধরনের মেয়ে মহিলারা আসতো কুফরি কালাম করাতে। সে কবিরাজ, হুজুর বলাটা ঠিক হবে না, সে কবিরাজ, সে কুফরি কালাম করাতে আসতো মহিলারা। সে একসম দেখা গেল যে মেয়েদের কাপড় এখানে উঠাতে পিঠ ঢলা দিতেছে, এটা ওটা করতেছে। এমন দেখতে দেখতে একদিন আমার মনটা খারাপ হয়ে গেছে, দেখতে দেখতে
তার আগে বললাম যে এক মেয়ের আপনার এখানে আসতে পছন্দ হয়েছে, তার সাথে আমি ফিজিক্যাল রিলেশন করবো। আপনি বললেন? আমি বললাম তো আপনি কিভাবে ব্যবস্থা করবেন সেটা আপনি জানেন। বলো আমি আপনাকে শিখিয়ে দেবো। আমি বললাম কি শিখিয়ে দেবেন আপনি? যে শিখিয়ে দেবো সেটাই করবেন, আপনি হবেন আমার ওস্তাদ। বললাম আমি আপনার ওস্তাদ কিভাবে হবে? আমি কোনো কুফরি কালাম কিছুই জানি না। হ্যাঁ আপনি ওস্তাদ হবে, আমি শিখিয়ে দেবো সেটাই বলবেন। মেয়েটাকে দিল আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বললো যে এই কাজটা আপনার খুব কঠিন, আমি করতে পারবো না, এটা আমার ওস্তাদ করবো, ওস্তাদের নাম্বার আপনি যোগাযোগ করেন। মেয়ে আমার আর এর আগে আমাকে শিখিয়ে দিল যে মেয়েটা আসলে বলবেন মেয়েটাকে যে আপনি যে কাজটা 4,000 টাকা লাগবে, আপনার হাজবেন্ড তো বাইরে থাকে মালয়েশিয়া, মালামাইকে বিয়ে করছে, তো আপনার হাজবেন্ডকে আনতে হলে ভাই যদি আপনার হাজবেন্ড টাকা পাঠায় তার জন্য আপনাকে রক্ত মিলন দিতে হবে। সে কবিরাজটা আমাকে বলে যে তাকে বলবো যে রক্ত মিলন দিতে হবে। আমি বললাম যে কবিরাজ আপনি বলতেছেন যে রক্ত মিলন জিনিসটা কি, সেটা তো আমি বুঝতে পারতেছি না, তো এইটা আমি আপনাকে শিখিয়ে দিই। এইভাবে ফান্দে ফালাতে হয়। কিভাবে ফান্দে ফালাতে হয়? তাই আপনি বলবেন যে রক্ত মিলন না দিলে কাজ হবে না। তো আমি রক্ত মিলন কি জিনিস আমাকে তো বোঝাবেন। রক্ত মিলন যে মিলামিশা করে একটা ধাতু করে তাকে বলে রক্ত মিলন, সেই জিনিসটা লাগবে, না দিলে কাজ হবে না। বললাম যে ঠিক আছে, একটা বললে কি কাজ হবে? তো আপনি বলেন, বাকিটা আমি সব বলে দিব। তো আমাকে ফোন করলো যে আপনি কবিরাজের কি ওস্তাদ বলছেন? বললাম জি আমি কবিরাজের ওস্তাদ বলতেছি, তাই আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই। আপনি কবিরাজ কিছু বলছিল? বললেন না, আমাকে কবিরাজ কিছু বলে নাই, তাই আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই। তাই ঠিক আছে আসেন আপনি, আমি অমুক কলিস্টোরে আছি, অমুক কলিস্টোর দরজা আসেন। আসলো কলিস্টোরের দরজা আসলো, আইসা আমার সাথে আলাপ করলো। আমি কবিরাজ তো বলছে এটা জিনিস না দিলে কাজ হবে না, আমি তো তার ওস্তাদ, সে যাচাই বাছাই করছে, যে এখন সেই যাচাই করছে সে আমার সাগরিদ, কাজে হয়তো এই জিনিস লাগবে। সে আপনি কবে আসতে পারবেন? কি প্রবলেম ছিল? প্রবলেম ছিল যে আমার মালাই মেয়েকে বিয়ে করছে মালয়েশিয়া, তার সাথে যোগাযোগ করে না, ফোনেও যোগাযোগ করেন, টাকা পয়সাও দেয় না, তার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। জামাই মালয়েশিয়ায় অন্য একজনকে বিয়ে করেছে এবং তার বউয়ের বিশ্বাস, মানে যে আপনার যে পেশেন্ট তার বিশ্বাস হচ্ছে যে মানে কবিরাজি করলে জামাই ফিরে আসবে, তাই সেটা। আর আপনারা সেটাকে নিয়ে এই সব 2 নম্বরই করছেন, সোজা ভাষায় যেটা বলে। হ্যাঁ, তারপর আমি তার দেখতে দেখতে আমি জড়াই গেলাম এটা। আমি কি বললেন? মেয়েটার প্রতিক্রিয়া কি ছিল প্রথমে? মেয়েটা বললো যে আমি টাকা দিব, কিন্তু এই রক্ত মিলন কি জিনিসটা, রক্ত মিলন কত টাকা দিয়ে আনা লাগে? রক্ত মিলন তো এটা টাকা দিয়ে কিনা যায় না, এটা নিজের কাছ থেকে দিতে হবে। তা আমার তো এটা কোথায় দিয়ে দেবো? আমার যে লোক সেই লোকও তো নাই। তাই বললো কবিরাজ যে এটা আমি ব্যবস্থা করে দেবো তোমাকে, ঠিক আছে এটা আমি ব্যবস্থা করে দেবো, আর আমি তো কাজ করবো নাকি, আমার ওস্তাদ করুক আমি করুক। বললো যে ঠিক আছে, পরে চলে আসলো। হ্যাঁ আমাকে ফোন দিয়ে নিল কবিরাজটা, বললে আপনি যা করার এখন করেন, আমি তো সব বলে দিচ্ছি। তো একটা পয়েন্ট, সেই পয়েন্টটা সে আগে খাটাইছে কিনা আমি তার সাথে ফিজিক্যাল রিলেশন করি, এই একটাই অন্যায় সেখানে মুন্সিগঞ্জে যাওয়ার পরে আমার। আর বাকি কোনো অন্যায় আমি মুন্সিগঞ্জে করিনি। তো মুন্সিগঞ্জে যাওয়ার পরে এই অন্যায়টা যখন আপনার ঘরের স্ত্রী সে কবিরাজটা মনে করেন সে আগে করছে কিনা আমি সে তার হাতেই দেখছি, সে ফিজিক্যাল রিলেশন আমি তার দেখিনি। তা সে এই ঘটনার পরে 1 সপ্তাহ পর আমার সাথে 1 সপ্তাহ কথাই বলে না। তা আমি বললাম যে কি ব্যাপার কবিরাজ সাহেব, আপনি আমার সাথে কথা বলেন না, আমি কি কোনো অন্যায় করছি আপনার সাথে? না ব্যাপারটা ওইটা না, আমি একটা টেনশনে আছি, বড় টেনশন। কি টেনশন? আপনার সাথে অন্যায় করছি। আমি আপনি আমার সাথে যদি অন্যায় করে থাকেন তা আমি তো অন্যায়ের ব্যাপার অবশ্যই জানবো নাকি, আমি তো আপনি আমার সাথে কোনো অন্যায় করেননি। হ্যাঁ ভুল অজান্তে অন্যায় করে ফেলছি, আমি একজনের সাথে ফিজিক্যাল রিলেশন করছি। কার সাথে? অমুকের সাথে। এখন তো আমাকে ফোনে ঠেট করতেছে, আমাকে তো এখন বাঁচাবে না। সে আমার ঘরে জোয়ান নিয়ে আছে, আমার পা ধরে কাঁদতেছে, আপনি বাঁচাতে পারবেন, আপনার মাথায় অট নলেজ বুদ্ধি সবই আছে। মানে কবিরাজ আপনার কাছ থেকে বুদ্ধি চাচ্ছে, এবং যার সাথে উনি অন্যায় কাজটা করেছে সে তাকে থ্রেট দিচ্ছে। কি থ্রেট দিচ্ছিল? থ্রেট দিচ্ছিল যে আপনি যদি আমাকে কাজ না করে দেন, আপনি আমার সাথে এটা করছেন, আমি জানাই দিব। হ্যাঁ 2 রাত এই কাজটা করেছেন, সে করছে 2 রাত। আমি লোকজনকে জানাই দিব, সেই ভয়ে আমার ঘরে জওয়ান মেয়ে আছে, আমি বিয়ে দিতে পারবো। আমি তাহলে আপনি অন্যটা করলেন কেন? আপনি আমার মেয়ের দিকে তাকে আমাকে বাঁচান। তা আমি গেলাম হাতে খাতার কলম নিয়ে, সেটা আমি কিন্তু লেখাপড়া কিছুই জানি না। আমি এক হুন্ডা এলাকায় ভাড়া করলাম, ভাড়া বলে কি এলাকার চিনা পরিচয়। বললাম যে ভাই মোটরসাইকেলে তেল ভরে দেবো 1 লিটার, এক জায়গায় যেতে হবে আমার সাথে। একজন পাপিকে বাঁচাতে যাচ্ছেন আরেকজন পাপি, তাকে আমি একটা কাজ করতে বলতে কি সেখানে গিয়ে আপনি হাসবেন না, আমি যে লেখালেখি করবো আপনি হাসবেন না, হাসলে কিন্তু 2জনের ক্ষতি আছে কপালে, ঠিক আছে হাসবো না। বাসা আমাকে চিনে দিয়েছিল আগে সে কবিরাজ। গিয়ে বললাম যে সালমা কার নাম? তার নাম সালমা। তো বললো যে আমার নাম। আপনি কি? বললাম আমি সাংবাদিক। আপনি সাংবাদিক কি ব্যাপারে? আপনি কবিরাজ আপনার ব্যাপারে অভিযোগ জানাইছে, আপনি নাকি কবিরাজকে ডিস্টার্ব করেন, আমি আপনার অভিযোগটা লিখে নেই, তারপর পত্রিকা দেবো। সাংবাদিক সমাজের নাম জড়িয়ে ফেললেন এই নিজের নামের সাথে, কারণ সাংবাদিকটা অনেক পাওয়ারফুল। এটা আপনার মাথায় জিনিসটা কিভাবে এসেছিল? এই সাংবাদিক আমার নলেজ খুব বেশি ছিল,
আগের থেকে। আপনি নিজেকে সাংবাদিক বললে একটা বিশাল প্রেফারেন্স নিতে পারবেন ওখান থেকে, এরকম একটা ব্যাপার চিন্তা ভাবনা ছিল। জি, সে আমার পা ধরছে, আমার খুবই খারাপ লাগে। সাংবাদিকদের দুর্নাম কেন হয়? ওকে, হ্যাঁ, তারপর কি হলো? মানে ওই কবিরাজ এসে আপনার পা ধরেছিল, যে কারণে খারাপ লেগেছে এবং যে কারণে আপনি পুরো সাংবাদিক সমাজকে নিজের সাথে জড়িয়ে ফেললেন। হ্যাঁ, কেন তো বুঝ অড নলেজ মূর্খ ছিল। তো মেয়েটাকে গিয়ে বলার পর এখানে গিয়ে আপনি গিয়ে এই কথা বললাম, বলার পরে মেয়েটা বললো যে ভাই ঠিক আছে, যা হয়েছে না হয়েছে আমি কবিরাজের কাছে ক্ষমা চাবো, আপনি লেখে নিয়ে যান, যাই করেন, আমি বাড়াবাড়ি করলে তারপর পত্রিকা দিন। ঠিক আছে, আপনি বাড়াবাড়ি করবেন না, তাইলে আমি কোনো কিছু করবো না, যেখানে সেখানে অফ থাকবো, আপনারা মিল চেক করেন না, আমার করা কিছুই নেই। তো সেখানে কবিরাজকে ফোন দিয়ে বললো যে সরি, আমি যা করছি না করছি, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো থাকি, তো এখান থেকে অফ। তাই আমি বললাম যে এখান থেকে আপনি যদি আর কোনো অপরাধ করেন তাহলে আপনাকে আমি আর বাঁচাবো না, কখনো না, আর আপনার কাছে আমি আর অপরাধ করতেও যাব না, আপনার আগেও নাই পিছনে নেই, আপনি জানি চিনি, আপনার ব্যাট রেকর্ড জানি, এ পর্যন্তই, যেটা জানি আমি কাউকে বলবো না, আপনি ভালোভাবে চলার চেষ্টা করুন। তাই সেখানে 1 সপ্তাহ আগে আমার এক পরিচিত লোক তার ভাবিকে পাঠাইছিল, সে নাকি বারবার আরম্ভ করছে। তো সেখানে বলছে তার কবিরাজের নাম্বারও আছে আমার কাছে। 1 সপ্তাহ আগে আপনি এটা জেনেছি। তারপরে তো 1 সপ্তাহ আগে জানার পরে তো আমি গেলে মুন্সিগঞ্জে, আমি ওনার এখানে আড্ডা বেশি মারি। তো উনি পরামর্শ দেয় যে দেখেন আপনার পরিচিত আমি এরকম হুজুরের কাছে পাঠাইছিলাম, আপনি আমাকে তো পরামর্শ দিয়েছিলেন যে এই কাজ করে, আমি ভালো করে মন্দ করে সেটা তার আমি জানি না, তো আপনার পরিচিত আমি পাঠাইছি, এই কাজ করছে, আপনার পরিচিত যেখান থেকে এই কাজ করা উচিত না। কবিরাজের নাম্বার আপনার কাছে আছে? মানে আপনি এখন বলছেন যে 1 সপ্তাহ আগেই কাজটা করেছে সে, কবিরাজের নাম্বার আপনার কাছে আছে? ওকে, প্রিয় শ্রোতা, আপনাদেরকে জানিয়ে রাখি এ পর্যায়ে আলী সেই কবিরাজের সাথে কথা বলবে এবং ফোনের একটা পর্যায়ে আমি ঢুকে যাবার চেষ্টা করব তাদের কথোপকথনের মধ্যে, এবং আমরা পুরো অনুষ্ঠান জুড়েই চেষ্টা করেছি কবিরাজকে কানেক্ট করার জন্য। আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু আমাদের কবিরাজের মুখোমুখি করবে এই মুহূর্তে, এবং পুরো ব্যাপারটি গোপনীয়। দেখা যাক তারা কি কথোপকথন করে। হ্যালো, আসসালামাইকুম স্যার। ভালো আছেন? আছি মোটামুটি। খবর সবার কি? ভালো। নতুন মক্কেল টাক্কেল কোন আছে? পাইতেছি না তো, মনে হয় মিলিট আছে না? মিলিতেছে না। তাই আমার কাছে আছে 2-3টা। কেমনে কি কোন? ওই বউ বানাই দিতে পারবেন আমার এখানে? আপনি আই না আমার এখানে এত চাই না, দিনে কি রাজি করবেন? দিনে? হ্যাঁ। রাইতে হইব না নাকি? রাইতে 8 সপ্তাহ না? হাতে যাবার আছে একজন। হ্যাঁ। আর এই ভিতরে কোনো মিল টিল হয়নি না? তো কোন কবে নিয়ে আসবো? আমার যে ভাও আছে, ভাও যেটা আছে এটা কবে নিয়ে আমার? এবার আছে কোনখানে? মাদ্রাসায়। আরো সাথে নয়। কিভাবে নিয়ে আমার যদি কেউ দেখে? ওই যে রাস্তা আছে না, রাস্তায় যে পশ্চিম কিনারটা, আমরা তো অন্ধকারে থাকি, লাইটলি আপনি বুঝাই দিয়ে আমি বললাম গ্যাস সমস্যা থাকলাম। আচ্ছা, ঠিক আছে। আর ওই যে একটা কথা বললেন সত্য আমার কাছে, যেটা সত্য কথা বললেন, আমার কাছে তো কোনো লুকাচুরি নেই, ঠিক আছে না? কারণ এটা দিয়ে আমার দুর্নাম হয়েছে, বুঝছেন? কোনটা দিয়ে? যে রোগী পাঠাইছিল, এদের সাথে কি করছেন বলে, কি করছেন বলছে, তো কি করছেন আপনি শুনে জানেন না? কিছু করি নাই। একটা বলছে এটা লইয়া অনেক পেটা বেশি হইতেছে। না না, আপনি আসলে আমি ঢুকবো ঠিক এই মুহূর্তে এই ফোনটা কেটে গেল, স্পষ্ট হলো না আসলে অনেক কিছুই। তারপরে মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে এই যে কবিরাজ যিনি এই কাজের সঙ্গে যুক্ত, তিনি নিজেও এ ধরনের গর্হিত অপরাধ করেন এবং চারপাশের মানুষজনকে যারা তাদের সাগরেদ হয় বা কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তাদেরকে এই ধরনের কাজের সুযোগ করে দেন। কতটা অন্যায় ভাবে এই ধরনের কাজ হয় সেটা আপনারা ফোনে বুঝতে পারলেন। একটা বাস্তব প্রমাণ আপনাদের সামনে হাজির করলাম আমরা, প্লিজ সচেতন হবার জন্যই। ওকে, হ্যাঁ আলী, তারপর কি হলো? তারপরে গিয়ে এখানে মনে করেন এইখান থেকে এটা কেটে আসলাম, তারপরে কাজ করতেছি সেখানে আমার ওয়াইফকে গর্ভবতী অবস্থা নিয়ে আমার শ্বশুর বাড়ি, আমি তো ঘর ভাড়া থাকি, সেখানে তো দেখার মতো কেউ না, ওয়াইফকে নিয়ে যাই আমি শ্বশুর বাড়ি রেখে দেই। আমি কল স্টোরে ম্যানেজারকে বলি যে স্যার আমাকে যদি শুধু নাইট ডিউটি দেন তা ভালো হবে, রাত্রে আসবো, সকালে আমি চলে যাবো, ভাঙ্গা ডিউটি করতে স্যার আমার তো বউকে আছে না, খাওয়া দাওয়া করবো অনেক কষ্ট। তো ম্যানেজার এক প্রকার রাজি হয়ে যায়, ঠিক আছে। তো বউকে রেখে দেয় শ্বশুর বাড়ি, এখন দেখানোর মানুষ আছে, গর্ভবতী অবস্থা, এর ভিতরে রেখে দেয় বউকে, আমি এসে যাই সাইকেল নিয়ে ডিউটি করি, তাই আসা যাওয়া করি, এমনি করে কাজ করতেছি। এক পর্যায়ে আমার বন্ধুর মেয়ে, এখন এই ভাইরাস ছেলের সাথে তো হয়ে যায় প্রেম। এখন এই বাসা থাকাকালীতে আমার ভাইরা ছেলে, আমি নাইট ডিউটি করে ঘুমালাম, আমার শাশুড়ি আমাকে ডাক দিতেছে যে জামাই ওঠেন। কেন, কি হয়েছে? আমি নাইট ডিউটি করে হবাই ঘুমাইছি, কেন ডাক দিতেছে? হাসান না বিষ খাইছি।
কোন হাসান এটা? আমার ভাইরার ছেলে, ওই মেয়ের সাথে রিলেশন হয়ে গেছে। কোন মেয়ে এটা? ওই যে মামার বন্ধুর মেয়ে, রিলেশন তো এখন হয়ে রয়েছে, আমরা জানি না। তো বিষকে আমার শাশুড়ি ডাকে, আমি বিষ কেন খাইছে না খাইছে সেটা পরে ব্যাপার। কারণ আমার সম্বন্ধে একজন বিদেশ থাকে, একজন ঢাকা পুলিশে চাকরি করে, তার তো বাসা কেউ নেই, আমাকে তো যেতেই হবে। তাকে হাসপাতাল নিয়ে ঠিক করে আনলাম। ঠিক করে আনার পরে জানলাম যে সে মেয়ের জন্য মারধর করলো আমার শ্বশুরবাড়ির লোকজন। তার আবার সৌদির ফ্রি ভিসা বিদেশের টাকা জমা দেওয়া ছিল। আমার শাশুড়ি আমার বলতেছে যে তার শালা সম্বন্ধে জানাস না, তোমার আপনার কাছে মাপ চাই, তাদের কানে জানলে ওর লাইফটা নষ্ট হয়ে যাবে, বিদেশ পাঠাবে না। তাই আমি বললাম যে ঠিক আছে, জানাবো না। আমি গোপনে রাখলাম। এক পর্যায়ে সে বিদেশ চলে যায়। বিদেশ গিয়ে আমার নামে সব বদনাম হয়ে যায়, যে আমার আত্মীয় স্বজন, আমার দূর সম্পর্ক আত্মীয় আমি জড়াই দিছিলাম, বাইরের ছেলেকে প্রেম করাই দিছিলাম। চুপ থাকাতে আমার সব লাস্ট পর্যায়ে আমার সবকিছু চলে আসে। এক পর্যায়ে দেখা যায় সে বিদেশ থেকে আমাকে ফোন দেয়। আমি কলেজ রাতের ডিউটিতে 1টা বাজে ফোন দেয় যে খালু আমাকে ওই মেয়ের সাথে বিয়ে করা দিতে হবে, না বিয়ে করালে আমি চলে আসবো বিদেশ থেকে। আমি বললাম তুই বিদেশে আসিস তাতে আমার কোনো লাভ নাই, তুই চলে আসলে আমার কোনো ক্ষতি নেই। যারা টাকা দিয়ে পাঠাইছে তাদেরকে এই ধমক দিলে তো কাজে লাগবে। তার বাবা মা আছে, তার নানানি আছে, মামা আছে, তারা বিয়ে করে না, আমাকে কথা বলে লাভ কি? আমি না করে দিলাম। তো চিন্তা করতেছে আবার চলে যদি আসে তো আর এক বদনাম আমার। আমি মিস কল মারলাম। মিস কল বললাম যে আমি তো দেখ বিয়ে তো করাতে পারবো না ফোনে, তা মেয়ের মায়ের সাথে কথা বলা যায়। একে হেল্প করার জন্য আমার এক মেয়ের সাথে রিলেশন হয়ে যায় ঢাকা। এই ছেলেটাকে হেল্প করার জন্য? হ্যাঁ, মেয়ের মা সাজা এই ছেলের সাথে ফোনে আলাপ করাইছে। মেয়েদের বাসা তো যায়নি, মেয়ের মায়ের সাথে আলাপ করার জন্য। ঢাকায় একটা মেয়ে, এখানে যে পল্টনের কাছে একটা অফিস আছে, পাসপোর্ট অফিস নাকি পল্টনের কর্নারে, আমি এখানে ফ্রি পাইছিলাম গুলিস্তান। সেদিন নামছি 11টা বাজে, ফোনে কথা বলাই দিব, সৌদি মিস কল দিব, সে ব্যাক করবো, মেয়ের মায়ের সাথে আলাপ করে দিব। আমার চিন্তা ভাবনা হলো যে কোনো মহিলাকে রাস্তা সাইডে গাড়ি করে শব্দ যেন না আছে, ধরে খালা বলি, আন্টি বলি, আপা বলি, ম্যানেজ করে মিস কল মেরে ওকে মেয়ের মা সাজায় কথা বলা দিব। আমার প্রশ্নটা এইটা। আমি পাসপোর্ট অফিসে ঢুকলাম। পাসপোর্ট অফিসে ঢুকলাম না, কিসের অফিস আমি ঠিক জানি না, বলতে পারিনি ওটা। আমি ঢুকছি, ওটার ভিতরে একটা খাটো করে একটা মহিলা বাইরে। তাকে বললাম যে আন্টি আমার একটা সহযোগিতা করবেন। বললো কি সহযোগিতা? আমি বললাম যে আমার ভাইরার ছেলে একটা বিদেশ থাকে, সে একটা মেয়েকে লাইক করে। আপনি কথা বলিয়ে দিয়েছিলেন? তারপর তার মাকে বললাম যে ঠিক আছে আন্টি, আপনি আমার তো উপকার করছেন, তা আপনি আপনার নাম্বারটা দিয়ে দেন, যদি ভবিষ্যতে পারে উপকার করতে ঋণ শোধ হয়ে যাবে। তার মা বললো আমার তো মোবাইল সেট বাসা 3টা আছে, তা আপনার নাম্বারটা আমাকে দিয়ে দেন, আমার নাম্বার মুখস্থ না। লিখে দিলাম। তো এক হিসাবে গিয়ে তার নাম্বার দিয়ে ফোন দিতে, মেয়ের নাম্বার দিয়ে ফোন দেওয়া আরম্ভ করছে। তার মেয়ের হাজবেন্ড থাকতে বিদেশ, ফোন দিয়ে দিতে তার সাথে আমার রিলেশন হয়ে যায়, তৈরি ভালোবাসা। এখান থেকে আমার বউ তো আমাকে জ্বালা যন্ত্রণা করে, আমার কথা শুনে না। এখানে আমার সম্বন্ধীরা জিনিস যে দিছিল, জিনিস নিয়ে গেল, আরেকজনের জিনিস দিয়ে বিয়ে দিছিল, বড় বোনের জিনিস দিয়ে বিয়ে দিছিল, জিনিস নিয়ে গেছে। মানে হচ্ছে যে গোলটা দিয়েছিল সেই গোলটা আসল ছিল না? আসল ছিল, তার অন্যের ছিল। অন্যের ছিল, হ্যাঁ, সেটা নিয়ে গেছে। আমার সাথে চিটার ব্যাপারী আমার ঢাকার থেকে বাবা মার কাছ থেকে নিয়ে গেল, যে আমাদের এখানে 1 বছর কাজ করলে তোমাকে বিদেশে লাইন করে দেবো। 1 বছর জায়গায় 4 বছর করলাম, কোনো বিদেশে লাইনই করলো না। মানে ধাপে ধাপে আমার সাথে চিটারি ব্যাপার। এক পর্যায়ে দেখা যায় তার ভাইয়ের সাথে এগুলা ব্যাপার নিয়ে তার ভাগনা বিদেশ থেকে চলে আসে। এসে ফোন করে মামার কাছে যে মামা আমি তো বাংলাদেশে, বন্ধু থেকে ফোন করায় যে মামা হাসান তো আসছে, ওর বন্ধু বলে ওর মামার কাছে, তো আর খালু এয়ারপোর্ট দিয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে। আমার কথা, আমি সেখানে কলেজটা ডিউটি করতেছি, তা আমার সম্বন্ধী গুন্ডা মান্ডা নিয়ে আমার কাছে গেল, আমার ভাগনা কই বের করে দেয়। আপনার ভাগনা কোথায় আমি জানি, আমি এই ভিতরে শুটিং এ ঢাকাও যাইনি। আমি জিজ্ঞেস করেন মানুষজন, আমার বউর কাছে গেল যে হাসান কই, সে তো বিদেশ, আমরা জানি। কোন ভাবেই বিশ্বাস করতেছে না তার ভাগনাকে এয়ারপোর্টে কিডন্যাপ করে নিয়ে আসছে। আমি বলি দেখেন আপনি পুলিশে চাকরি করেন, আমার তো মনে হচ্ছে না এখন আপনার মাথায় এই সেন্স নেই আমি সাধারণ একটা মানুষ এয়ারপোর্ট থেকে মানুষ কিডন্যাপ করে নেব, এটা সাধারণ মানুষের খেলা। আপনার তো বিশ্বাস হচ্ছে। আচ্ছা যাক, আপনার কথায় আপনার ভাগনাকে আমি কিডন্যাপ করছি। কিডন্যাপ করার পরে আপনাকে 3 দিন সময় দিলাম, এটা যাচাই করবেন, আপনি এটা প্রুফ বের করবেন। আপনার ভাগনাকে আমি কিডন্যাপ করছি, উপযুক্ত যা বিচার হয় মাথা পাইতে নিব। যদি না এটা বের করতে পারেন তাইলে আপনার বিচার কেউ বলে দেয়। তারপরে এখান থেকে মনে করেন আপনি এই কাহিনীর ভিতরে জড়াই গেলাম। এর ভিতরে সমন্দিকে গুন্ডা বান্ডা নিয়ে আসতে মারতে, তাই আমি নিয়ে বটি নিয়ে দৌড় করাইছি সমন্দিকে। দৌড় করানোর পরে আমার বউকে ফোনে হাত করছে, হাত করে থানায় মামলা দিল আপনার নামে, আমার নামে, নারী শিশু নির্যাতন। পুলিশ আমাকে ধরতে আসলো, আমার সাথে পুলিশ প্রশ্ন করতেছে আলিকার নাম। আমি তো আলী, কিন্তু ওরা তো সাথে না যে আলীকে চিনে দেবে, পুলিশ তো আমাকে চিনে না। আমি চিন্তা করতেছি, আমি আলী তো ভিতরে, স্যার পুলিশকে বাধা দিয়েছে, ভিতরে বাধা ম্যানেজারকে ফোন দিলাম যে স্যার আমাকে তো পুলিশ ধরতে আসছে, কেন আসছে তা আমি জানি না, একটু জিজ্ঞেস করেন। তুমি কি আলী এখন পলায় যাবা? স্যার পলায় গেলে তো আগে যেতাম, 4 বছর চাকরি করছে, নীতি আমার এটা বলে না। তাই ওখান থেকে আমি নিজে ধরা দিই, পুলিশকে ধরে নিয়ে যায়। তো এই মেয়েটা সারা রাত্রে ফোন করতে থাকে, যে মেয়েটাকে আপনি লাভ করে ফেলেছেন। জি, ফোন করতে থাকে এক হিসাবে। তো এখানে দাও বঠে নিয়ে দৌড় করাইছি দেখে পুলিশকে আমাকে দেওয়া নারী শিশু নির্যাতন। কিন্তু আমাকে ধরার পরে এই মেয়ের কাহিনী দিয়ে দিল যে এই মেয়ের সাথে লাভ করে, এই মেয়েটা যদি এখানে আসে তোর কোনো ক্ষতি কিছু হবে না, কোনো কিছু হবে না, মেয়েটাকে ডাকবেন। তা আমি চিন্তা করলাম মেয়েকে ফোন, আমার কাছে ফোন নেই, ফোন দেন। ফোন দিয়ে মেয়েকে আমি বলতেছি আমার ওয়াইফ, তারপরে আমার সম্বন্ধী ওসি সব সামনে, তাকে বলতেছি আমার জামুল্লা তাই হয়ে যাক, কোনোভাবে আসবো না, কোনোভাবে আসবো না, আমার জামুল্লা তাই হোক। যথেষ্ট মেয়ে আমাকে আদর ভালোবাসা দিচ্ছে, এই ভালোবাসা আমি কারো থেকে পাইনি।
অনেক হেল্প করছে আমাকে। পুলিশ ধরেছে বউ, সে গিয়ে ঢাকার থেকে গিয়ে 2 মাস আমার বাবা আমি সুদ্ধা জেলে ছিলাম। আমার বাবার কোনো অপরাধ ছিল না, মূলত গার্জিয়ানকে ডাক দিয়ে আমার বাবাকে ডাক দিলাম। আমার বাবার কোনো অপরাধ নেই। আমার বাবার অপরাধ এইটাই, তো আমার বাবাকে আমাকে ছেলের ভিতরে মারবো কেমনে? আমি তো লকাপের ভিতরে, বাবা আমাকে শাসন করবে এখানে কিভাবে? তালা না করলে এদের কথা হলে তোর বাবাকে ডাক দিলাম, তোর বাবা তোর শাসন করলো না, কিভাবে শাসন করবো? আমার বাবাকে ধরে ভিতরে ঢুকে দিল। আমার বাবা আমার সাথে 2 মাস ভিতরে ছিল, একসাথে সিগারেট খেতে শিখে গেলাম, বাবার সামনে সিগারেট খেতেছি, জেলখানা 2 মাস। তারপর পরে জেলখানার ভিতরে থেকে আমার হাত দুইটা এমনি পিছনে হ্যান্ডকাপ লাগা দিই, এখন মশা কামড় দিতেছে লকআপের ভিতরে। আমি মশার পর আমি সিগারেট দিয়ে হাত পুরাইছিল, পোড়া হাত। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তারপর ছাড়া পেলেন কিভাবে? ছাড়া পেলাম কিভাবে? তারপরে মনে করেন ওই মেয়েটা আমার সুমন্দি নাম্বারটা তো পেলো, সে টিএনটির ফোন দিয়ে সরকারি ফোন থেকে তার সে মেয়ের সাথে যোগাযোগ করলো। সে মেয়ে বললো যে দেখেন আমাদের আইনে অনেক লোক আছে, আপনি তো একলা আইনের লোক, তো আপনার চাকরি নিয়ে অনেক টানাটানি হয়ে যাবে আমাকে বেশি ডিস্টার্ব করলে। আপনি যদি ভালোই থাকেন, আপনার বোন জামাই যদি খারাপই থাকে, আপনার বোন যদি ভালোই থাকে, তো একটা মেয়ের পিছে আপনার বোনকে ছেড়ে ওই ছেলেটা আমার পিছে দৌড়াবে কেন? আমার তো হাজবেন্ড আছে, আমার পিছে দৌড়াবে কেন? একটা মেয়ে পারে একটা ছেলেকে ভালো রাখতে, আপনার নিশ্চয়ই কোনো দোষ আছে। মেয়েটার কি হাজবেন্ড ছিল আপনি যেটা বলছিলেন? অবশ্যই ছিল। তার মানে মেয়েটা আপনার সাথে পরকীয়া করতো, তার হাজবেন্ড থাকা অবস্থায় আপনার সঙ্গে রিলেশন ছিল? মেয়েটার রিলেশন ছিল, ইটস আ অ্যাডাল্ট রিলেশনশিপ, এটা পরকীয়া ছিল তার মানে, রাইট? জি। তার হাজবেন্ড তো নিশ্চয়ই জানতো না। না। আপনার ওয়াইফ জানলো আপনি জেলে যাওয়ার পরে? জি, হাজবেন্ড বাইরে থাকতো। হাজবেন্ড বাইরে থাকতো, হোয়াট এভার ইট ইস, বাইরে থাকুক আর নাই থাকুক, জি, জি। কিন্তু এই অবস্থায় আপনার সঙ্গে রিলেশন ছিল এবং আপনি এটা জ্ঞান তো জেনে শুনে এটা করেছেন। জি, জি। এটা একটা বড় ধরনের অপরাধ। এক, আপনি হয়তো মেন্টাল একটা সাপোর্ট পেয়েছেন, আপনার জন্য সে ভালো করেছে, কিন্তু আপনার ঘরে স্ত্রী থাকা অবস্থায় আপনি সেটা করতে পারেন পরিবার থেকে কোনো তো আপনি পরিবার থেকে অনেক বেশি অশান্তির মধ্যে ছিলেন, ঠিক আছে, কিন্তু এটা তো আপনি নিশ্চয়ই বোঝেন আপনার স্ত্রী আপনি ছেড়ে দিতেন, আপনার স্ত্রীর মধ্যে একটা ডিভোর্স হয়ে যেতে পারতো, তারপরে আপনি এই ধরনের সম্পর্কে জড়াতেন এবং সেক্ষেত্রে ওই মেয়েটা জড়ানোর কোনো সুযোগ নেই, বিকজ তার হাজবেন্ড তার ঘরে আছে। সুতরাং সেই জায়গাটা থেকে আপনারা কিন্তু অনৈতিক একটা বিশাল বড় একটা অপরাধ এটা করেছেন। ছিল না তো, ভাই বোনের সম্পর্ক ছিল আমাদের, কথা বলতাম বউয়ের সাথে একসাথে। আপনি জান বলছেন, একটু আগে আপনি বললেন যে জান জান, সেটা তো পরে সাবজেক্ট, এটা তো পরে সাবজেক্ট। বউয়ের সাথে ফোনে কথা বলতাম, একদিন ফাজলামি করে বললাম যে তুই বড় বউ, ওইটা ছোট বউ। সে বললো যে ভাবি আপনার সামনে আপনার হাজবেন্ড বললো আমাকে ছোট বউ, আপনি আপনার হাজবেন্ডকে শাসন করতে পারলেন না। আমার বউ তাকে বললো যে আমার হাজবেন্ড যদি খাওয়াতে পারে 10টা আনলে আমার সমস্যা, তাকে বললো তাইলে আপনি এত ভালো, পৃথিবীতে এরকম লোক আছে আমি তো কল্পনা করতে পারিনি। তারপরে কিছুদিন পরে যখন ফোন করে যে ভাবি কেমন আছে, ওই মেয়েটা আমার মোবাইলে ফোন করছে, আমি টয়লেটে ছিলাম, আমার বউর ভালো থাকতে দিলেন কোথায়? মেয়েটাকে বলে ভাবি আপনি একদিন এক কথা বললেন, কি করলাম যে এই কথা বললেন? আস্তে আস্তে করে করে এরকম করতে করতে আমার বউর রিলেশনটা জিত করে করা দেয়, একটা মেয়ের সাথে চ্যালেঞ্জের মোকাবিলা চলে আসছে আমার বউয়ের সাথে মেয়ের সাথে, সেটা আমিও জানি না, এটা আমি পরে জানি। হোয়াট এভার ইট ইস ইটস আ বিগ ফল্ট। আমি মনে করি এভাবে না যাওয়াটাই বেটার, কারণ কোনো মেয়ে তার নিজের জায়গাটা থেকে ঘরের স্ত্রী অন্য কোনো মেয়েকে, আপনি বোনের সম্পর্ক দরকার কি, প্রয়োজন কি, সে কেন ছাড় দিবে? তা তো সন্দেহ হবেই। আমার ঘরে অনেক জ্বালা যন্ত্রণা ছিল আমার পরিবার থেকে, সেখানে ওই মেয়ের থেকে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। সে শপথ করে আমাকে শপথ করা, কি শপথ করে যে আমি একজন মেয়ে, আমার সংসার আছে, তুই একজন ছেলে, তোর বউ মেয়ে আছে, তা আমরা কখনো বিয়ে করবো না, আমাদের সম্পর্ক আজীবন এইভাবে থাকবে, কোনোদিন বিয়ে করবো না, আমি মেয়েও পারবো না একটা মেয়ের সংসার ভাঙাতে। হোয়াট এভার ইট ইস। তারপর তাই বললাম যে পৃথিবী যতদিন থাকি সম্পর্ক ছাড়বো না, মেয়েটা বললো। তা মেয়েটার হাজবেন্ড এখন মারা গেল, তার হাজবেন্ড বিদেশ থেকে স্ট্রোক করে মারা গেল, লাশ আসছে। এটা জানার, আপনাদের ঘটনা জানার পরে? না না, জানে না, সে সেগুলো জানে না। তার স্ত্রী নাকি বাইরে চাকরি করতে চাইছিল, টাকা পয়সা আছে, তারপর চাকরি করতে চাইছিল। অনেকের চাকরি করতে মন চায়, ঘরে বসে কি করবো, তার হাজবেন্ড এটা রাজি হয়নি। তার জন্য এটাই চিন্তা করতে করতে হয়তো ছেলে বেটাটা স্ট্রোক করছে, তা বলতে তো পারবো না, কিন্তু স্ট্রোক করে মারা গেছে। ওকে, আপনার অবস্থা কি বর্তমানে? আমার অবস্থা বর্তমানে আমি শারীরিক কাজ করি, বর্তমানে 7,000 টাকার মতো কামাই। আপনার ঘরে কোনো সন্তান এসছে? মেয়ে আছে একটা, আমার একটাই মেয়ে হয়েছে। আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকে এখন? যে আমি খরচ পাঠাই, মাঝে মাঝে যাই। ওই মেয়েটির সাথে আপনার এখন সম্পর্ক আছে? ওই মেয়ের সাথে বলতে কি, মাঝে মাঝে শুধু সে ফোন দেয়, কথা হয়, তার নাম্বার খোলা পাই না, সে নাম্বার খুলে ফোন দেয়, এই অবস্থা। আপনি এখনো তাকে হার্টলি ফিল করেন? না, হাঁটলে এরকম ফেল করি না। তারপরে বলতে গেলে তাই যে সাহায্যটা করছে, আমি জেলখানা থাকতে আমি বের হতে আমার কোনো চাকরি বাকরি নেই, সে আমাকে 70,000 টাকা দিচ্ছে কিছু করে খাওয়ার জন্য। যে ভালোবাসাটা পৃথিবীতে কেউ দিতে পারে না। কি বিনিময় দিচ্ছে এই টাকাটা, বলো? কোনো বিনিময় নাই, কোনো বাকি না, কোনো ধার না, কোনো স্ট্যাম্প নাই, কোনো কিছু। টাকাটা আপনি শোধ করেছেন তাকে? না, সে বলেও নাই যে এই টাকাটা শোধ করতে হবে বা কোনোদিন চাবে। আপনি এখন বর্তমানে কোনো অপরাধের সাথে আপনি জড়িত আছেন? কোনো অপরাধ না, কাজ করি, ভাত খাই। আপনার জীবনে যে অপরাধগুলো, জি, এগুলোর জন্য যদি বলি যে ভুলগুলো বা অন্যায়গুলো, সেগুলোর জন্য আপনি কোনো শাস্তি পেয়েছেন নিজে থেকে, নিজের কোনো শাস্তি? অনেক শাস্তি পেয়েছি আমি। কি কি শাস্তি? অনেক কষ্ট, এক জায়গায় শান্তি মতো কোনোদিন থাকতে পারি না। আর আমার ওয়াইফ আমার বাবা মায়ের সাথে মিশা থাকতে পারে না। আপনার সংসারে কোনো শান্তি নেই, তাই তো? জি জি, সংসারে শান্তি না। আর আমার মনে করেন আমার শ্বশুর শালা সম্বন্ধে যা বলে, শ্বশুর শাশুড়ি যা বলে, আমার বউ সেটাই নিয়ে নাচে, আমার কোনো কথাবার্তা দেয় না। তার জন্য আমি একটু দূরে দূরে থাকি, কিন্তু টাকা পয়সা ঠিকই দিয়ে মেয়ে আসছে। দূরে থাকেন মানে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি দূরে থাকেন? হ্যাঁ, যাই, মাঝে মাঝে যাই।
আর এই যে দূরে থাকেন, এই থাকা অবস্থায় আপনি কোনো অনৈতিক সম্পর্ক? না, কোনো সাথে কারোর সাথে কোনো সম্পর্ক বা কোনো খারাপ কিছুতে জড়িত নাই। আমি কাজ করি, ভাত খাই। এখন সময় না ভালো লাগলে কোনোখানে বসি, কেন চায়ের দোকানে আড্ডা মারি, গান টুন শুনি মোবাইলে। এটি প্রিয় শ্রোতা, আপনারা সবই শুনলেন। আলীর জীবনের অপ্রিয় সত্যগুলো নদীর শান্ত স্রোতের মতো বয়ে গেছে। হয়তো কারো কারো জায়গাটা থেকে এটা কোনো অপরাধী না, তেমন কোনো অপরাধী না, কিন্তু আলীর জায়গা থেকে এটা গর্হিত অপরাধ এবং সে অপরাধের বোধোদয় তার হয়েছে। আসলে আমার কিছু বলার নেই। আমি দেখতে চাই এক্সপার্ট প্যানেলে যিনি রয়েছেন এতক্ষণ ধরে, ডক্টর তাজুল ইসলাম আমাদেরকে শুনছেন। তো ডক্টর তাজুল ইসলাম আমাদের নিয়মিত বিশেষজ্ঞ, তিনি কি বলেন? তো ডক্টর তাজুল ইসলাম, আপনার কি বলার আছে এই পর্যায়ে? জি, আমি পুরোটা শুনলাম। আলীর ব্যাপারে দুইটা জিনিস আমি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। একটা হচ্ছে যে সমাজ কাঠামোতে যদি দুষ্টের শাসন এবং যারা শিষ্টের পালন না হয়, তো সেই সমাজ যে আস্তে আস্তে খারাপ হয়ে যায় সমাজের মানুষ। আলী একটা উদাহরণ। আমি ব্যক্তিগতভাবে আমার প্র্যাকটিসে একটা উদাহরণ জানি। সেই ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল। ভর্তি হওয়ার পর দল করতো না বলে কোন একটা দলের নেতা এসে তার যত জিনিসপত্র সব বাইরে ফেলে দিয়ে তাকে বেশ বেদম দিয়েছে, বের হয়ে যাও। এরপরে সে 2-3 দিন বাহিরি ঘোরাফেরা করছে। সে ছিল খুবই বিনয়ী এবং বদ্ধতার ছেলে, কিন্তু এই অপমানটা সে হজম করতে পারেনি, যেটা আলী ক্ষেত্রেও করছে। আলীকে কমিশনের ছেলে মারছে সেরকম। তারপরে সে নিজেকে আজ প্রস্তুত করলো, অন্য একটা বিরোধী দলে সে আস্তে আস্তে যোগ দিল এবং সেখানে সে আস্তে আস্তে পিস্তল থেকে শুরু করে সব ধরনের অস্ত্র নিল এবং একদিন সে সবার সামনে গিয়া ওই ছেলেটাকে একেবারে বেদম পরহার যাকে বলে সেরকম করছে। এবং এছাড়াও সে পরবর্তী পর্যায়ে আরো অনেক হানাহানি খুনাখুনি করছে। আমি ব্যক্তিগত উদাহরণ দিলাম এই কারণে, এটা বোঝার জন্য যে আমাদের সমাজে এই যে কিছু দুষ্ট প্রকৃতির এবং অপরাধ প্রকৃতির লোকরা সমাজে থাকে, তারা করে কি তাণ্ডব চালায়, তারা নিজেদের প্রতাপটা দেখায় সমাজের আর পাড়াতে অথবা স্কুল কলেজে সব জায়গায়। তারা একটা হিরো, তারা যে বিশেষ কিছু, এটা তারা জানান দেওয়ার জন্য বিনা কারণেই একজনের পর চড়া হয়ে উঠে থাকে, আঘাত করতে থাকে, অপমান করতে থাকে। তার ফল হচ্ছে যে এই সমাজ বা রাষ্ট্র যে এই যে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না বা করে না, এই কারণেই এর প্রভাব হিসাবে ওই ভালো ছেলেগুলিও পরবর্তীতে বিক্ষুব্ধ হয়ে তারা নিজেরাই আবার মাতাল হয়ে পড়ে, তারা অপরাধে জড়িত হয়ে পড়ে। এটা আমাদের সমাজের সব লোককে জানানো উচিত, এই কারণে যে আমরা যাতে খারাপ যারা, বদ যারা এরকম অপরাধ করে বেড়ায়, তাদের বিরুদ্ধে একটা সামাজিক প্রতিরোধ এবং রাষ্ট্রীয় যদি ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু আমরা ভালো লোককে আস্তে আস্তে খারাপ করে ফেলবো। একটা কথা আছে যে একটা সমাজ খারাপ হওয়ার জন্য বেশি বদ লোক দরকার নাই, বেশি দরকার হচ্ছে যদি ওই সমাজের ভালো লোকগুলি নিশ্চুপ থাকে, নিষ্ক্রিয় থাকে, তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে, কারণ ওই খারাপ লোকগুলি তখন রাজত্ব করে বেড়াবে। এটা একটা জিনিস গেল। কিন্তু আরেকটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ আপনি উঠে দিয়েছেন, সেটা হচ্ছে কিছু পীর ফকিরের নামে বা কবিরাজির নামে মহিলাদের যে চিকিৎসা করা হয়। আমি বেশ কিছু অনুষ্ঠান করেছি, এখানে তারা যেভাবে মেয়েদেরকে ব্যবহার করে সন্তান দেওয়ার জন্য বা অন্য কোনো রোগের কারণে অথবা স্বামী স্ত্রীর সঙ্গে মিল হয় না, বিভিন্ন রকমের অসুবিধার কারণে, সাংসারিক কারণে অনেক মহিলারা কিন্তু এই তথাকথিত পীরুষ দেখাতে যায় এবং তারা তাদেরকে এমন ভাবে মহাবিষ্ট করে রাখে, এমন কিছু কৌশল করে শেষ পর্যন্ত তাদেরকে সিলতানি করে, তাদেরকে যৌনভাবে নিপীড়ন করে। এই ব্যাপারটা কিন্তু অনেকটা ওপেন সিক্রেট, অনেকে জানে অনেকে জানে না, এটা প্রকাশ হচ্ছে না। আপনার এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাই এই জিনিসটা জানা উচিত, এই তথাকথিত পীর কবিরাজদের কাছে যাতে মহিলাদের এইভাবে পাঠানো না হয় বা মহিলারা ভুল করে সেখানে না যায়, দুইটা জিনিস জানতে হবে। আর তৃতীয়টা আমি শেষ করতেছি যে ও যে পরকীয়া প্রেমে, আলী যে পরকীয়া প্রেমে যেটা জড়িয়ে গেছে, সেই ব্যাপারটা আমাদের দেশে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। আলী এখন দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। ওই মহিলা কিন্তু বালিও করেছে, একসময় সম্পর্ক রেখেছে, এখন সে চাচ্ছে না যে একটা সংসার ভাঙুক। আলীকে এই কথাই বুঝতে হবে যে ওই মহিলা যদি এতটুকু বুদ্ধি থাকে যে সে তার আবেগ থাকা সত্ত্বেও সে চায় না একটা সংসার ভাঙুক, তাহলে সে নিজে কেন নিজের সংসারটা ভাঙতে যাবে? অর্থাৎ তাকে আরো দৃঢ় মনোবল করতে হবে, আরো একটু নৈতিক জীবনযাপন করতে হবে, বিবেককে আরো একটু জাগাইতে হবে যে না, এই অন্যায় অপরাধ এই পাপ আমি করতে যাবো না। ওই মহিলা সরে গেছে, এটার জন্য আশীর্বাদ, তাকে দোয়া করে দিয়ে বরং সে আরো কঠিন এবং ভালো পণ নেওয়া উচিত কাজ যে না, অনেক অপরাধ করেছি জীবনে, অনেক মারামারি করেছি, অনেক সন্ত্রাসী কাজও করেছি, সেগুলি হয়তো ভুল করেছি, এখন আবার আরেক পাপ কাজে, অনাচার কাজে, অসামাজিক কাজে আমি আবার জড়িয়ে গেছি। এখান থেকে সরে আমাকে দ্বিধাদ্বন্দ্বের কোনোই কারণ নাই। আমার স্ত্রীর সঙ্গে আমার যদি সম্পর্ক ভালো নাও থাকে, তবু আমাকে সম্পর্ক করতে হবে, অথবা আমি বৈধভাবে যে কোনো স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখবো। কিন্তু এই পরকীয়া প্রেমের যে যন্ত্রণা, জ্বালা, এটা কিন্তু তাকে সারা জীবন পোড়াবে। এটা অনৈতিক বা অসামাজিক কাজ না, এটা কিন্তু তার ব্যক্তিগত মানসিক জীবনে মানসিক অশান্তি সৃষ্টি করবে এবং তার জন্য অনেক খারাপ ফলাফল নিয়ে আসতে পারে।
অর্থাৎ তার এখনই খুব দৃঢ়ভাবে ওইটা সম্পূর্ণ ছেড়ে দিয়ে তার স্ত্রীর প্রতি বা সংসারের প্রতি মনোযোগ দেওয়া উচিত, এটাই হলো আমাদের সাধারণ সাজেশন। অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবার জন্য। আপনি আমাদের যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ, এবং আপনার যে মতামত, গবেষণালব্ধ জ্ঞানের যে পরামর্শ আপনি এখানে দিয়ে থাকেন, সেটা নিঃসন্দেহে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানকে অনেক বেশি ঋদ্ধ করে। অনেক ধন্যবাদ আপনাকে আবারও। জি, আপনাকে ধন্যবাদ। ওকে প্রিয় শ্রোতা, আমরা আলীর জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে শেষ করছি, কিন্তু যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না। একটু পরে আমরা ফিরে আসছি বাকি